হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের টেকনিশিয়ানে যত বায়োলজি কোশ্চেন্স পড়েছে, অ্যাকচুয়ালি কোশ্চেন্স তো আছে এখানে প্রায় 200-র বেশি, কিন্তু আমি এখানে তোমাদের 150 কোশ্চেন্স বাছাই করে নিয়েছি। বাকি যে 50 কোশ্চেন্স বা আরও 75টা মতো কোশ্চেন্স আমি এই ভিডিওতে রাখিনি, কারণ সম্ভব হয়নি। ঠিক আছে, কারণ প্রচুর স্লাইড হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ওটা তোমাদের আমাদের যে পেড মক টেস্ট আছে তার মধ্যে ইনক্লুড করা আছে। ঠিক আছে, যারা আছো তারা নিতে পারো, আর যারা এখনও নাওনি তারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি একটু পরে। তো এখানে তোমরা 150টারও বেশি কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, ফ্রি ভিডিওতেই। দেখো, এবং ভিডিও প্রশ্নগুলো দারুণ প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে এবারে এসছে, এবং আপকামিং যে এলপি তোমাদের কিছুদিন পরে হবে 13 তারিখ থেকে, সেখানেও হবে। এবং তোমরা যখন টেকনিশিয়ান দিতে যাবে, যেটা মার্চের শেষের দিকে হবে, সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো দেখো কী বলছে। বলছে নিচের কোন প্রক্রিয়ায় জীবের দেহের বাইরে থেকে, পয়েন্ট টু বি নোটেড, বাইরে থেকে খাদ্য ভিতরে আসে, সেটা অ্যান্সার হবে তোমাদের নিউট্রিশন। ঠিক আছে, যদি আমরা গোলাবে কোথায় বলে দিই, সেটা হচ্ছে ট্রান্সলেশন তো অ্যান্সার হবেই না, বুঝতে পারছো। ট্রান্সপোর্টেশন অ্যান্সার হবে, বাট ট্রান্সপোর্টেশন তোমাদের নর্মালি উদ্ভিদ দেহে হয়, যেটা জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে, যেটাকে আমরা ট্রান্সলোকেশনও বলি। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, ট্রান্সলোকেশন। নর্মালি খাদ্যকে আমরা ট্রান্সলোকেট করি, আর জল এবং খনিজ লবণকে আমরা ট্রান্সপোর্ট করি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর মেটাবলিজম কি? মেটাবলিজম হচ্ছে আমাদের দেহের ভেতরে যে কেমিক্যাল প্রসেস চলে, ঠিক আছে, যে রাসায়নিক বিক্রিয়া চলে, যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি হয়, আমাদের শরীরে খাদ্য ভাঙে, সেই টোটাল রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা বলি মেটাবলিজম। মেটাবলিজম দুই প্রকারের হয়, একটা হচ্ছে ক্যাটাবলিজম, আর দুই হচ্ছে অ্যানাবলিজম। ক্যাটাবলিজম কখন হয়? যখন জটিল খাদ্য ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। জটিল ভেঙে সরল খাদ্যে কনভার্ট হচ্ছে, তখন তাকে আমরা ক্যাটাবলিজম বলছি। আর অ্যানাবলিজম কখন বলছি? যখন সেই খাদ্য দিয়ে শরীর গঠন হচ্ছে। ঠিক আছে, কী হচ্ছে? সেই খাদ্য দিয়ে কী হচ্ছে? শরীর গঠন হচ্ছে। খুব বেশি টাইম নেব না আমি, কারণ প্রচুর স্লাইড আছে, নইলে তোমাদেরই সময় নষ্ট বেশি হবে। আমি বলে চলে যাচ্ছি, তোমরা এরপর একবার রিভিশন করে নেবে, দেখবে অটোমেটিক তোমাদের মাথায় ঢুকে আছে। ঠিক আছে, পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে নিচের কোনটি বা কোনগুলি সঠিক? দেখো, লিভিং অর্গানিজম, যখন কোনো জিনিসকে আমরা লিভিং বলছি, তখন সে জৈবের মধ্যে পড়ে, অজৈব নয়। তো এখানে জৈব হলে এটা কারেক্ট হতো, এটা তো কারেক্ট নয়। মাটি কিন্তু অজৈব উপাদান, মাটি কিন্তু জৈব উপাদান নয়। আমরা জানি মাটি একটি মৃত জিনিস। মাটিতে অনেক জৈব উপাদান পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু মাটি কিন্তু অজৈব উপাদান। মিনারেল বা অ্যাবায়োটিক, মিনারেল কিন্তু অজৈব উপাদান, মানে জীবিত নয়। যে মিনারেল বা খনিজ পদার্থ কি? অজৈব উপাদান। ঠিক আছে, জীবিত নয় এমন। ওকে, তো কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে কোনটা সঠিক হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কেবলমাত্র সি আমাদের এখানে কিন্তু খাটছে, কারণ এখানে বলেছে কোনটা বা কোনগুলো সঠিক, তো সি আমাদের কারেক্ট হচ্ছে। ওকে, যেমন বায়ু, তারপরে তোমাদের জল, এগুলো সব অ্যাবায়োটিক, মানে অজৈব উপাদান। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। মাফ করো, এটাকে আমি ইংলিশ থেকে দেখতে পাচ্ছি, বাংলায় কনভার্ট হয়নি, আমি তোমাদের বলে বুঝিয়ে দিচ্ছি। বাস্তুতন্ত্র নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন পড়েছে। এনভায়রনমেন্টাল তোমাদের যেটা আছে, সেই পার্টটা কিন্তু তোমরা ভালো করে পড়ে যাও। আমিও তোমাদের কিন্তু ডিটেলসেই পেডে আমাদের পার্ট 1-এ কিন্তু পড়ে দিয়েছি, মানে বা বিক্রম ব্যাচ 1.0-তে আমাদের কমপ্লিট করানো আছে। ঠিক আছে, তো বলছে বাস্তুতন্ত্র সম্পর্কে নিচের কোনটি বক্তব্যটি সঠিক? বলছে নন বায়োডিগ্রেডেবল। নন বায়োডিগ্রেডেবল শব্দের অর্থ হচ্ছে জৈবভাবে ভঙ্গুর নয়, যেমন প্লাস্টিক। জৈব ভঙ্গুর নয় এমন, জৈব ভঙ্গুর নয় যেমন কি, যেমন হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিককে যেমন ভাঙা যায় না, তো জৈব ভঙ্গুর নয় এমন পদার্থ কি পরিবেশের ক্ষতি করে? ইয়েস, করে। তো এটা কিন্তু একটা সঠিক বক্তব্য। এখানে বলেছে হার্ম ভ্যারিয়াস মেম্বার্স অফ ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের বিভিন্ন মেম্বারকে কী করে? ক্ষতি করে। এটাই অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। দেখি এবার কেন এখানে কেবল ইত্যাদি দেওয়া রয়েছে, একবার পড়ে দেখতে হবে। নন বায়োডিগ্রেডেবল মানে জৈব ভঙ্গুর নয় এমন জিনিসগুলো ডিকম্পোজড হয়, পচে যায়, পচিত হয় বা পাচিত হয় বলে ভালো হয়, পাচিত হয় বায়োলজিক্যাল প্রসেস দ্বারা না। যেমন প্লাস্টিক পরিবেশে বহু সময় ধরে থেকে যায়, পাচিত হয় না তারা, পাচিত হয় না, এখানে বলেছে হয়, তো এই জন্য এটা ভুল। ঠিক আছে, যেমন প্লাস্টিক, প্লাস্টিক কিন্তু বহু দিন ধরে পরিবেশে থেকে যায়, নষ্ট হয় না। কিন্তু আমরা মারা গেলে বা কোনো মৃত প্রাণীর দেহ তুমি খুঁজে পাও, কিছুদিন পর দেখবে সেখানে আর নেই, হয়তো গন্ধ পাবে, কিন্তু কিছুদিন পর দেখবে সেখানে আর নেই। কেন? কারণ সেটা পচে গেছে, ডিকম্পোস্ট হয়ে গেছে। নেক্সট হচ্ছে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স আর নেভার প্রেজেন্ট ইন ইউনিভার্স, ডেফিনেটলি প্রেজেন্ট ইন ইউনিভার্স বা ইন দ্য এনভায়রনমেন্ট। যেমন প্লাস্টিককে তো পাওয়া যায়, সেটা তো ইনকারেক্ট। তো কারেক্ট কোনটা হবে? এক নম্বরটাই অনলি কারেক্ট। তো এখানে দেখো কী বলেছে, কেবলমাত্র 1 কারেক্ট, এটা আমাদের কারেক্ট আনসার হবে। চলো পরের প্রশ্ন, রক্তকে যদি সংযোজী টিস্যু বা সংযোগ কলা বলা হয়, তাহলে অস্থিকে কী বলা? দেখো, অস্থিও কিন্তু এক ধরনের সংযোগ কলা। রক্ত হচ্ছে তরল সংযোগ, অস্থি হচ্ছে কঠিন সংযোগ কলা।
তাহলে অ্যান্সার কী হবে? এটা অলসো কানেকটিভ টিস্যু, অস্থিও কিন্তু একটা কানেকটিভ টিস্যুই হয়, ঠিক আছে? তো অ্যান্সার তোমাদের কানেকটিভ টিস্যুই হবে। এটা তোমাদের টিস্যু সিস্টেমের মধ্যে পড়লে তোমরা জানতে পারবে। অস্থি বলো, তরুণাস্থি বলো, টেন্ডন ইত্যাদি যে জিনিসগুলো আছে এগুলো সবই কিন্তু তোমাদের কি কানেকটিভ টিস্যুই হয়। চলো ভিডিও পজ করো, অ্যান্সার দেওয়ার ট্রাই করো আগে নিজেরা। বলছে নিষেকের পর নিচের কোনটি দ্রুত বৃদ্ধি পেয়ে ফল গঠন করে? যখন পাপড়ি ও বৃতীয় পুংকেশর গর্ভমুণ্ড সংকুচিত হয়ে ঝরে যেতে পারে। এই লাইনটাও মনে রাখবে, কারণ এই লাইনটার ওপর বেস করেও কিন্তু প্রশ্ন আসে। যখন কোনো জিনিস গর্ভ নিষেক হচ্ছে অর্থাৎ ফার্টিলাইজেশন হচ্ছে, তারপরে কিন্তু এইগুলো ঝরে যায়। এই পাপড়ি, বৃতি, পুংকেশর, বৃত্তিকা, গর্ভমুণ্ড এগুলো কিন্তু ঝরে যাচ্ছে। পেটাল, সেপাল, স্টামেন, স্টাইল, স্টিগমা এগুলো সবই ঝরে যাচ্ছে। শ্রিঙ্ক অ্যান্ড ফল অফ। কিন্তু যে জিনিসটা ফলে পরিণত হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে পরিপক্ক ডিম্বাশয়। অ্যান্সার আমাদের কী হবে? পরিপক্ক ডিম্বাশয়। আর আঁটি কোনটা হয়? ডিম্বক কিন্তু আঁটিতে কনভার্ট হয়ে যায়। আঁটি বা যেটাকে আমরা বলি বীজ, ঠিক আছে? সো আঁটিতে কিন্তু কনভার্ট কোনটা হয়? ডিম্বক কিন্তু আঁটিতে কনভার্ট হয়ে যায়। এখানে অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার হবে ওভারি। পরের প্রশ্ন বলছে অসমোসিসের মাধ্যমে উদ্ভিদ কোষ জল হারালে অর্থাৎ উদ্ভিদ কোষের বাইরে যখন জল বেরিয়ে যাচ্ছে এটাকে আমরা বলি বহি অভিস্রাবণ। বহি অভিস্রাবণ বা এক্সো অসমোসিস, বহি অভিস্রাবণ বা এক্সো অসমোসিস। আমি একটু কোশ্চেন্স বেশি নিয়েছি তো ওই জন্য একটু স্পিডে আলোচনা করছি, কেমন? এক্সো অসমোসিস, জল হারালে অভ্যন্তরীণ যে বস্তু আছে অর্থাৎ কোষের মধ্যে যে বস্তু আছে সংকুচিত হয় এবং কোষপথ থেকে দূরে সরে যায়। এই পদ্ধতিকে আমরা প্লাজমোলাইসিস বলি, প্লাজমোলাইসিস বলি। আর প্লাজমোলাইসিসকেই এখানে দেখো প্লাজমোলাইসিস বলে উল্লেখ নেই, এখানে লেখা আছে প্রোটোপ্লাজমিক কনস্ট্রাকশন। একে বলা হয় জৈবদ্রব্য সংকোচন বা প্রোটোপ্লাজমিক কনস্ট্রাকশন। তোমাদের যে বিক্রম ব্যাচ 2.0 চলছে সেই 2.0তে কিন্তু আমি প্রোটোপ্লাজমিক কনস্ট্রাকশন কথা উল্লেখ করেছি। ওখানে আমি বলেছি যে প্রোটোপ্লাজম কীভাবে সংকুচিত হচ্ছে, আমি শুধু প্লাজমোলাইসিস বলে ছেড়ে দিইনি। প্লাজমোলাইসিস কিন্তু এনসিইআরটিতে আছে, কিন্তু প্রোটোপ্লাজম শব্দটা উল্লেখ নেই, ওটা মাথায় রাখবে। ওখানে বলা আছে কোষ পর্দা কোষপ্রাচীর থেকে সরে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এভাবেও কিন্তু কোশ্চেন দেওয়া যেতে পারে প্রোটোপ্লাজমিক কনস্ট্রাকশন। আমি বারবার বলেছি লাইন তৈরি করছে টিসিএস, ম্যাটার নিচ্ছে এনসিইআরটি থেকে। এইভাবে কিন্তু এবার আর ট্রেনিং মানে তোমরা দেখবে 2024 যে পরীক্ষা হয়েছে তাতে দেখবে তোমাদের কিন্তু এই টাইপের কোশ্চেন এসেছে। যেমন এটা দেখো 2024 শিফট, কোন শিফটে পড়েছে তাও লেখা আছে এখানে টেকনিশিয়ান গ্রেডে, ঠিক আছে, গ্রেড 3তে। তো ওখানে কী হয়েছিল, ডাইরেক্টও তোলা হয়েছিল, কিছুটা চেঞ্জ হয়েছে, এবার আরও বেশি চেঞ্জ হয়েছে। মানে শুধু এনসিইআরটি পড়লেও হবে না, এনসিইআরটির ভেতরে কনসেপ্টটা কিন্তু বোঝা জরুরি। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 8670838797। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে ডিটেলস কোর্স সম্পর্কে জানানো হবে। আমাদের ছোটো ছোটো কিছু কোর্স আছে আর কিছু বড় বড় মেগা কোর্স আছে, সেই সব কোর্স সম্পর্কে তোমাদের জানিয়ে দেওয়া হবে, কারণ সবার বাজেট অনুযায়ী সে সেই কোর্সগুলোকে নিতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, ইউক্যারিওট কোষে খুব ইম্পর্ট্যান্ট নিচের কোনটি দ্বিস্তর ঝিল্লি দ্বারা, ঝিল্লি মানে এখানে আবরণী, ঠিক আছে, ঝিল্লি মানে কি এখানে আবরণী, দ্বিস্তর আবরণী যারা কি থাকে আমি তোমাদের বলেছিলাম সাইটোপ্লাজম থেকে পৃথক থাকে। মানে কোষের মধ্যেই এমন একটা জিনিস থাকে যেটা দ্বিস্তর ঝিল্লি দ্বারা কোষের সাইটোপ্লাজম থেকে নিজেকে আলাদা করে রাখে এবং কোষের জীবন প্রক্রিয়াকে, লাইফ প্রসেসকে কন্ট্রোল করে। সে কি আমি তোমাদের বলেছিলাম যে ব্রেন অফ সেল, বিক্রম ব্যাচ 2.0তে মনে করে দেখো ব্রেন অফ সেল কাকে বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয়। অ্যান্সার কী হবে তোমাদের? নিউক্লিয়াস অ্যান্সার হবে, ঠিক আছে? চলো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু সিঙ্গেল আবরণী হয়, রাইবোজোম নো আবরণী, ঠিক আছে, নো আবরণী। প্লাস্টিড ডবল আবরণী, কিন্তু প্লাস্টিড অ্যান্সার হবে না, কেন? কারণ প্লাস্টিক সব ইউক্যারিওটিক কোষে পাওয়া যায় না, প্লাস্টিড কেবলমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, ঠিক আছে, ডবল আবরণী। কিন্তু কেবলমাত্র প্লাস্টিককে কোথায় আমরা পাই? উদ্ভিদ কোষে পাই। তো কারেক্ট অ্যান্সার এখানে কিন্তু নিউক্লিয়াসই হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, এটাও এনসিইআরটি থেকেই দেওয়া কিন্তু সামান্য ঘোরানো হয়েছে। যখন বৃদ্ধি হরমোনের মাত্রা কম থাকে তখন কোন অঙ্গ গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর নিঃসরণ করে? ঠিক আছে, ইংলিশে পড়ো, হুইচ অর্গান রিলিজেস গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর সো দ্যাট গ্রোথ কুড রিভাইভ এগেন? অ্যান্সার কী হবে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর জিআরএফ কাজ করে এবং সেই জিআরএফ পিটুইটারি গ্রন্থির ওপর কাজ করে, তার ফলেই কিন্তু পুনরায় গ্রোথ হরমোন বেরোয় এবং কিন্তু আমাদের গ্রোথ হয়। তো হাইপোথ্যালামাস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। পরের প্রশ্ন, মানুষের এক্সক্রিয়েশন বা মানুষের রেচনতন্ত্র, ঠিক আছে, মানুষের রেচনতন্ত্র সম্পর্কে নিচের কোন বিকল্পটি সঠিক? ঠিক আছে, রেচনতন্ত্র দেখো ইউরেটার হচ্ছে এই যে নালীগুলো আছে, এই নালীগুলোকে ইউরেটার বলা হয়। কটা দেখতে পাচ্ছ? এক জোড়া, ওয়ান পেয়ার, ঠিক আছে। সো এটা কিন্তু ইউরেটার কিন্তু কটা থাকে আমাদের? এক জোড়া হয়, ঠিক আছে।
ইউরেথ্রা আমাদের ক জোড়া হয়? 1 জোড়া। এখানে বলেছে মেলানো হয়নি কোনটা, তো এটা তো কারেক্টলি ম্যাচ করা আছে। নেক্সট বলছে ব্লাডার, ব্লাডারও দেখো একটাই, যে ব্লাডার, ব্লাডার ব্লাডার কটা? একটা দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। এটা কটা? এটা হচ্ছে 1 জোড়া, দেখতে পাচ্ছ, ব্লাডার একটা। কিডনি কটা? কিডনি দেখতে পাচ্ছ 2টো, ঠিক আছে। ইউরেথ্রা হচ্ছে এন পেন না, ইউরেথ্রা হচ্ছে এই যে নালিকা, এটাকে বলা হয় ইউরেথ্রা। ইউরেথ্রা হচ্ছে এইটা। ইউরেথ্রা কটা দেখতে পাচ্ছ? একটা দেখতে পাচ্ছ, তো এটাই অ্যান্সার হবে, কারণ এটাই সঠিকভাবে ম্যাচ করানো নেই। এরা সব কটাই সঠিকভাবে ম্যাচ আছে, এটা ম্যাচ করানো নেই, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, কলমের সঙ্গে কলম মেলাতে বলেছে। দেখো প্লাসেন্টা, প্লাসেন্টা হচ্ছে যখন ভ্রূণ তৈরি হয়, ভ্রূণ তৈরি হয় তখন মায়ের দেহ থেকে যে নালিকা পুষ্টি নেয় এবং ভ্রূণকে দেয়, মায়ের দেহ থেকে যে নালিকা পুষ্টি নেয় এবং ভ্রূণকে দেয় তাকে আমরা বলি প্লাসেন্টা। বেসিক্যালি প্লাসেন্টা যে তোমার কোনো নালিকা এক্স্যাক্টলি তা নয়, ঠিক আছে, কিন্তু নালিকা বলতেও পারো তুমি। তো প্লাসেন্টা হচ্ছে সেইটা। তো প্লাসেন্টা কিন্তু নিউট্রিশন দেয়। ওভিডাক্টে কী হয়? ওভিডাক্ট হচ্ছে তোমরা যেটাকে বলা হয় ফিলোপিয়ান নালিকা, তোমরা যেটাকে ফিলোপিয়ান নালিকা বলো। আমরা জানি ফিলোপিয়ান নালিকাতেই কিন্তু ফার্টিলাইজেশন হয়, ফিলোপিয়ান নালিকাতেই কী হয়? নিষেক হয়। তো ফিলোপিয়ান নালিকার সঙ্গে নিষেকই যাবে। ইউটেরাস, ইউটেরাস মানে হচ্ছে জরায়ু বা যাকে গর্ভাশয় বলা হয়। সেখানে কি হয়? জরায়ুর ক্ষেত্রেই কিন্তু মনে রাখবে, জরায়ুতেই কিন্তু কি হয়? নিষেকের পরে সদ্য যে ভ্রূণ সেটা গ্রথিত হয় কোথায়? ইমপ্লিমেন্টেশন কোথায় হয়? জরায়ুতে হয়। তো এটাও কারেক্ট, মানে এবিসি এর সঙ্গে 1 2 3 হবে। এবির সাথে 1 2 3 এটাই কারেক্ট, সি অপশান কারেক্ট। 1 এর সাথে 1, বি এর সাথে 2, সি এর সাথে 3, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা রিপ্রোডাকশন থেকে দেওয়া হয়েছে। জনন অত্যন্ত ভালো করে পড়ো। আমি আমাদের যে ব্যাচ 1 আছে আর ব্যাচ 2 আছে, দুটোতে কিন্তু আমি জনন প্রথমেই পড়িয়ে দিয়েছি, কারণ জনন থেকে প্রচুর প্রশ্ন আছে। চলো কি বলেছে দেখো, উদ্ভিদের নমনীয়তা কোন স্থায়ী টিস্যুর কারণে হয় যার ফলে ট্রেন্ড্রিল এবং লতার কাণ্ড ভাঙে না? ফ্লেক্সিবিলিটি ইন প্ল্যান্ট ডিউ টু হুইচ পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে, কোনটার কারণে হয়? অ্যান্সার তোমাদের কী হবে? অ্যান্সার তোমাদের হবে কোলেন কাইমা, সরি ক্লোরেন নয়, কোলেন, কোলেন কাইমা হবে। কোলেন কাইমার কারণেই কিন্তু ভেঙে যায় না, ঠিক আছে। এই ছবিটা দেখো একবার, দেখতে পাচ্ছ এই যে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বটাকে আকর্ষক কীভাবে জড়িয়েছে। এই যে আকর্ষ দেখো, জড়াচ্ছে কিন্তু মুচড়াচ্ছে কিন্তু ফাটছে না, এটা কোলেন কাইমার জন্য হয়। প্যারেন কাইমা কোথায় থাকে? নর্মালি যে কোষগুলো সদ্য স্থায়ী কলাতে পরিণত হয়েছে, ভাজক কলা থেকে যে কোষগুলো সদ্য স্থায়ী কলাতে পরিণত হয়েছে, যেগুলো মূলত খাদ্য সঞ্চয় করে রাখে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্যারেন কাইমা দেখতে পাই। প্যারেন কাইমা খাদ্য সঞ্চয় করা ছাড়াও সালোক সংশ্লেষও করতে পারে। আর প্যারেন কাইমা যখন সালোক সংশ্লেষ করে তখন তাকে আমরা কোলেন কাইমা বলি, ঠিক আছে। প্যারেন কাইমা যখন সালোক সংশ্লেষ করে তখন আমরা কি বলি? কোলেন কাইমা বলি। প্যারেন কাইমাই যখন আবার বায়ু ভর্তি করে রাখে এবং জলজ উদ্ভিদকে জলের ওপর ভেসে থাকতে সাহায্য করে, তখন আমরা তাকে অ্যারেন কাইমা বলি। তার মানে প্যারেন কাইমারই 3টে প্রকারভেদ আছে। একদল খাদ্য সঞ্চয় রাখে, একদল সালোক সংশ্লেষ করে, একদল ওই কাজে অর্থাৎ শারীরিক কোনো কাজে হেল্প করে। তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে? কোলেন কাইমা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, পাচকতন্ত্রের নিচের কোনটি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন ক্ষরণ করে? পেপসিন প্রোটিন সংশ্লেষে হেল্প করে, ঠিক আছে। পেপসিন কী করে? প্রোটিন সংশ্লেষে হেল্প করে। অ্যান্সার কী হবে তোমাদের? অ্যান্সার হবে তোমাদের পাকস্থলী। আর পাকস্থলীতে যে গ্রন্থি থাকে তাকে আমরা বলি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তো অ্যান্সার আমাদের কী হবে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, মনে রাখবে। পিত্তথলি থেকে বাইল জুস খরিত হয়, বাইল, ঠিক আছে। লালাগ্রন্থি থেকে স্যালাইভারি অ্যামাইলেজ খলিত হয়, স্যালাইভারি অ্যামাইলেজ। এই স্যালাইভারি অ্যামাইলেজের একটা নাম আছে, সেটা হচ্ছে টায়ালিন। স্যালাইভারি অ্যামাইলেজ মনে রাখবে, স্যালাইভারি অ্যামাইলেজকে কিন্তু টায়ালিন বলা হয়, কারণ অগ্নাশয় থেকেও অ্যামাইলেজ খরিত হয়, তাকে কিন্তু টায়ালিন বলা হয় না, ঠিক আছে, টায়ালিন। ওকে, তো এখানে কারেক্ট আনসার কী হবে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্র সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? ওজন ইজ মলিকিউল ফর্মড অফ 3 অ্যাটমস অফ অক্সিজেন। আমরা জানি যে O3, তাকে আমরা ওজন বলি। একে আমরা কি বলি? একে আমরা বলি ওজন। আর ওজন কিন্তু 3টে অ্যাটম দিয়েই তৈরি হচ্ছে, তো এটা কারেক্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা অ্যাটম না বলে, হ্যাঁ অ্যাটম, পরমাণু, এটাই কারেক্ট। এখানে দেখতে পাচ্ছি তোমাদের বাংলা দেয়নি, সো ঠিকই আছে। নেক্সট হচ্ছে অক্সিজেন ইজ এসেনশিয়াল ফর অ্যারোবিক। অ্যারোবিক মানে হচ্ছে সবাত, অর্থাৎ সবাত শোষণ, অবাত শোষণ। সবাত শোষণ কাকে বলা হয়? অক্সিজেনের সাথে যখন করা হয় তখন সবাত শোষণ বলা হয়। শ্বসন প্রক্রিয়া যখন অক্সিজেনের সাথে ঘটে তখন তাকে বলা হয় সবাত শোষণ। এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ওজন কিন্তু নন টক্সিক, এটা কি কারেক্ট? এটা কে বলতে পারে?
মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ওজন কিন্তু একটা বিষাক্ত গ্যাস, নন টক্সিক নয়, ওজন একটা টক্সিক গ্যাস, ওজন কিন্তু বিষাক্ত। সো 3 নম্বর কিন্তু আমাদের কারেক্ট নয়, তাই অ্যান্সার কোনটা হবে? 1 and 2। 1 and 2 কোথায় আছে দেখো, এই যে 1 and 2, অনলি 1 and 2 কারেক্ট। ঠিক আছে, চলো। এই কোশ্চেন্সটা আমি রীতিমতো কনফিউজিং পেয়েছি, কারণ এখানে বলেছে পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের কাজ কি। যেহেতু তোমাদের এনসিইআরটিতে লেখা আছে যে গ্রোথ হরমোন রিলিজ হয়, তো তোমরা এটাকে অ্যান্সার করবে, কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখবে এখানে সব কটাই কাজ করতে পারে। যেমন তোমরা যদি বলো এই যে শরীরের বৃদ্ধির জন্য বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা তোমাদের বেরোয় টিএসএইচ, কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু পিটিউটারি গ্রন্থি থেকে বেরিয়ে থাইরয়েডে আসে। সো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড থেকে যেমন বেরোতে পারে, পিটিউটারি গ্রন্থি থেকে বেরোতে পারে। যেমন অ্যাড্রেনালিনোকর্টিকোট্রপিক হরমোন, সেটা কিন্তু তোমাদের এই যে তোমরা একটু আগে দেখলে যে অ্যাড্রেনালিন গ্রন্থির ওপর যে কাজ করে এবং করে অ্যাড্রেনালিনকে নিঃসৃত করে, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু পিটিউটারি গ্রন্থি থেকেই হয়। যাই হোক, তোমাদের এনসিআরটি বলছে ইট স্টিমুলেটস গ্রোথ হরমোন, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার এই ক্ষেত্রে হবে সি অপশান। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক্স প্লেস ইন অ্যালভিওলাই, কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিলেটেড টু দ্য রেসপিরেশন ইজ অর আর কারেক্ট। বলছি এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক্স প্লেস ইন অ্যালভিওলাই। দেখো এই হচ্ছে আমাদের অ্যালভিওলাই। অ্যালভিওলাই কি, আরও যদি তুমি শাখা, ক্রোম উপশাখা, অর্থাৎ ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলস, ঠিক আছে, ব্রঙ্কাই, তারপর থেকে তোমাদের শুরু হয় হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাই হচ্ছে একদম শেষ প্রান্ত। আর আমরা জানি যে এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইতে কী হয়, গ্যাস, অক্সিজেন গ্যাস ভেতরে ঢোকে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভেতরে আসে। ঠিক আছে, এবং অক্সিজেন কিন্তু দেহের মধ্যে আসে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী হয়, এর ভেতর ঢুকে বাইরে বেরিয়ে যায়, CO2 বাইরে বেরিয়ে যায়। আর অক্সিজেন কী হয়, এর মধ্যে দিয়ে শরীরে এসে মেশে। সো গ্যাসের এক্সচেঞ্জ এখানেই হয়। নেক্সট, দ্য ওয়ালস অফ অ্যালভিওলাই কন্টেন্স অ্যান এক্সটেন্সিভ নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেল। এটাও আমরা জানি যে এর গায়ে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল থাকে। ঠিক আছে, সেখানে পাতলা আবরণী কলা থাকে এবং সেই আবরণী কলা দিয়ে এক্সচেঞ্জটা হয়, তো এটাও কারেক্ট। নেক্সট বলছি, ইন হিউম্যানস দ্য রেসপিরেটরি পিগমেন্টস আর হিমোগ্লোবিন। রেসপিরেটরি পিগমেন্টস হচ্ছে হিমোগ্লোবিন। কিন্তু তোমরা বললো স্যার আপনি এগুলো ইংলিশে কেন রেখেছেন? ইংলিশে রাখিনি বাবা, বাংলায় করতে বলেছিলাম, এআই করে দেয়নি। কোনো জিনিস অনেক সময় মিস হয়ে যায়। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে? অল 3 আর কারেক্ট। ঠিক আছে, অল 3 আর কারেক্ট। আমরা ম্যানুয়ালি চেক করাও হয়েছে, কিন্তু 150 কোশ্চেন্সের মধ্যে একটা দুটো মিস হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যান্সার কী হবে? সব কটাই সঠিক। আর তোমাদের তো আমি ইংরাজি থেকে বাংলা করে বুঝিয়েও দিচ্ছি, সেটাও যদি খোপড়িমে না ঢোকে, তাহলে পরীক্ষাটা তো বড়রা দিচ্ছে, তাই না? বাচ্চা ছেলেরা তো দিচ্ছে না। একটু বড় হও, এটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন জীবে রেণু সংযোগ বা স্পোর কনজুগেশন দেখা যায়? দেখো, স্পোর কনজুগেশন বা রেণু সংযোগ এটা দেখা যায় তোমাদের রাইজোপাসে। ঠিক আছে, অ্যামিবা কিন্তু তোমরা জানো, অ্যামিবা কিন্তু যে কোনো অংশে কী হয়, বিভাজিত হয়। ঠিক আছে, প্যারামেসিয়াম কী হয়, এখানে ট্রান্সভার্স ফিশন দেখা যায় প্যারামেসিয়ামে, ট্রান্সভার্স ফিশন দেখা যায় প্যারামেসিয়ামে, ট্রান্সভার্স ফিশন দেখা যায়। ওকে, প্লাজমোডিয়ামে কী হয়, মাল্টিপল ফিশন দেখা যায়, মাল্টিপল ফিশন। তোমরা জানো সবাই, এগুলো পড়ে নিলে তোমরা বুঝতে পারবে, এগুলোতে আমি সময় নষ্ট করবো না তোমাদের জন্য। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে? রাইজোপাস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, চলো এগুলো তোমরা এনসিইআরটি থেকে খুললেই তোমরা বুঝতে পারবে, ওখানে ফিশন বলেই লেখা আছে, শুধুমাত্র প্লাজমোডিয়ামে মাল্টিপল ফিশন লেখা আছে, আর লিসমিনিয়ে কী হয়, লঙ্গিচুডিনাল ফিশন হয়। ঠিক আছে, এই যে স্পোর, দেখো ওপরে থাকে স্পোরাঞ্জিয়া, মানে স্পোরের থলি। এই স্পোরের থলি দিয়ে কী হয়, স্পোরগুলো ফাটে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই স্পোরগুলোই আবার কী হয়, পূর্ণাঙ্গ বডিতে পরিণত হতে পারে, এবং এই স্পোরের থলিকে কী বলা হয়? স্পোরাঞ্জিয়া। এই স্পোরাঞ্জিয়া দিয়ে তোমরা দেখবে আজকে কতগুলো প্রশ্ন রিপিটেডলি তোমাদের পড়েছে টেকনিশিয়ানে, সো এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চলো নেক্সট, পরের প্রশ্ন দেখো, 19 দাগ। মানুষের রেচনের সঙ্গে কোনটি সম্পর্কিত এবং সেই বক্তব্যটি ভুল সেটা বার করতে বলেছে। ইন হিউম্যানস কিডনিস আর লোকেটেড ইন থোরাসিক রিজিয়ন। দেখো থোরাসিক রিজিয়ন কাকে বলা হয়, আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি, এটা বুঝতে পারবে। দেখো এই যে পাঁজরের যে পার্ট দেখতে পাচ্ছ, এই যে বুকের পাঁজরের, অর্থাৎ আমাদের বক্ষের উপর দিকে, পিঠের ঠিক উপর দিকে এবং সামনের দিকেও দেখতে পারো, বুকের অংশটাকে আমরা বলি থোরাসিক। কিডনি এরকম পজিশনে অবস্থান করে, কোন পজিশনে অবস্থান করে? এরকম পজিশনে অবস্থান করে, অর্থাৎ থোরাসিকের নিচে অবস্থান করে, যে পোর্শনটাকে আমরা লাম্বার বলি, বাট এই অংশটাকে আমরা বলি নর্মালি রেট্রোপেরিটোনিয়াল। কি বলি? ঠিক আছে, রেট্রোপেরিটোনিয়াল পজিশনে অবস্থান করে, এটাই বলা হয়। ঠিক আছে, কিডনি আমাদের রেট্রোপেরিটোনিয়াল পজিশনে অবস্থান করে, থোরাসিক নয়। তো কিডনি থোরাসিক রিজনে অবস্থান করে না, এটাই আমাদের এখানে ভুল ছিল। ঠিক আছে, তো এটাই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে বেসিক্যালি।
ইউরিন ব্লাডারে স্টোর হয়, ইউরিন স্টোর হয় কোথায়? ইউরিনারি ব্লাডারে, এটা কারেক্টই আছে। CO2 কোথা দিয়ে রিমুভ হয়? আমাদের ফুসফুস দিয়ে কিন্তু CO2 রিমুভ হয়ে যায়, অ্যালভিওলাই দিয়ে বাইরে বেরিয়ে আসে, একটু আগে বলেছি। সেই দুটো আমাদের কারেক্ট আছে, এটাই আমাদের ইনকারেক্ট, সো অপশান 1 ইজ রং, ঠিক আছে? তো সেটাই আমাদের এখানে অ্যান্সার চেয়েছে। অ্যান্সার কী হবে আমাদের? অনলি অপশান 1। চলো পরের প্রশ্ন, বিভাজনের সময় যে কোনো তল দিয়ে বিভাজন হতে পারে। একটা জিনিস মাথায় রাখবে, লিসমেনিয়ার কিন্তু দৈর্ঘ্য বরাবর বিভাজন হয়, ঠিক আছে? দৈর্ঘ্য বরাবর, একে বলা হয় লঙ্গিচুডিনাল ফিশন, ঠিক আছে? এটাও ফিশন, একে কি ফিশন বলা হয়? দৈর্ঘ্য বরাবর বিভাজন, একে বলা হয় লঙ্গিচুডিনাল ফিশন, ঠিক আছে? হাইড্রার ক্ষেত্রে আমরা জানি যে রিজেনারেশন হয়, ঠিক আছে? হাইড্রা এবং প্ল্যানেরিয়ার ক্ষেত্রে। অ্যামিবার ক্ষেত্রে আমরা জানি যে কোনো তল দিয়ে বিভাজন দেখা যায়। তো যে কোনো তল দিয়ে বিভাজন কোন প্রাণীতে দেখা যায়, কোন প্রোটোজোয়ায় দেখা যায়? অ্যান্সার হবে তোমাদের অ্যামিবা। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। প্লাজমোডিয়ামে আমরা একটু আগে বললাম বহু বিভাজন বা মাল্টিপল ফিশন দেখা যায়, অ্যামিবা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নিষেকের পর ডিম্বক ওভিউল, ঠিক আছে, ওভিউল বিকশিত হয়ে নিচের কোনটিতে রূপান্তরিত হয়? একটু আগে তোমাদের বলেছি ডিম্বাশয় ফলে পরিণত হয়, ঠিক আছে? আর ডিম্বাণু কনভার্ট হয় বা ডিম্বক কনভার্ট হয় বীজে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন জীবে বহু বিভাজন দেখা যায়? আমি তোমাদের দেখো ছবি এঁকে দেখিয়ে রেখেছি প্লাজমোডিয়ার বহু খণ্ডন। প্লাজমোডিয়ার মধ্যে কী হয়? এভাবে কোষ একসাথে অনেকগুলোতে বিভাজিত হয় এবং লাস্টে ওই স্পোর ফেটে যায়, মানে সিস্ট, সরি স্পোর নয় সিস্ট, এক্ষেত্রে সিস্ট ফেটে যায় এবং ফেটে গিয়ে ওগুলো বেরিয়ে আসে এবং ওরা পূর্ণাঙ্গ একটা তোমাদের আবার দেহ গঠন করে, এক একটা পূর্ণাঙ্গ দেহ গঠন করে, মানে রক্তবীজের ফ্যামিলি। তো অ্যান্সার কী হবে তোমাদের? প্লাজমোডিয়াম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো প্রশ্নটাকে কীভাবে অদ্ভুতভাবে দিয়েছে দেখো। 23 দাগ বলেছে উদ্ভিদে হরমোন সম্পর্কে নিচের কোনটি সঠিক? এরকম ধরনের প্রশ্নে তোমাদের কি হয়, টিসিএস চায় বা যে পরীক্ষা দিচ্ছে তিনি চান যে তোমরা কনফিউজড হয়ে থাকো, ঠিক আছে? বলছে অল প্লান্ট হরমোনস এক্সেপ্ট সাইটোকাইনিন প্রমোট সেল ডিভিশন। সাইটোকাইনিন ছাড়া সব হরমোন কোষ বিভাজন বাড়ায়, এটা রং অ্যান্সার। সাইটোকাইনিন ইটসেলফ কোষ বিভাজনে সহায়তা করে, তো সাইটোকাইনিন করে না, এটা হতে পারে না, এটাই আমাদের ভুল বক্তব্য, ঠিক আছে? বি অপশন আমাদের পড়ার দরকার নেই, তবু একবার আলোচনা করে দিচ্ছি। বিভিন্ন হরমোন পরিবেশগত প্রতিক্রিয়া সমন্বয় করে, এটা কারেক্ট। কেমনভাবে তুমি তৈরি হবে সেটা হরমোনের ক্ষেত্রেও, উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু হরমোন পরিবেশের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণতা বজায় রাখে। অ্যাবসাইসিক অ্যাসিড ছাড়া সব হরমোন কিন্তু বৃদ্ধিতে সহায়তা করে। মনে রাখবে অ্যাবসাইসিক অ্যাসিড কিন্তু এমন একটা অ্যাসিড যেটা উদ্ভিদের দেহকে ক্ষয় করে, পাতা ঝরা ইত্যাদি অ্যাবসাইসিক অ্যাসিডের জন্যই হয়, তো এটা বৃদ্ধি ঘটায় না, এটা কারেক্ট এখানে। ডি অপশান এগুলো সব কারেক্ট। ডি বলছে ভেরিয়াস প্লান্ট হরমোনস হেল্প কোঅর্ডিনেশন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটাও কারেক্ট। অনেকগুলো হরমোনই কিন্তু গ্রোথ আর ডেভেলপমেন্ট করে, শুধুমাত্র একটা নয়। সেই জন্য সাইটোকাইনিন ছাড়া করে, এটা রং, এটা ভুল, এটা ভুল বলি, এটাই কারেক্ট, কারণ কোনটা ভুল সেটাই জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? চলো দেখো বলেছে যে কোন প্রজনন পদ্ধতিটা ভুলভাবে তোমাদের এখানে দেওয়া আছে। হাইড্রা বার্ডিং করে, আমরা সবাই জানি, ঠিক আছে? হাইড্রা কী করে? বার্ডিং করে, এভাবে একটা অংশ তৈরি হয়, সেই অংশটাই আবার পরবর্তীকালে কী হয়? নিচে পড়ে এবং সেটাই পরবর্তীকালে আবার পূর্ণাঙ্গ হাইড্রার রূপ নেয়। তো হাইড্রা কিন্তু বার্ডিং করে, এটা কিন্তু কারেক্ট। স্পোরাঞ্জিয়া ফ্র্যাগমেন্টেশন হয়, এটা আমরা জানি। অ্যামিবার বাইনারি ফিউশন হয় এবং অ্যামিবার যে কোনো তলে বিভাজন হয়। বাইনারি ফিউশন তো হয় কিন্তু যে কোনো তলে, কোনো তল নেই এর, ঠিক আছে? যে কোনো জায়গা দিয়ে দুটো খণ্ডে বিবাহিত হতে পারে। ব্রায়োফাইলাম হচ্ছে পত্রকুচি পাতা। পত্রকুচি পাতার ক্ষেত্রে আমরা কী দেখেছি? পত্রকুচি পাতায় কী হয়? পাতার যে পত্র মুকুল আছে, ঠিক আছে, পাতার যে পত্র মুকুল আছে এরকম কানা দিয়ে কী হয়? তোমাদের নতুন নতুন চারাগাছ জন্মায়, পাতা থেকেই উৎপন্ন। একে ভেজিটেটিভ প্রোপাগেশনও বলা হয়, বাট স্লাইটলি ডিফারেন্ট ফ্রম ভেজিটেটিভ প্রোপাগেশন, ঠিক আছে? তুমি এটাকে অঙ্গজ জনন বলতে পারো, অঙ্গ থেকেই জনন, অঙ্গজ জনন পদ্ধতি অ্যাপ্লাই করে এরা, ঠিক আছে? সো অ্যান্সার আমাদের স্পোর ফর্মেশন নয়, তো এটাই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন, কোনটা ভুল? দেখো লেখা রয়েছে অ্যামিবা পুনর্জন্ম প্রদর্শন করে, এটাই রাইট। অ্যামিবা কিন্তু পুনর্জন্ম প্রদর্শন করে না, আমরা জানি অ্যামিবা আমাদের কি ফিউশন প্রদর্শন করে, বিভাজন প্রদর্শন করে। অ্যামিবা তো পুনর্জন্ম প্রদর্শন করেই না এবং বাইনারি ফিউশন করে, ঠিক আছে? সো এখানে অ্যান্সার তোমাদের ডেফিনেটলি অ্যামিবা হবে না, তো এটাই কারেক্ট অ্যান্সার। আমরা কিন্তু আর পড়তে যাবো না, যদি আমি অ্যান্সার মানে অ্যানালাইসিস করে দিচ্ছি অপশানগুলোকে। বলেছে পুনর্জন্মের জন্য বিষায়িত কোষ দেয়। মনে রাখবে রিজেনারেশন দেখা যায় হাইড্রা আর প্ল্যানেরিয়াতে। আমি তোমাদের একটু আগে বলেছি হাইড্রা দুই পদ্ধতিতে করে, রিজেনারেশন যেমন করে তেমন বার্ডিংও করে, ঠিক আছে? প্ল্যানেরিয়া রিজেনারেশন করে। ঘটনা হচ্ছে যেটা রিজেনারেশন পদ্ধতি হাইড্রা প্ল্যানেরিয়া বোথে দেখা যায়, পুনর্জন্ম নয়, বেসিক্যালি এটাকে রিজেনারেশন পদ্ধতি বলা হয়, ঠিক আছে? যাই হোক, তো এখানে যেটা
মানে বাংলা করলে এরকম ধরনের অদ্ভুত বাংলা বেরিয়ে আসে। তো স্পেশালাইজড এক ধরনের সেল বা কোষই কিন্তু এই রিজেনারেশন ঘটায়, এবং এরা বহুভাবে বিভাজিত হয় এবং লার্জ নাম্বার অফ নিউ সেলও তৈরি করে। তো এই দুটো কারেক্ট নয় কোনটা? সি আমাদের কারেক্ট নয়। পরের প্রশ্ন, প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে সাদৃশ্য কী? দেখো, প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া দুটোরই কিন্তু দ্বিপর্দা থাকে। তিনটে জিনিসের দ্বিপর্দা থাকে বা দ্বিপর্দা আবরণী থাকে। একটা হচ্ছে তোমাদের নিউক্লিয়াস, দুই হচ্ছে তোমাদের মাইটোকন্ড্রিয়া, তিন হচ্ছে তোমাদের প্লাস্টিড। যার মধ্যে নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ প্রাণী দুটোতেই পাওয়া যায়, প্লাস্টিড কেবলমাত্র তোমাদের উদ্ভিদ কোষে পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে? বোথ হ্যাভ দেয়ার ওন ডিএনএ অ্যান্ড রাইবোজোম, এটাও কারেক্ট। দুটোরই কিন্তু ডিএনএ এবং রাইবোজোম থাকে, এটা কারেক্ট। বোথ প্রডিউস এটিপি, কারেক্ট নয়, কারণ মাইটোকন্ড্রিয়া এটিপি প্রডিউস হয়, প্লাস্টিডে নয়। বোথ আর প্রেজেন্ট অনলি ইন প্লান্ট, তা কিন্তু নয়, দুটোই কিন্তু মাইটোকন্ড্রিয়া কিন্তু উদ্ভিদ প্রাণী দুটোতেই পাওয়া যায়। ঠিক আছে, এটাকে উদ্ভিদ প্লাস প্রাণী দুটোতেই পাওয়া যায়, কিন্তু এটাকে কেবলমাত্র উদ্ভিদে পাওয়া যায়। বোথ কন্টেন্টস ক্লোরোফিল, না, আমরা জানি যে প্লাস্টিডে কেবলমাত্র ক্লোরোফিল থাকে, মাইটোকন্ড্রিয়া কিন্তু ক্লোরোফিল থাকে না। সো অ্যান্সার আমাদের এটাও হবে না, কারেক্ট অ্যান্সার এটাই হবে। এদের নিজস্ব দুটোরই কিন্তু নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, স্পর্শের প্রতিক্রিয়ায় উদ্ভিদ কিভাবে তার পাতা নড়াচড়া করে? দেখো, লজ্জাবতী গাছের পাতা যদি নর্মালি দেখো, দেখবে যে এরকমভাবে ছাড়া ছাড়া অবস্থায় থাকে। ঠিক আছে, এরকম অবস্থায় থাকে লজ্জাবতী গাছের পাতা, কিন্তু যখনই তুমি হাত দেবে তখনই দেখবে সেই পাতাগুলো কিন্তু এরকম চুপসে যাবে। কী হবে? এরকম ফোলা মানে অবস্থায় ছিল, কিন্তু পাতাগুলো দেখবে এরকম চুপসে যাবে এবং একটু নিচের দিকে হয়ে যাবে, এরকম নিচের দিকে হয়ে যাবে। তো এটা কেন হয়? এটা হচ্ছে তোমাদের জলের পরিমাণ পরিবর্তন হয়। ঠিক আছে, এই উদ্ভিদের মধ্যে যে কোষের মধ্যে যে জল থাকে তার অ্যামাউন্ট অফ ওয়াটার চেঞ্জ হয়। ঠিক আছে, তো চেঞ্জ অফ অ্যামাউন্ট অফ ওয়াটার ইন দেন, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে যে কোষে কেন্দ্রক ও ঝিল্লি এবং অন্যান্য কোষাঙ্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক? প্রোক্যারিওটিক কোষে কেন্দ্র ঝিল্লি পাওয়া যায়। কেন্দ্রক ঝিল্লি শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াসের আবরণী পাওয়া যায়, এরকম বাংলায় তোমরা পাবে যদি শুধু বাংলার উপর ভরসা করে বসে থাকো। ঠিক আছে, রেলও এরকম বাংলা দেয়, কিন্তু শুধু আমরা নই। তো নিউক্লিয়াসের আবরণীকে কি বলা হয়? কেন্দ্রক ঝিল্লি বলা হচ্ছে। কেন্দ্রক মানে হচ্ছে নিউক্লিয়াস, ঝিল্লি মানে হচ্ছে আবরণী। তো নিউক্লিয়াসের আবরণী প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায় না, এখানে সঠিক কোনটা বলতে বলেছে? মনে রাখবে, কেবলমাত্র ইউক্যারিওটিক কোষেই কিন্তু পাওয়া যায়। প্রোক্যারিওটিক কোষে কেন্দ্রক ঝিল্লি অনুপস্থিত, এটা কারেক্ট, আর এটাই কারেক্ট। ঠিক আছে, নিউক্লিয়ার আবরণী কিন্তু প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায় না। ইউক্যারিওটিক কোষে কেন্দ্রক ঝিল্লি অনুপস্থিত না, পাওয়া যায়। প্রোক্যারিওটিক কোষে অধিকাংশ কোষাঙ্গ থাকে না। ঠিক আছে, সো এ বি, সি এবং ডি ইনকারেক্ট, বি হচ্ছে কারেক্ট। এইটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ প্রোক্যারিওটিক কোষ, এটা হচ্ছে তোমাদের ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কী হয়? নিউক্লিয়াসের যে আবরণী সেটা থাকে না। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া থাকে না, সরি, ইউক্যারিওটিকে থাকে, উল্টো বলছি, মানে এটা প্রোক্যারিওটের দিকে লিখতে গিয়ে ইউক্যারিওটিকে লিখছিলাম। নিউক্লিয়ার আবরণী থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, এগুলো থাকে। এখানে যে রাইবোজোম পাওয়া যায় সেটা হচ্ছে তোমাদের 80S প্রকৃতির হয়। প্রোক্যারিওটিকে যে রাইবোজোম পাওয়া যায় এগুলো একটাও তো থাকে না, প্রথম কথা গেল। এই যে কটা রাইট মেরেছে এগুলো একটাও এখানে থাকে না। নেক্সট হচ্ছে যে রাইবোজোম পাওয়া যায় সেটা হচ্ছে 70S প্রকৃতির পাওয়া যায়। এটা দিয়েও কিন্তু রেল প্রশ্ন দিতে পারে, এটা একটু মনে রাখবে। এগুলো জাস্ট তোমাদের একবার রিভিশন করে দিচ্ছি। ঠিক আছে, শুনলেই মনে থাকবে এরকম কিছু লিখছি না আমি, বোঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, বলেছে মানুষের দেহে ইউরেটরের কাজ কি, সঠিকভাবে বর্ণনা করো। ইউরেটর কি করে? যে বৃক্ক থাকে সেখান থেকে মূত্রকে মূত্রাশয়ে নিয়ে আসে, মানে বৃক্ক থেকে অথবা কিডনি থেকে তুমি বলতে পারো ব্লাডারে নিয়ে আসে। ঠিক আছে, তো এটাই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অপশান। চলো নেক্সট পয়েন্টটা। পরের প্রশ্ন, নিচের কোনটি পরজীবী নয়? এটাও তোমাদের এনভায়রনমেন্টাল থেকে দেওয়া। দেখো, লাইস মানে উকুন পরজীবী আমরা জানি, মাথায় হয়। অ্যামিবা কিন্তু পরজীবী নয়। ঠিক আছে, অ্যামিবা কিন্তু পরভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না, কিন্তু আমাদের মতো আমরা কিন্তু পরজীবী নই, আমরা পরভোজী। তো অ্যান্সার কী হবে আমাদের? বি অপশান কারেক্ট হবে। কাসকুটা মানে অমরবেল, এ উদ্ভিদ পরজীবী, এরা দুটো হচ্ছে প্রাণীজ পরজীবী। ঠিক আছে, এ হচ্ছে উদ্ভিদ পরজীবী। টিক মানে হচ্ছে আঁটুল। ঠিক আছে, অনেক সময় যারা গরু বাছুর ইত্যাদি পালন করেন তাদের গরুর থেকে নিজেদের দেহে অনেক সময় এই আঁটুল চলে আসে। উকুনও এক টাইপের, আঁটুল আর উকুন প্রায় সেম, কাজ তো একই, কিন্তু উকুন চুলে হয় আর এটা তোমরা জানো সারা গায়ে হতে পারে। তো উদ্ভিদ পরভোজী হচ্ছে পরজীবী,
সরি উদ্ভিদ পরজীবী হচ্ছে অমরবেল, মানে অন্য গাছের ওপর নির্ভর করে বেঁচে থাকে, ঠিক আছে। সো বি কারেক্ট, কারণ এখানে পরজীবী নয় কোনটা বলেছে, সে অ্যামিবা অ্যান্সার হবে। পরের প্রশ্ন, পরাগ থেকে নির্গত, পরাগ কণা থেকে নির্গত নালী ডিম্বাশয়ে পৌঁছতে কোন অংশের মধ্য দিয়ে যায়? দেখো এই হচ্ছে পরাগ বা পোলেন গ্রেন, এটা হচ্ছে পরাগ। তো পরাগ থেকে নির্গত নালী কি হয়, এই যে অংশ, এই অংশটাকে আমরা কি বলি, স্টাইল বলি বা বৃত্তিকা বলি বা গর্ভদণ্ড বলি। এখানে বাংলায় জাপায় লেখা থাক, তোমরা ইংলিশে দেখো গর্ভদণ্ড, দণ্ডাকার, এই অংশটা দণ্ডের মতো, এই জন্যকে গর্ভদণ্ড বলা হয় বা স্টাইল বলা হয়। এই স্টাইলের মধ্য দিয়েই কিন্তু কি হয়, অ্যাকচুয়ালি গর্ভাশয় ঢোকে। গর্ভাশয় ইংরেজি হচ্ছে ওভারি, ঠিক আছে, ডিম্বাশয় বা গর্ভাশয়, এটাকে ডিম্বাশয় বা গর্ভাশয় বলা হয়, ঠিক আছে। অ্যান্সার কী হবে আমাদের, স্টাইল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, গর্ভদণ্ড বাংলায় বলা হয়। চলো পরের প্রশ্ন, খুবই দারুণ প্রশ্ন দিয়েছে। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার তোমরা করো, কারণ দেখো এনসিইআরটি পড়ার পরেও কিন্তু এই ধরনের প্রশ্ন সম্পর্কে তোমাদের অসুবিধা হতে পারে। নিম্নলিখিত কোনটি রাইজোপাসের জনন অঙ্গ নয়? দেখো জনন অঙ্গ হচ্ছে সেই অঙ্গগুলো যে অঙ্গগুলো জননের সঙ্গে যুক্ত থাকে। যেমন যদি বলি আমরা স্পোর বা বীজাণু, তো এটা তো ডাইরেক্ট জননের সঙ্গে যুক্ত। স্পোরের সঙ্গে সম্পর্কিত কী আছে, স্পোর আছে, স্পোরাঞ্জিয়াম আছে, স্পোরাঞ্জিও 4 আছে, এই তিনটে আছে, এই তিনটেই কিন্তু জনের সঙ্গে যুক্ত। হাইফি বা হাইফা এটা কিন্তু জনের সঙ্গে যুক্ত নয়, এটার বাংলা ওখানে কবকতন্তু করেছে, বাট হাইফাই হচ্ছে অ্যাকচুয়াল এর বাংলা হয়। কোনটা হাইফা, এই যে দেখতে পাচ্ছ 3 নম্বরের স্টোলন লেখা আছে, স্টোলনকেই আর এক ভাষায় হাইফা বলা হয়। কোনটা, এই যে পার্টটা, এই যে লম্বা অংশ, এদিকেও দেখো এই লম্বা অংশ, এটা আরেকটা রাইজোপাসকে অপর একটা রাইজোপাসের সঙ্গে যুক্ত রাখে। তো হাইফা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই যে দণ্ডটা দেখতে পাচ্ছ, এই যে দণ্ড, এই দণ্ডটাকে বলা হয় স্পোরাঞ্জিও 4, এই যে দণ্ড, এই দণ্ডটাকে কি বলা হয়, স্পোরাঞ্জিও 4, ঠিক আছে। আর এই যে থলে দেখতে পাচ্ছ, থলে, এই থলেটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম, এখানে লেখা আছে স্পোরাঞ্জিয়াম কথাটা 1 নম্বর দিয়ে, এই যে থলেটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে। আর এই যে ছোটো ছোটোগুলো এগুলো হচ্ছে কি, স্পোর। ক্লিয়ার, পুরোটা হচ্ছে তোমাদের রাইজোপাস। ওকে চলো, আর রাইজোপাসের যে বডি তো সুগঠিত নয়, থ্যালাস বডি, এবং এর যে নিচের দিকে মূলের মতো দেখতে তাকে রাইজয়েড বলা হয়, এটা মনে রাখবে। চলো পরের প্রশ্ন, দেখো এখানে ম্যাচ করাতে বলেছে অনেকটা আগের বারের মতো, যেমনটা আগের বার করেছিলাম, কিন্তু একটু বেশি অপশান তোমাদের দেওয়া রয়েছে, দুটো অপশান বেশি আছে, একটা হচ্ছে ওভারি আর আম্বিলিকাল কর্ড। তো ওভারি কী করে, দেখো ওভারিতে ওভাম উৎপন্ন হয়, অর্থাৎ ডিম্বাণু উৎপন্ন হয়, ওভারিতে ওভাম উৎপন্ন হয়। তো প্রডিউস ফিমেল গ্যামেট, এই ফিমেল গ্যামেটকে ওভাম বলা হয় বা ডিম্বাণু বলা হয়। তো একের সঙ্গে ডি যাবে এখানে, দেখো একের সঙ্গে ডি আছে সব কটাতেই, শুধু এটা বাদ দিয়ে, এটা তো অ্যান্সার হবে না। নেক্সট বলেছে 2 ওভিডাক্ট, ওভিডাক্ট মানে ফিলোপিয়ান টিউব, একটু আগে বলেছি, সেখানে কী হয় আমরা জানি, এখানেই ফার্টিলাইজেশন হয়। তো নিষেক যাবে, অর্থাৎ 2-এর সঙ্গে এ যাবে, এখানে দেখো 2-এর সঙ্গে এ আছে, এখানে 2-এর সঙ্গে সি আছে, হবে না, এখানে 2-এর সঙ্গে বি আছে, হবে না, তো কারেক্ট অ্যান্সার এটাই হবে। আমরা আর কিছু চেয়ে কী করতাম, দেখো দুটো দিয়ে আমি অপশান ক্লিয়ার করে কিন্তু মেরে দিলাম। তো এইভাবেই করবে পরীক্ষার সময়, একদম গাজি পাঠ পড়তে যাবে না, টাইম নষ্ট হবে, ঠিক আছে। ইউটেরাসে কী হয় আমরা জানি, ইউটেরাসে যেটা হয় সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন হয়, একটু আগে বলেছি। সো 3-এর সঙ্গে বি যাবে। আর আম্বিলিকাল কর্ড বা নাভি নালী দিয়ে কী হয় আমরা জানি, যেটাকে আমরা একটু বললাম প্লাসেন্টা দিয়ে উৎপন্ন হয়, সেখানে কী হয়, নারিশমেন্ট দেয়, অর্থাৎ বর্ধমান ভ্রূণের পুষ্টি যোগান দেয় এই আম্বিলিকাল কর্ড, ঠিক আছে। শুধু তাই নয়, যে সমস্ত রেচন পদার্থ আছে সেগুলোকে নির্গত করে ফেলে, মায়ের শরীরে নিয়ে আসে, মা সেখান থেকে এক্সক্রিয়েট করে দেয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, দেখো ভেজিটেটিভ প্রোপাগেশন, যাকে অনেকভাবে অঙ্গজননও বলা হয়, এই ভেজিটেটিভ প্রোপাগেশনে, ঠিক আছে, উদ্ভিদের কোন অঙ্গকে ব্যবহার করা হয় না, এটাই তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। এনসি এখানে উল্লেখও আছে ভেজিটেটিভ প্রোপাগেশন, আমি লিখছিলাম শুধু শুধু। তো ভেজিটেটিভ প্রোপাগেশনে মনে রাখবে, বীজ ছাড়া বাকি তিনটেকেই ব্যবহার করা হয়, বীজকে ব্যবহার করা হয় না, এই জন্য বীজ এখানে কারেক্ট অ্যান্সার হবে। বীজ ডাইরেক্ট সেক্সুয়াল রিপ্রোডাকশনে ব্যবহৃত হয়। বীজ কী হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্ট, ভেজিটেটিভ প্রোপাগেশনের পার্টই নয় এটা, ঠিক আছে। তো সিড ছাড়া বাকিগুলো, তো এখানে কোনটা হয় না বলেছে, তো সিড এখানে কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন দেখেছো কিরকম ঘুরি কোশ্চেন দিয়েছে, সোজা প্রশ্ন, ডিপে না পড়ে, শুধু ডিপে পড়লে হবে না, তুমি লাইন বাই লাইন পড়ছো কিন্তু ভেতরে অর্থ বুঝছো না, তুমি এই প্রশ্নের উত্তর কিছু দিতে পারবে না, তোমার গুলিয়ে যাবে। ওই জন্য আমি বারবার বলি, সায়েন্স পড়ার সময় পাগলের মতো না পড়ে বুঝে বুঝে পড়ো, তা ঠিক কাজ দেবে। ছোটোবেলা টিচাররা বলতেন মনে হয় যে প্যারাগ্রাফ মুখস্থ না করে বুঝে করো, ওয়ার্ডগুলোকে আগে মুখস্থ করো, ইংলিশের কথা বলছি, তো এখানে ব্যাপারটা ঠিক তাই। চলো একটা জিনিস আমি দেখেছি যে এখন তো আর ছোটো বাচ্চা নেই, তোমরা এখন বড় বাচ্চা হয়ে গেছো, অনেকে তো ইনফ্যাক্ট বড় মানে বাচ্চা কাচ্চার বাবা মাও হয়ে গেছে, ঠিক আছে। অনেকে, তোমাদের বয়সটা কিন্তু এখন 24 মানে 5 ধরছি, 25 থেকে 30 বা অনেকে 32ও হয়ে গেছে। তো
তো এই বয়সে এসে তোমরা যদি ভাবো স্যার এটা পারি না, ওটা পারি না, সেটা পারি না, তোমাদের জীবন থেকে তোমরা কিছু শেখোনি? তোমাদের মনে হয় না যে এটা পারি না, ওটা পারি না, সেটা পারি না বলার দিন শেষ? কঠোর বাস্তবটা বললাম, ঠিক আছে? তো এটা পারি না, ওটা পারি না, এই যে কমপ্লেন করা বন্ধ করো। কমপ্লেন না করে কমপ্লেন কীভাবে মেটানো যায়, অর্থাৎ নিজেকেই করে নিতে হবে, এরকম একটা পরিস্থিতিতে তোমরা আছো এখন। জীবন তোমাদের এই জায়গা দাঁড় করে দিয়েছে, সেখানে এটা পারি না, ওটা পারি না বাচ্চাদের মধ্যে যে লজিক চুসু যারা বলে তাদের মধ্যে কেন বলো? মনে রাখতে হবে যে আমরা বড় হচ্ছি, ঠিক আছে? সো কিছুদিন পরে তো একটা জায়গায় যাবে না, চাকরিতে ঢুকবে, তো সেখানে বড়রা ঢুকবে, ছোটরা তো ঢুকবে না। তো ছোটো থেকে বড় হও, এটা খুব ইম্পর্টেন্ট। কী বলছে দেখো, চুজ দ্য কারেক্ট অপশানস রিলেটেড টু দ্য ফাংশন অফ দ্য ভিল্লি। ভিল্লি সম্পর্কে নিচের কোনটা সঠিক, যেটা স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে পাওয়া যায়। সব কিছু পারি না এইটা বলাটা দিন শেষ বাবা, এটা মাথায় রাখো। ক্ষুদ্রান্তে কোন জিনিসটা আমাদের কি হয় পাওয়া যায়, সেটা হচ্ছে ভিল্লি। তো ভিল্লি সম্পর্কে কোনটা সঠিক সেটা তোমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। দেখো বলেছে যে ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন সারফেস এরিয়া। দেখো ধরো তুমি একটা ছোট এরকম জিনিস টানলে, আর একটা ধরো তোমাকে দেওয়া হলো এরকম একটা, ধরো এইটুকু একটা তার তোমাকে দেওয়া হয়েছে, এইটুকু তার, আর একটা তোমাকে এরকম বড় তার দেওয়া হয়েছে। এই তারটাকে তুমি যদি টেনে লম্বা করো, ধরো এই তারটাকে আমি এখান থেকে স্টার্ট করছি, টেনে লম্বা করলে ডেফিনেটলি এর থেকে বড় হবে। তো এই ভিল্লিগুলোকে দেখো দেখতে অনেকটা এরকম এরকম। তার মানে এগুলোকে যদি টেনে তুমি লম্বা করো, অল্প জায়গার মধ্যে সারফেস এরিয়া কীভাবে বাড়াচ্ছে দেখো, ঈশ্বরের সৃষ্টি ভাবো একবার, ঠিক আছে? কত অল্প জায়গার মধ্যে কত বেশি জিনিস, এসব জিনিস কার মাথায় আসবে? দেখো কীভাবে বাড়িয়ে দিল, এতটা টেনে লম্বা করে দেখো সারফেস এরিয়া এত বড় হয়ে গেছে। তাহলে সারফেস এরিয়া বাড়ায়? ইয়েস বাড়ায়। নেক্সট হচ্ছে অ্যাসিড থেকে সুরক্ষা প্রদান করে। নেক্সট হচ্ছে এখানে কী বলেছে, সঠিক বিকল্পটি নির্বাচন করতে, এইটাই কারেক্ট। অ্যাসিড থেকে সুরক্ষাটা নির্বাচন দেয় না, সিক্রেট মিনারেল নয়, হেল্প এক্সক্রিয়েশন নয়, এরা উৎসের জন্য সাহায্য করে না, এরা শোষণে সহায়তা করে। তো কারেক্ট অ্যান্সার এইটাই হবে, ঠিক আছে? চলো, নিচের কোনটি রক্তের কাজ নয়? দেখো স্টার সংশ্লেষণ রক্তের কাজ নয়, হরমোন রক্তের কাজ, হরমোন রক্তের মাধ্যমেই যায়। গ্যাস পরিবহন, CO2 O2 নিয়ে আসে, O2 যায় হিমোগ্লোবিন দিয়ে, আর CO2 যায় প্লাজমা দিয়ে, এটা মাথায় রাখবে। বর্জ্য পদার্থ কিন্তু রক্ত দিয়েই আসে, ঠিক আছে? তো কারেক্ট আছে, যেমন ওর CO2 নিজেই একটা বর্জ্য পদার্থ, তো কোন কিস দিয়ে আসে? প্লাজমা দিয়ে আসে, প্লাজমা। দেখো অপশান বলে দিয়ে চলে যাওয়াই যায়, কিন্তু যেই আমি অ্যান্সার তোমার আলোচনা করতে যাবো তখনই সময় লাগবে। এটা তোমাদের হিমোগ্লোবিন দিয়ে যায়, ঠিক আছে? হিমোগ্লোবিন, ঠিক আছে? গ্লোবিন দন্তান্ন, হিমোগ্লোবিন। তো কারেক্ট অ্যান্সার কী হবে? স্টার সংশ্লেষণ তোমাদের কিন্তু রক্তের কাজই নয়, ঠিক আছে? চলো, দেখো উদ্ভিদ কোষের মধ্যে থাকে হচ্ছে ভ্যাকুওল বা কোষ গহ্বর। এই ভ্যাকুওলগুলোর মধ্যে দুটো জিনিস সজ্জিত থাকতে পারে, এক হচ্ছে কোষ রস, ঠিক আছে? আর এই কোষ রস ছাড়াও এখানে কিন্তু শ্বেতসার সঞ্চিত থাকতে পারে, ঠিক আছে? এই যে কোষ রসের 90% ওয়াটারই হয়, জলই হয়, ঠিক আছে? তো জলকে এন্ডো অসমোসিস প্রক্রিয়ায় ভেতরে নেয়, আর এক্সো অসমোসিস প্রক্রিয়ায় বাইরে নিয়ে যায়। এই দুইভাবে উদ্ভিদ কী করে, তার কোষের আকার পরিবর্তন করে। তো অ্যান্সার আমাদের কী হবে? ওয়াটার। পরের প্রশ্ন, যখন রক্ষী কোষে জল প্রবেশ করে তখন কি হয়? তখন রক্ষী কোষগুলো জল প্রবেশ করলে ডেফিনেটলি রক্ষী কোষগুলো স্ফীত হবে, তো সংকুচিত তো থরি হবে, ঠিক আছে? তো সংকুচিত হবে, এগুলো কেটে দাও। স্ফীত হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। দেখো স্ফীত যখন হয় তখন কিন্তু রন্ধ্র ওপেন হয়, এটা মনে রাখবে। স্ফীততে একটা বড় করে ভুঁড়িওয়ালা লোক চিন্তা করো, আর এই বড় ভুঁড়িটাকে ওপেনের ওতে বসিয়ে দাও, এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? তো স্ফীত হলে ওপেন হবে, তো কারেক্ট আনসার কী হবে? বাল্জ অ্যান্ড ওপেন, ঠিক আছে? স্ফীত এবং খুলে যায়, এটা মনে রাখবে। কোথায় আছে এনসিইআরটি, চলো একটু দেখে নেবো। ক্লাস 10-এ যাবে, PDF খুলবে, তার যে সালোক সংশ্লেষের পার্ট আছে ওখানে তোমরা দেখতে পাবে এই জায়গায় লেখা আছে যে যখন রক্ষী কোষগুলোতে জল প্রবেশ করে তখন কোষগুলো রসস্ফীত হয় এবং এর পত্রঅন্ডটি ছিদ্রটি কী হয়? খুলে যায়, ঠিক আছে? চলো, বলেছে যে বাস্তুতন্ত্রের তাপমাত্রা, বৃষ্টি, বায়ু, মাটি, খনিজ এদেরকে কী বলা হয়? একটু আগে বলেছি এদেরকে বলা হয় অ্যাবায়োটিক উপাদান বা অজৈব উপাদান, কারণ এদের মধ্যে মানে জীবন নেই, এরা অজৈব বা বলতে পারো এরা হচ্ছে মৃত, ঠিক আছে? মানে মৃত তো বটেই, মানে বলতে পারো জড়ও, মৃত নয়। মৃত কারা? যখন জীবন নেই তাদেরকে আমরা মৃত বলি, যাদের জীবন ছিল এখন নেই তাদেরকে মৃত বলি। সো একে অজৈব না বলা যায়, আর কি বলা যায়? জড় উপাদান বলা যায়, ঠিক আছে? যাদের জীবন কোনোদিনই ছিল না, এবং এটাকে ইংলিশে কী বলা হয়? অ্যাবায়োটিক বলা হয়। যেখানে বিভিন্ন তুমি যে গাছপালা দেখো, পশু পাখি দেখো, ইভেন কীট পতঙ্গও দেখো, এরা কিন্তু বায়োটিক অর্থাৎ জৈব উপাদান। আর ডিকম্পোজার হচ্ছে তারা যারা মারা যাওয়ার পরে
জটিল অণুকে ভেঙে সরল অণুতে কনভার্ট করে দেয়, অর্থাৎ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এটাকে আমরা ডিকম্পোজার বলি। পরের প্রশ্ন বলছে যে সপুষ্পক উদ্ভিদের প্রজনন সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক সেটা চয়ন করো। নিষেকের পর ডিম্বাশয় একটি বীজে কনভার্ট হয়। আমরা জানি নিষেকের পর ডিম্বাশয় কিসে কনভার্ট হয়? ফলে কনভার্ট হয়, বীজে নয়। নিষেকের পর জাইগোট কোনো বিভাজন ছাড়াই ভ্রূণ গঠন করে, এটা হতেই পারে না। বিভাজিত হবে তবেই তো ভ্রূণ গঠন করবে। ঠিক আছে, নেক্সট বলছে যে নিষেকের পর ডিম্বক ফলে কনভার্ট হয়। আমরা জানি ডিম্বক বীজে কনভার্ট হয়। উপযুক্ত গর্ভমুণ্ডে পরাগরেণুর ফলে পরাগরাণিকা বের হয় এবং গর্ভদণ্ডের মধ্য দিয়ে ডিম্বাশয়ে পৌঁছায়, এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, সো কারেক্ট কোনটা হবে? আমাদের ডি অপশন কারেক্ট হবে। এই যে পরাগরেণু পড়লো, একটু আগে তোমাদের বলেছি, সেই পরাগরেণু কিসের মধ্যে দিয়ে যায়? স্টাইল বা গর্ভদণ্ড, এই গর্ভদণ্ডের মধ্য দিয়েই কিন্তু যায় এবং গিয়ে কিন্তু ডিম্বাশয়ে পৌঁছায় এবং এখানে কিন্তু ট্রিপ্লয়েড তৈরি করে। ঠিক আছে, এন্ডোস্পার্ম তৈরি হয় কী দিয়ে? ট্রিপ্লয়েড দিয়ে তৈরি হয়। এন্ডোস্পার্মের বাংলা কি? শস্য। ঠিক আছে, দন্তেশ্বর জফলা। এগুলো তোমাদের ডিটেলসে আমি আমাদের যে 1.0 আছে সেখানে আমি তোমাদের ডিটেলসও পড়িয়েছি। এখনও 2.0-তে আসেনি, 2.0-তে চলে আসবে। ঠিক আছে, কারণ চ্যাপ্টার ওয়াইজ আমরা আস্তে আস্তে যাচ্ছি। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, প্ল্যানেরিয়াকে একাধিক টুকরো করলে প্রতিটি টুকরো একটি নতুন পূর্ণাঙ্গ জীব তৈরি করে, একে কী বলা হয়? আমরা জানি একে বলা হয় খণ্ডন, ফ্র্যাগমেন্টেশন। তাই কি না? ফ্র্যাগমেন্টেশন হয় স্পাইরোগাইডায়, কারণ আমরা এই টুকরো করলে এই শব্দটার সঙ্গে আমরা অনেক সময় খণ্ডকে গুলিয়ে ফেলি, ওই জন্য আমরা অনেক সময় খণ্ডন বলে দিই, তা কিন্তু নয়। স্পাইরোগাইডিয়ার ক্ষেত্রে খণ্ডন দেখা যায়। মাল্টিপল ফিশন দেখা যায় প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, আমি প্লাজমো বলে ছেড়ে দিচ্ছি, প্রত্যেকটা লিখে দিচ্ছি। দ্বিখণ্ডন দেখা যায় দুজনের ক্ষেত্রে, একটা অ্যামিবা, দুই হচ্ছে লিসমেনিয়া, যদিও দুটোর ক্ষেত্রে দুই রকমের হয়। ঠিক আছে, আর রিজেনারেশন বা পুনর্জন্ম বা তোমাদের যেটাকে বলে পুনরুৎপাদন, এটাকে অ্যাকচুয়ালি বাংলায় এনসিইআরটিতে যেটা অ্যাকচুয়াল আছে সেটা হচ্ছে পুনরুৎপাদন। ঠিক আছে, পুনরুৎপাদন বা রিজেনারেশন, তো এই ঘটনাকে আমরা বলি রিজেনারেশন। কি বলি আমরা? রিজেনারেশন। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। চলো পরের প্রশ্ন, শুক্রাশয়ে গঠিত শুক্রাণু ড্যাশের মাধ্যমে পরিবাহিত হয়। অ্যান্সার কী হবে তোমাদের? ভাস ডিফারেন্স। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে নালিকা আছে, দেখতে পাচ্ছ এই যে নালিকা, এই নালিকাটা কি বলে? ভাস ডিফারেন্স। দেখো লেখা আছে, এদিকেও থাকে এদিকেও থাকে, এবং এই ভাস ডিফারেন্স দিয়েই কিন্তু যে তোমাদের শুক্রাণু গঠিত হচ্ছে শুক্রাশয়, সেটা পুরুষদের ক্ষেত্রে কী হয়? বাহিত হয়ে ইউরেথ্রাতে পৌঁছায়। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? ভাস ডিফারেন্স। পরের প্রশ্ন, হাউ মেনি এগস আর প্রডিউসড ইন ইচ ওভারি এভরি মান্থ। প্রতি ডিম্বাশয় থেকে প্রতি মাসে কটি ডিম্বাণু উৎপন্ন হয়? অ্যান্সার হবে তোমাদের একটি। ঠিক আছে, অর্থাৎ দুপাশে দুটো ডিম্বাশয় থাকে, প্রতিটি থেকে একটি, অর্থাৎ টোটাল দুটি করে ডিম্বাণু প্রতি মাসে পাওয়া যায়। কিন্তু এখানে বলেছে প্রতিটি ডিম্বাশয় থেকে প্রতি মাসে কটা, তো এক একটা থেকে এক একটাই, তো অ্যান্সার তোমাদের একটিই কিন্তু অ্যান্সার হবে। এনসিইআরটিতে কোথায় লেখা আছে চলো দেখে নেবো এটা। এই যে বলা আছে, যদি ডিম্বাণুটি নিষিক্ত না হয় তাহলে সেটা প্রায় একদিন বেঁচে থাকতে পারে, মানে 24 ঘন্টার জন্য সেটা কিন্তু বেঁচে থাকে। আর যেহেতু ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি ডিম্বাণু নির্গত হয়, পয়েন্ট টু বি নোটেড, প্রতিটি ডিম্বাশয় থেকে কটা করে, এটা প্রতিটি ডিম্বাশয় হবে, প্রতিটি ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু নির্গত হয়, তাহলে ডিম্বাণু নিষিক্ত না হলে কি হবে? যে সেটাকে গ্রহণ করার জন্য প্রতি মাসে নিজেকেও কি করবে? প্রস্তুত করে তোলে। ঠিক আছে, সো প্রতি মাসে ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু কিন্তু বাইরে আসে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এইখানে একটা কথা আমি স্মুথে বলতে গিয়ে তোমাদের একটা জিনিস একটু মিস্টেকই বলা হয়েছে, আমি বলতে পারি এটা, সেটা হচ্ছে মনে রাখবে প্রতি মাসেই দুটো করে বেরোয় তা কিন্তু নয়। ঠিক আছে, প্রতি মাসে একটা করেই বেরোয়। তোমরা বলো তাহলে দুটো যে ডিম্বাশয় আছে, ব্যাপারটা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে এ যদি এ মাসে বার করে, এ পরের মাসে বের করবে না, পরের মাসে এ অ্যাক্টিভ হবে, তার মানে প্রতি মাসে একটাই বেরোয়। ঠিক আছে, ওভারঅল কটা বেরোয়? ওভারঅল আমি এখানে আরেকবারও লিখে দিচ্ছি, ওভারঅল একটা, মানে আরেকটা অপর সাইডে যাওয়ার সময় আমার মনে হলো না এটা মিস্টেকেলি বলা হয়েছে। ঠিক আছে, ওভারঅল একটাই নির্গত হয়। ঠিক আছে, মনে রাখবে। যদি এমনটা নয় যে দুটো নির্গত হয় না, কিন্তু সেটা রেয়ার। ঠিক আছে, রেয়ার কেস, এবং সেই রেয়ার কেসকে আমরা বলি হাইপার ওভলিউশন। শরীরের পক্ষে ক্ষতিকারক কিছু নয়, ঠিক আছে, তাকে আমরা বলি হাইপার ওভলিউশন। ওকে, এই কেসটাকে কী বলা? হাইপার ওভলিউশন, যখন একসাথে দুটো নির্গত হয়। নর্মালি যে কোনো একটা থেকে একটাই ওভারঅল নির্গত হয়, এটা মাথা রাখবে। এটা আমি আরেকবার ক্লিয়ার করলাম। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন,
নিম্নলিখিত কোনটির আকার প্রাণীকোষে ক্ষুদ্র হয় বা অনুপস্থিত থাকে এটাও বলতে পারো, কিন্তু উদ্ভিদ কোষে খুব বড় হয়, সেটা হচ্ছে তোমাদের ভ্যাকুওল। ভ্যাকুওল বা তোমরা যেটাকে বলো যে কোষ গহ্বর। কোষ গহ্বরের আকার কিন্তু উদ্ভিদ কোষে খুব বড় হয়, কারণ কোষ গহ্বরের মধ্যে উদ্ভিদ কোষে আমি একটু আগে বললাম কোষ রস এবং শ্বেতসার এই দুটোই সঞ্চিত থাকতে পারে, ঠিক আছে। সেই জন্য উদ্ভিদ কোষে কিন্তু ভ্যাকুওলের আকার বড় হয়, প্রাণী কোষে বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয় না, আর প্রয়োজন হলেও খুব কম হয়, ওই জন্য ছোটো সাইজের হয়। চলো দেখো, এখানে বাংলা দেখে ভয় পেও না, এটা হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন নিয়ে বলা হয়েছে। তো অ্যাড্রেনালিন হরমোন সম্পর্কে নিচের কোন বিকল্পটি সঠিক? আমরা জানি যে অ্যাড্রেনালিন হরমোন রক্তচাপ যেমন বাড়ায় তেমন হৃদস্পন্দনও বাড়ায় এবং রেসপিরেটরি হারকেও কী করে, ইনক্রিজ করে, ঠিক আছে। সেখানে কোনটা কারেক্ট হবে? প্রথম দুটো আমাদের কারেক্ট হচ্ছে। দেখো এখানে রয়েছে 1 and 2, কোথায় রয়েছে 1 and 2? এই যে ডি অপশান, 1 and 2 কারেক্ট। এটা কিন্তু নয়, ব্লাড প্রেশার কমায় তা নয়, ব্লাড প্রেশার বাড়ায় ইনফ্যাক্ট, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, অধিকাংশ কোষে উদ্ভিদ কোষে একটি ড্যাশ থাকে যা কোষের স্ফীতিজ পরিমাণ বজায় রাখে এবং বর্জ্য পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। দেখো অ্যান্সার তোমাদের হবে কিন্তু লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল, ঠিক আছে, বড় কেন্দ্রীয় রাজধানী বা কোষ গহ্বর। লিউকোপ্লাস্ট মূলত শ্বেতসারকে সঞ্চয় করে, ঠিক আছে। তোমরা বললে স্যার আপনি একটু আগে বললেন ভ্যাকুয়াল, দেখো ভ্যাকুয়ালও করে, লিউকোপ্লাস্টও করে, কিন্তু তোমাদের এনসিআরটিতে উনি লিউকোপ্লাস্টে শ্বেতসারটা লেখা আছে বলে আমি তোমাদের লিউকোপ্লাস্ট এখানে উল্লেখ করে দিচ্ছি। এনসিআরটি অনুযায়ী লিউকোপ্লাস্ট কে করে? শ্বেতসার করে, সঞ্চয় করে, ঠিক আছে, এনসিআরটি অনুযায়ী। ক্লিয়ার? তো ভ্যাকুয়াল মূলত কী করে? কোষ রসস্ফীতিজ এবং বর্জ্য পদার্থ সঞ্চয় রাখে, ঠিক আছে। সো অ্যান্সার তোমাদের এখানে কী হবে? বড় কেন্দ্র রাজধানী বা কোষ গহ্বর অ্যান্সার হবে। এই অপশান তো বুঝতেই পারছো, রসের স্ফীতি বজায় রাখে, কোষ রস সঞ্চিত থাকে, সো ডেফিনেটলি কোষ গহ্বরই হবে। পরের প্রশ্ন দেখো, বলেছে যে ফিঙ্গার টাইপ প্রজেকশন আর প্রেজেন্টিজ, অর্থাৎ আঙুলের মতো প্রক্ষেপণ কোনটাতে উপস্থিত থাকে? দেখো আঙুলের মতো যে প্রক্ষেপণ, একটু আগে তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম, তাকে আমরা কি বলি? ভিল্লি বা ভিলাই বলি, যেটা কিনা সারফেস যে অ্যাবজর্পশন সেটাকে বাড়ায়। অ্যান্সার কী হবে তোমাদের? স্মল ইন্টেস্টাইনে তোমাদের প্রেজেন্ট থাকে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থি ট্রিপসিন এনজাইম ক্ষরণ করে? ট্রিপসিন, দেখো আমাদের যে ক্ষুদ্রান্ত থাকে, সেই ক্ষুদ্রান্তের মধ্যে যে আন্তরিক রস থাকে, ঠিক আছে, তাতে থাকে তোমাদের ট্রিপসিন, ওকে। তো আন্তরিক রসে অগ্নাশয় রসও থাকে, তো অ্যান্সার তোমাদের এখানে হবে অগ্নাশয়। অগ্নাশয় রসের মধ্যে যে ট্রিপসিন থাকে, ঠিক আছে, ট্রিপসিন থাকে আর লাইপেজ থাকে, মেন এই দুটো থাকে, ট্রিপসিন আর লাইপেজ। তো ট্রিপসিন প্রোটিন ভাঙে আর লাইপেজ ফ্যাটকে ভাঙে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস, ঠিক আছে। আর ট্রিপসিন যেমন প্রোটিনকে ভাঙে, তেমন আর একটা জিনিসও আছে যেটা প্রোটিনকে ভাঙে, সেটা হচ্ছে পেপসিন। পেপসিনও কিন্তু প্রোটিনকে ভাঙে, পেপসিনে পি থাকে, প্রোটিনেও পি আছে। কিন্তু পেপসিন পাওয়া কোথায় যায়? পেপসিন পাওয়া যায় কিন্তু পাকস্থলী রসে বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে, ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। অ্যান্সার তোমাদের কী হবে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা পাকস্থলীতে। এটা পেপসিন আর অগ্নাশয়তে ট্রিপসিন। পরের প্রশ্ন দেখো, কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভালো করে বোঝো। কীভাবে উদ্ভিদ হরমোন সম্পর্কে অন্যতম কোশ্চেন্স দিয়েছে, উল্টোপাল্টা কোশ্চেন্স দিয়েছে, মানে অদ্ভুতভাবে বলছে উদ্ভিদ হরমোন এবং তাদের কাজের মধ্যে সঠিক মিলটি শনাক্ত করো। আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাচ বিটুইন দ্য প্লান্ট হরমোন অ্যান্ড দেয়ার ফাংশনস। কী বলেছে? বলছে যে আচ্ছা একটা জিনিস ভালো করে দেখো, সেটা হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড কিন্তু বৃদ্ধি রোধ করে। তো আগে এইটা সম্পর্কে দেখো, অ্যাবসাইসিক অ্যাসিড বৃদ্ধি রোধ করে কোথায় লেখা? দেখো এখানে বলেছে কোষ বিভাজন বৃদ্ধি করে, তো এটা তো অ্যান্সার হতে পারে না। এখানে দেখো বৃদ্ধি রোধ করে বলা আছে, তো এই দুটোতে এ আর বি তো ঠিক লাগছে অ্যাবসাইসিক অ্যাসিড সম্পর্কে। এখানে বলে দেখো কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, এটা কিন্তু কারেক্ট নয়। তো সি আর ডিতে এমনি কেটে গেল। এবার তুমি এ আর বি এর মধ্যে বিচার করো কোনটা সঠিক। বলছে কোষ বিভাজন বৃদ্ধি করে, এখানে বলছে কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, এটা কিন্তু কারেক্ট নয়। সাইটোকাইনিন কোষ বিভাজনে হেল্প করে, তো এইটা কারেক্ট, এটা কিন্তু নয়, ঠিক আছে। জিব্রালিন কিন্তু কী হয়? কাণ্ডের বৃদ্ধিতে হেল্প করে। তো সাইটোকাইনিন কিন্তু কোষের বিভাজনে হেল্প করে, আর জিব্রালিন কিন্তু কাণ্ডের বৃদ্ধিতে হেল্প করে। অ্যাবসাইসিক অ্যাসিড কিন্তু কী করে? জরা নিয়ন্ত্রণ করে বা পাতা খসানো ইত্যাদি কাজ করে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কিন্তু এই হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, পাচন গ্রন্থি এবং তার এনজাইম সম্পর্কে ভুল জোড়াটি নির্বাচন করো। প্যানক্রিয়াস থেকে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস খরিত হয়, যকৃৎ থেকে বাইল জুস খরিত হয়, পিত্তরস খরিত হয়, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। লালা গ্রন্থি থেকে ট্রিপসিন খরিত হয়, এটা ইনকারেক্ট, কারণ জানি ট্রিপসিন একটু আগে বলেছি অগ্নাশয় রসে পাওয়া যায়, ঠিক আছে।
লালা গ্রন্থি থেকে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ পাওয়া যায়। আর জঠর গ্রন্থি থেকে পেপসিন পাওয়া যায়। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড মানে এটা পাকস্থলীর কথা বলেছে, ডেফিনেটলি পাকস্থলী থেকে কি পাওয়া যায়, তোমাদের পেপসিন পাওয়া যায়। তো ভুল জোড়া নির্বাচন করতে বলেছে, অ্যান্সার তোমাদের সি হবে। এই প্রশ্নটা অনেকবার পড়েছে, আমি তোমাদের বলেছিলাম, দেখো এখানে রিপিট হয়েছে, কিন্তু ডেট দেখবে আলাদা। ঠিক আছে, কোন জীবটি স্পোর প্রজনন সংযোজনের মাধ্যমে প্রজনন করে? অ্যান্সার তোমাদের হবে কি, রিজোপাস। বাকিগুলো তো তোমরা জানো, আমি তোমাদের অনেকবার বলে দিয়েছি। কেঁচো কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, এটা মনে রাখবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। কেঁচোর ক্ষেত্রে প্রজনন সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমেই কিন্তু হয়। ঠিক আছে, লিসমেনিয়া তোমরা জানো, রাইজোপাস তো স্পোর, হাইড্রা তোমরা জানো, দুটো পদ্ধতিতে করে। ঠিক আছে, চলো নেক্সট। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো বলেছে যে অনেক স্নায়ুতন্ত্র একত্রিত হয়ে ড্যান্স দ্বারা একটি স্নায়ু গঠন করে। অ্যান্সার তোমাদের কী হবে, কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যুর নাম জানো? এপিনিউরিয়াম, পেরিনিউরিয়াম আর এন্ডোনিউরিয়াম। ঠিক আছে, তো এইগুলোর নাম এপি, পেরো আর এন্ডো। ঠিক আছে, এটা মনে রেখো একটুখানি, বাট কানেকটিভ টিস্যু মনে রাখলেই হবে তোমাদের। চলো পরের প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশটি প্রধান চিন্তাশীল অংশ যা বিভিন্ন গ্রাহী থেকে সংবেদনীয় উপাদানটি গ্রহণ করে? ঠিক আছে, অ্যান্সার তোমাদের হবে ফোর ব্রেন। দেখো এই যে পার্ট অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, ঠিক আছে, যেটা হচ্ছে মেন আমাদের চিন্তা বলো, ডিসিশান বলো, সিদ্ধান্ত, ঠিক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। অ্যান্সার তোমাদের কী হবে, ফোর ব্রেন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন টিস্যু তনায়, তনায় শব্দের অর্থ হচ্ছে কাণ্ডে, ঠিক আছে, যদি এটা হিন্দি শব্দ এভাবে চলে এসছে, সংবহনিক বান্ডেলের নিচে, অর্থাৎ নালিকা বান্ডেল, বা যাকে ইংলিশে বলা হয় ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, ভাস্কুলার বান্ডেলের চারপাশে এবং পাতার শিরায় এবং বীজ ও ফলে শক্ত আবরণ তৈরি করে। অ্যান্সার হবে তোমাদের স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, স্ক্লেরেনকাইমা মেনলি এই যে শক্ত আবরণ যেই বলেছে, সঙ্গে সঙ্গে স্ক্লেরেনকাইমা ডাক মারবে। ঠিক আছে, তোমরা স্যার এপিডার্মিস অ্যান্সার হবে না, এক মিনিট, স্ক্লেরেনকাইমা এখানে বলেছে নিচের কোন টিস্যু? আচ্ছা দেখো, যদি এটা আবরণী বলতো তাহলে অ্যান্সার এপিডিডাইমিস হতো, কিন্তু স্ক্লেরেনকাইমা অ্যান্সার হবে, কারণ এখানে টিস্যু বলেছে তাই। ঠিক আছে, আমি ভেবে দেখলাম, তো অ্যান্সার আমাদের এটাই হবে। এনসিইআরটিতে কী বলা আছে চলো একবার আমরা স্ক্লেরেনকাইমা পার্টটা খুলে একবার দেখে নেবো। ঠিক আছে, চলো এই পেজটা দেখো, এটা তোমাদের ক্লাস 9-এর যে কলা আছে তার অংশ। কিছুদিন পরই তোমাদের বিক্রম ব্যাচ 2.0-তে আমি পড়াবো, 2.1-এ অলরেডি পড়ানো আছে। সেটা হচ্ছে যে এই যে কাণ্ডের যে বান্ডিলকে ঘিরে থাকে, পাতা, শিরা, উপশিরায় বীজ ও বাদামে শক্ত আবরণিত অবস্থান করে, এই অংশে কিন্তু তোমাদের স্ক্লেরেনকাইমা অবস্থান করে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, চলো কোনটা স্ক্লেরেনকাইমা? এ হচ্ছে তোমাদের স্ক্লেরেনকাইমা, যাতে লিগনিন যুক্ত থাকে প্রাচীর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, বলছে কি, জৈব অবক্ষয় অযোগ্য পদার্থ সম্পর্কে নিচের কোনটি বা কোনগুলি সঠিক? ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে, দিস সাবস্ট্যান্স ডু নট ডিকম্পোজ থ্রু বায়োলজিক্যাল প্রসেস, এগুলো জৈব প্রক্রিয়ায় বিয়োজিত হয় না, এটা তো কারেক্টই। ঠিক আছে, নেক্সট তোমাদের বলছে জৈব অবক্ষয় অযোগ্য, অর্থাৎ যেগুলো বায়োডিগ্রেডেবল নয়, যেমন প্লাস্টিক, এখানে তোমাদের এক্সাম্পলও দিয়েছি আমি, যেমন প্লাস্টিক কিন্তু বায়োডিগ্রেডেবল নয়, তো ডেফিনেটলি এগুলো জৈব প্রক্রিয়ায় বিয়োজিত হয় না, সেই সঠিক। এগুলো অল্প সময় পরিবেশে থাকে, এটা বেঠিক, অল্প সময় পরিবেশে থাকে না, এগুলো বেশি সময় ধরে পরিবেশে থাকে, অল্প সময় নয়, বেশি সময় ধরে থাকে। ঠিক আছে, সো এটা আমাদের তো কারেক্ট দেখতে পাচ্ছি, এইগুলো পরিবেশের বিভিন্ন সমস্যার ক্ষতি করে, এ আর সি কারেক্ট, তো কারেক্ট আনসার কী হবে, এ অ্যান্ড সি, সি অপশান কারেক্ট হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, কুলহর মাটি দিয়ে তৈরি ডিসপোজেবল কাপ, কুলহর কোনগুলো? এইগুলোকে কুলহর বলা হয়। ঠিক আছে, মাটির কাপকে। তো কুলহর যদি বেশি পরিমাণে তৈরি হয়, বড় মাত্রায় তৈরি করলে কি ক্ষতি হবে পরিবেশে? দেখো কুলহর তৈরি হয় কী দিয়ে, মাটি দিয়ে। সো তুমি ওপরের মাটি দেখো, ওপরের মাটির যে লেয়ার, নিচের মাটি শক্ত হয়, সেই জন্য নর্মালি আমরা ওপরের মাটিকেই ব্যবহার করি কিন্তু এই কুলহর তৈরির জন্য, যার ফলে কী হবে, নিচের মাটির স্তর যেমন আছে তেমন থেকে যাবে, কিন্তু উপরের মাটির স্তর নষ্ট হওয়ার চান্স থাকে। ঠিক আছে, এবং উপরের মাটির স্তর কিন্তু বেশি মাত্রায় কী হয়, উর্বর হয়, ফলে আমরা উপরের উর্বর মাটিকে লুজ করব, এটাই তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, উপরের উর্বর মাটি কী হবে, নষ্ট হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা ভালো, ভালো এই কারণে, কারণ প্লাস্টিকের তুলনায় এটা ভালো, প্লাস্টিক তো পরিবেশে ক্ষতি করে, তার পরিবর্তে যদি এগুলোকে ব্যবহার করি তাহলে কী হবে, এগুলো পরিবেশে বেশি সময় ধরে থাকেও না, এগুলো আস্তে আস্তে নষ্ট হয়, এবং মাটি দিয়ে তৈরি মানে ডিগ্রেডেবল। কিন্তু ব্যবহার করার ক্ষতি এই কারণে হয়, বেশি মাত্রায় ব্যবহার করলে কী হয়, মাটির উপরের স্তর দিয়ে এটা তৈরি হয়, তার ফলে কী হয়, বেশি মাত্রায় মাটি প্রয়োজন হবে, ফলে বেশি মাত্রায় মাটি কাটাও হবে এর প্রয়োজনে, যার ফলে উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, চলো
প্রত্যেক কোষের একটি ড্যাশ থাকে যা তার উপাদানকে বাহ্যিক পরিবেশ থেকে কি করে, রক্ষা করে। তা আমরা জানি প্রত্যেক কোষের কি থাকে, দেখো প্রত্যেক কোষের বলেছে তো মেমব্রেন হবে, কারণ দেখো উদ্ভিদ কোষের ডেফিনেটলি কোষপ্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষের কিন্তু কোষপ্রাচীর কি থাকে না, যার ফলে যদি কোষপ্রাচীর অ্যান্সার করো তাহলে ভুল হবে, কারণ প্রত্যেক কোষে মেমব্রেন ডেফিনেটলি থাকে, কিন্তু কিছু কোষ আছে যাদের সেল ওয়াল পাওয়া যায়, ওই জন্য সেল ওয়াল কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে তোমাদের মেমব্রেন বা কোষ পর্দা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের টপিক স্তর সম্পর্কে নিচের কোনটি সঠিক? অটোট্রপস বা প্রডিউসার আর দ্য ফার্স্ট ট্রফিক লেভেল, হেটারোট্রপস ফিক্স দ্য সোলার এনার্জি অ্যান্ড মেক দেম অ্যাভেলেবল ফর হার্বিভোরাস, এটা কারেক্ট নয়। দেখো যারা পরজীবী বা পরপোষী হয় তারা অ্যাকচুয়ালি যারা স্বপোষী বা স্বভোজী অর্থাৎ অটোট্রপ যারা যেমন উদ্ভিদ তাদের উপর নির্ভরশীল হয়, সেটা তো কারেক্ট অ্যান্সার নয়। নেক্সট বলেছে বড় মাংসাশীরা তৃতীয় ট্রপিক স্তর গঠন করে, লার্জ কার্নিভোরাসরা গঠন করে থার্ড ট্রপিক স্তর। নেক্সট বলছে শাকাহারীরা দ্বিতীয় ভোক্তা বা দ্বিতীয় স্তর তৈরি করে। ঠিক আছে, দেখো আমরা জানি যে প্রথমে আমাদের থাকে হচ্ছে উৎপাদক, ঠিক আছে, তারপরে আমাদের কে থাকে প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক কারা? প্রথম শ্রেণীর খাদক হচ্ছে তারা যারা উদ্ভিদকে খায় বা উৎপাদককে খায়। দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? দ্বিতীয় যারা প্রাণী, এই যে প্রথম শ্রেণীর খাদক তাদেরকে খায়। তারপরে তোমাদের থার্ড শ্রেণীর খাদক যারা দ্বিতীয় শ্রেণীর খাদককে খায়। ঠিক আছে, যদি আমি বলি ঘাস, ঘাসকে কে খাচ্ছে? ঘাসকে খাচ্ছে হচ্ছে ফড়িং। ঠিক আছে, ফড়িংকে কে খাচ্ছে? ফড়িংকে খাচ্ছে হচ্ছে ব্যাঙ। ব্যাঙকে কে খাচ্ছে? ব্যাঙকে খাচ্ছে হচ্ছে সাপ। সাপকে কে খাচ্ছে? সাপকে খাচ্ছে হচ্ছে তোমাদের বাজ পাখি। তাহলে যে বড় সে তো সবার শেষে থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় শ্রেণীর খাদকে লার্জ কার্নিভোরাস থাকে না। ঠিক আছে, বড় ফোর্থে থাকে। ঠিক আছে, নেক্সট বলছে কি যে শাকাহারী বা দ্বিতীয় ভোক্তা দ্বিতীয় স্তরে থাকে। দেখো শাকাহারী বা দ্বিতীয় ভোক্তারা দ্বিতীয় স্তরে থাকেই না, আমরা দেখতে পাচ্ছি শাকাহারী বা দ্বিতীয় ভোক্তারা প্রথম শ্রেণীর খাদক হিসেবে থাকে। ঠিক আছে, সে এটাও অ্যান্সার নয়, কারণ দ্বিতীয় বলেছে। অ্যান্সার কোনটা হবে? স্বপোষী বা উদ্ভিদরা প্রথম টপিক স্তরের প্রথম, এইটা কিন্তু কারেক্ট, কারণ এরাই হচ্ছে প্রথম, এরা তৈরি করে তারপরে এদের থেকে উঠতে থাকে। তো ফার্স্ট হচ্ছে দিস। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটা। পরের প্রশ্ন বলছে ভুল জোড়াটি নির্বাচন করুন। ঠিক আছে, তোমরা জানো তোমাদের একটা চার্ট আছে, শ্বসন যেখানে আছে সেখানে, অর্থাৎ লাইফ প্রসেস যেটা ক্লাস 10-এ আছে ওখানে। তো পাইরুভেট কিন্তু একটা 3 কার্বনযুক্ত পরম মলিকিউল, এটা ঠিকই আছে। ইথানল 2 কার্বনযুক্ত, গ্লুকোজ C6H12O6 বলি, সো গ্লুকোজ যে 6 কার্বনযুক্ত জানি। ল্যাকটিক অ্যাসিড কিন্তু 3 কার্বনযুক্ত হয়, কিন্তু এখানে 4 কার্বনযুক্ত লেখা আছে, ওই জন্য ল্যাকটিক অ্যাসিড এখানে কারেক্ট অ্যান্সার, বিকজ ল্যাকটিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনযুক্ত। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে ল্যাকটিক অ্যাসিড, এটাই আমাদের ভুল হয়েছে। চলো একটা তোমাদের চার্ট দেখাই, বেটার বুঝতে পারবে। দেখো গ্লুকোজের ব্রেকডাউন ফ্লো চার্ট, গ্লুকোজ 6 কার্বনযুক্ত, সেটা ভেঙে 3 কার্বনযুক্ত পাইরুভেটে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, এবং ইথানল আসছে, ইথানল হচ্ছে 2 কার্বনযুক্ত হচ্ছে তোমাদের ইথানল, ইথানল কিন্তু 2 কার্বনযুক্ত পরমাণু। ঠিক আছে, তোমাদের জৈব রসায়ন ইথানল পড়েছো। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে তোমাদের 3 কার্বন মলিকিউল। ওকে, সো এই হচ্ছে তোমাদের টোটাল ফ্লো চার্ট, দেখতে পাচ্ছ আশা করি। চলো দেখো প্রশ্নটা দেখে তোমাদের অন্যরকম মনে হতে পারে, বাট প্রশ্নটা মানে রিপিটেড প্রশ্ন মনে হতে পারে, বাট না, কারণ দেখো অপশান চেঞ্জ আছে। রুট, ফ্লাওয়ার, স্টেম, লিভস, আগেরবার তোমাদের ওখানে বীজ দেওয়া ছিল, এবারে তোমাদের সেই জায়গাতে ফ্লাওয়ার দেওয়া আছে। তো ফ্লাওয়ারই অ্যান্সার হবে, যে অংশটা কার্যিক প্রজনন বা ভেজিটেটিভ প্রপাগেশনে অংশ নেয় না। ভেজিটেটিভ প্রপাগেশনে অংশ নেয় না কে? যে অংশগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে কে অংশগ্রহণ করে? যেমন পরাগ সেক্সুয়াল রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে, যেমন ডিম্বাশয় সেক্সুয়াল রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে, যেমন ডিম্বক মানে বীজ সেক্সুয়াল রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে, যেমন ফল, ফল তো সেক্সুয়াল রিপ্রোডাকশন অংশগ্রহণ করেই করে। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, তো সরি ফল বলছি, ফুল, ফুল। তো অ্যান্সার তোমাদের এখানে কী হবে? এখানে তোমাদের ফ্লাওয়ার হবে, ফুল। চলো নেক্সট প্রশ্ন, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনুবীক্ষণ যন্ত্রে খসখসে দেখায় কারণ তাতে কি থাকে? তা আমরা জানি তাতে প্রোটিন তৈরিকারী এক ধরনের কণা থাকে, যাকে আমরা বলি রাইজোবিয়াম। ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে? রাইবোজোম। অ্যান্সার তোমাদের কী হবে? রাইবোজোম। দেখো রাফ ইয়ারে রাইবোজোম থাকে, ঠিক আছে, কিন্তু তোমরা যদি স্মুথ ইয়ার দেখো, অর্থাৎ মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা দেখো, তাতে কোনো রাইবোজোম পাবে না। ওই জন্য ওটা কিন্তু লিপিড সংশ্লেষ করে, মানে ফ্যাট সংশ্লেষ করে। এই যেমন প্রোটিন সংশ্লেষ করে, তেমন ওতে যেহেতু রাইবোজোম থাকে না, ও কিন্তু লিপিড বা ফ্যাট তোমাদের এখানে সংশ্লেষ করবে। ঠিক আছে, অ্যান্সার এখানে আমাদের রাইবোজোমই হবে। বলছি
বলছে মটর গাছকে অন্য গাছ বা বেড়ায় চড়তে সহায়তা করে কোনটি? অ্যান্সার তোমাদের কী হবে? টেন্ড্রিল। টেন্ড্রিলের বাংলা হচ্ছে এখানে প্রতান লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আকর্ষ। ঠিক আছে, আকর্ষই হেল্প করে। এবং আকর্ষ কী দিয়ে তৈরি আমরা জানি? কোলেন কাইমা দিয়ে তৈরি হয়। অ্যাকচুয়ালি অন্য কিছুই থাকে, কিন্তু কোলেন কাইমা মেন। কারণ দেখো আকর্ষ দেখবে সবুজ হয়, তার মানে আকর্ষ কিন্তু সবুজ পার্ট, মানে ও কিন্তু কিন্তু কি ক্লোরেন কাইমাও থাকে ওতে, অর্থাৎ প্যারেন কাইমা যে পার্ট ক্লোরোফিল যুক্ত হয় সেটাও কিন্তু থাকে, কিন্তু বাইরের পার্টে যে কারণে ভেঙে যায় না সেটা হচ্ছে কি কোলেন কাইমা। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের এখানে কী হবে? টেন্ড্রিল বা আকর্ষ হবে অ্যান্সার। যে কার্বোহাইড্রেটগুলো সঙ্গে সঙ্গে ব্যবহার করা হয় না সেগুলো কি আকারে সঞ্চিত থাকে? আমরা জানি সেগুলো কিন্তু স্টার্চ আকারে উদ্ভিদ দেহে কিন্তু কি থাকে? সঞ্চিত থাকে। তো অ্যান্সার আমাদের কী হবে? স্টার্চ। এগুলো লিউকোপ্লাস্টের মধ্যে স্টার্চ আকারে সঞ্চিত থাকে। ঠিক আছে, এবং আভ্যন্তরীণ শক্তির ভাণ্ডার হিসেবে কাজ করে। অর্থাৎ যখন এনাফ কার্বোহাইড্রেট নেই তখন উদ্ভিদ কীভাবে কাজ করে? ধরো তুমি একটা উদ্ভিদকে রাত্রিবেলা শুধু নয় দিনের বেলাতেও তুমি অন্ধকার ঘরে রেখে দিচ্ছ, তখন উদ্ভিদ তা তো সালোক সংশ্লেষ করতে পারছে না, তখন তার সালোক সংশ্লেষ করতে পারছে না, অথচ সে বেঁচে আছে ওইটুকু টাইমে। সে কীভাবে? সে এই যে খাদ্য ভাণ্ডার অর্থাৎ যে সঞ্চিত স্টার্চ সেটাকে সে ব্যবহার করে। ঠিক আছে, অ্যান্সার এখানে কী হবে আমাদের? স্টার্চ শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন তোমাদের বলেছে যে পেপসিন এবং টাইলিন, ঠিক আছে, PTUI অ্যাকচুয়ালি টায়ালিন বা টাইলিন অ্যান্সার হয়। দ্য পেপসিন এবং টায়ালিন নিচের কোনটাতে পাওয়া যায়? দেখো টায়ালিন বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজকে। পয়েন্ট টু বি নোটেড, স্যালাইভারি অ্যামাইলেজকে। ঠিক আছে, অ্যামাইলেজ অর্থাৎ যে অ্যামাইলেজ তোমাদের কোথায় থাকে? স্যালাইভা অর্থাৎ লালা গ্রন্থিতে থাকে, স্যালাইভাতে থাকে। ঠিক আছে, তো লালা যেটাতে নেই সেটাতে অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, তো একটাতেই অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লালা দেখে আমি অ্যান্সার করলাম। আর আমরা জানি পেপসিন একটু আগে বলেছি প্রোটিন সংশ্লেষকারী অংশ, যেটা কিনা পাকস্থলীতে পাওয়া যায়। আর পাকস্থলীর রস কি? গ্যাস্ট্রিক জুস বলা হয়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের বি হবে। নিষেকের পর নিম্নলিখিত কোনটি একটি শক্ত আবরণী গঠন করে যা ধীরে ধীরে বীজে পরিণত হয়? আর জাইগোট বহুবার বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে। দেখো জাইগোট কিন্তু বহুবার বিভাজিত হয় এবং ভ্রূণ তৈরি করে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার তোমাদের কী হবে? এটা কিন্তু হবে তোমাদের ওভিউল বা ডিম্বক। ডিম্বক কিন্তু বীজে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, আমি বারবার বলছি, এই থেকে প্রশ্ন আসছে। ডিম্বাশয় কিন্তু কী তৈরি করে? ফল তৈরি করে, এটা মনে রাখবে। কারেক্ট অ্যান্সার এখানে ডিম্বকই হবে। পরের প্রশ্ন, রক্তচাপ, লালা নিঃসরণ, বমি সহ অনিচ্ছিক যে কার্যকলাপ সেগুলো কোনটা দ্বারা নিয়ন্ত্রিত হয়? ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে? পশ্চাৎ মস্তিষ্কে মেডুলা দ্বারা। দেখো এই যে মেডুলা, এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। ঠিক আছে, মেডুলা, এই মেডুলা দ্বারাই কিন্তু এই তিনটে নিয়ন্ত্রিত হয়। দেখতে পাচ্ছি এখানে রক্তচাপ, লালা নিঃসরণ এবং বমি। ঠিক আছে, আরেকটা জিনিস, আমরা যে প্রতিবর্ত ক্রিয়াগুলো করি, ঠিক আছে, প্রতিবর্ত ক্রিয়া বলতে কি? প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে যেমন তুমি হাত না চাইলেও, মানে তুমি ধরো আগুনে হাত দিতে যাচ্ছ বাট সরে আসলো, এই ধরনের যে প্রতিবর্ত ক্রিয়া এগুলো কিন্তু সুষমা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবে। ঠিক আছে, সুষমা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, আমাদের লঘু মস্তিষ্ক দ্বারা কি নিয়ন্ত্রিত হয়? দেহের যে ব্যালেন্স, ঠিক আছে, দেহের যে ব্যালেন্স, সেই দেহের ব্যালেন্স কিন্তু মেনলি আমাদের লঘু মস্তিষ্ক কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তারপর আমরা প্রতিনিয়ত অভ্যাসের দ্বারা যে কাজকর্ম শিখি, যেমন ধরো সাইকেল চালানো, সাইকেলে ব্যালেন্স আমাদের নষ্ট হয়, সাইকেল কিন্তু ব্যালেন্স। এছাড়াও সোজা পথে যখন আমরা হাঁটি সেটাও কিন্তু একটা ব্যালেন্সের ব্যাপার। এটা কে নিয়ন্ত্রণ করে? এখান থেকে এই টিকটা তোমাদের তুলে দিচ্ছি, কারণ তোমরা এটাও ভেবে নেবে, এটা নয়। লঘু মস্তিষ্ক, সোজা পথে হাঁটা, এটা কিন্তু লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। এগুলো তোমাদের এনসিইআরটিতে যে মস্তিষ্কের বিভিন্ন কাজের যে পার্ট আছে সেখানে তোমাদের উল্লেখ আছে। ঠিক আছে, একবার দেখে নিও, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, ব্রায়োফাইলাম পাতার কিনারায় উৎপন্ন কুঁড়ি মাটিতে পড়ে নতুন উদ্ভিদ পরিণত হয়, এই প্রজননকে কী বলা? একে বলা হয় ভেজিটেটিভ প্রপাগেশন বা কার্জিক প্রপাগেশন। একটু আগে তোমাদের বলেছি বায়োফাইলাম মানে হচ্ছে পত্রকুচি পাতা। ঠিক আছে, পত্রকুচি। চলো, নিচের কোন উদ্ভিদটি কার্জিক প্রজননের মাধ্যমে প্রজনন করে না? অ্যান্সার হবে তোমাদের পেঁপে। পেঁপে কিন্তু তোমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, পেঁপে কিন্তু কার্জিক প্রজনন করে না। তোমরা জানো যে কলার যদি টের আমরা পুঁতে দিই বা যদি আখ যদি সেখানেও যদি আমরা ভেজিটেটিভ প্রপাগেশন হতে পারে, ইভেন গোলাপেও হতে পারে। ঠিক আছে, হয় না কোথায়? পাপায়া বা পেঁপেতে কিন্তু হয় না। এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন্স, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা মনে রেখো। এটা কোশ্চেনগুলো এগুলো বাঁকা কোশ্চেন্স, হট করে দিলে তোমাদের গুলিয়ে যায়। তো অ্যান্সার কিন্তু পেঁপে হবে এখানে। ঠিক আছে, 70টা কোশ্চেন শেষ হলো আমাদের, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে আমাদের। বলেছে উদ্ভিদের নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি ইন প্ল্যান্ট কোনটার কারণে হয়? অ্যান্সার হবে তোমাদের কোলেন কাইমা। এতক্ষণ ধরে আমরা এটা অনেকবার পড়েছি যে আকর্ষ, আকর্ষ হচ্ছে বেস্ট এক্সাম্পল যেখানে আমরা নমনীয়তা দেখতে পাই। এছাড়াও তোমরা যদি কচি গাছ দেখো, দেখবে কচি গাছকে তুমি যদি মুড়িয়ে দাও
তার উপর দিয়ে যদি তুমি চলেও যাও দেখবে ওটা আবার প্রথমে দুমড়ে যায়, তারপর আবার সোজা হয়ে দাঁড়াতে পারে। এটার কারণ কিন্তু ওখানে কিন্তু কোলেনকাইমা থাকে। ঠিক আছে, সো অ্যান্সার তোমাদের কী হবে এখানে? কোলেনকাইমা উড বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন তোমাদের বলছে, উদ্ভিদে পরিবহন সম্পর্কিত নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটা ভুল বক্তব্য সেটা তোমাদের বার করতে বলেছে। ঠিক আছে, দেখো প্রথম যে তোমাদের বলেছে যে ফ্লোয়েম হেল্পস ইন মিনারেল ওয়াটার অ্যাবজর্পশন ইন সয়েল, তো আমরা জানি ফ্লোয়েম এটা করেই না, এটা কে করে? জাইলেম করে। সো দেখো আমাদের আর কিছু পড়ার দরকার পড়লো না, এটাই আমাদের কারেক্ট অপশন, কারণ এখানেতে এ অর বি ঠিক, বি অ্যান্ড সি ঠিক তা বলা নেই, একটাই বার করতে বলেছে, একটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এটা কেন হবে না? দেখো রুট হেয়ার কী করে, আমাদের গাছের যে মূল দ্বারা, যেমন ভিল্লি যেমন খাদ্যের অ্যাবজর্পশনে হেল্প করে সারফেস এরিয়াকে বাড়িয়ে, তেমন রুট হেয়ারও সেম কাজটা করে। ঠিক আছে, স্পেশালাইজড ভ্যাসকুলার বান্ডেল টিস্যু ইন প্লান্ট ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস, আমরা জানি সেটাকে আমরা কী বলি? সেটাকে আমরা জাইলেম বলি। ঠিক আছে, যে আমাদের মাটি থেকে জল নেয় তাকে আমরা জাইলেম বলি। নেক্সট হচ্ছে জাইলেম চ্যানেলের একটি ধারাবাহিক নেটওয়ার্কের মাধ্যমে মূল ও পাতা সংযুক্ত থাকে, এটাও আমরা জানি যে মূল থেকে জল তো পাতায় গিয়ে পৌঁছবে, সেটা জাইলেম চ্যানেলের মাধ্যমেই হয়। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার আমাদের বি, সি আর ডি আছে, এ আমাদের কারেক্ট নয়, ওই জন্য ওটা অ্যান্সার এখানে। চলো দেখো এটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, যদি উদ্ভিদ কোষের মধ্যে যা ঘনত্ব তার থেকে যদি বাইরের পরিবেশের ঘনত্ব বেশি হয়, তখন বাইরেরটাকে আমরা কি বলি? আমরা বলি হাইপার। আর যদি উদ্ভিদের থেকে বাইরেরটার ঘনত্ব কম হয়, তখন আমরা তাকে কি বলি? হাইপো বলি, অর্থাৎ লঘু আর অতি। তো এখানে তোমাদের বলছে যদি উদ্ভিদ কোষকে কোষের তুলনায় অধিক জল ঘনত্ব বিশিষ্ট, দেখো অধিক জল ঘনত্ব বিশিষ্ট শব্দের অর্থ কী? জল যদি অধিক থাকে তাহলে সেটা তো পাতলা হয়ে যাচ্ছে, জল অধিক মানে সেটা কিন্তু পাতলা স্মারক, আর পাতলা স্মারককে আমরা কি বলি? আমরা বলি লঘু স্মারক। পাতলা স্মারককে আমরা কি বলি? লঘু স্মারক। অধিক জল বিশিষ্ট যখন জায়গায় রাখছো, তার মানে লঘু স্মারক দ্রবণে যখন তুমি রাখছো, তখন কী হবে? জল বাইরে থেকে ভিতরে আসবে এবং কোষটা কী হবে? ফুলে যাবে। তো কারেক্ট আনসার কী হবে? এটা সম্ভবত ফুলে যাবে। ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট আনসার। চলো পরের প্রশ্ন বলেছে যে অর্ধসূত্র বিভাজন মানে হাফ ডিভিশন, ঠিক আছে, যাকে কি বলা হয়? মিওসিস বলা হয়। তো মিওসিস ডিভিশন, মিওসিস লেখাও আছে এখানে তোমার ইংলিশে, মিওসিস ডিভিশনে কী হয়? 4টে অপত্য তৈরি হয় তোমাদের। ঠিক আছে, দেখো 2n থেকে হাফ হচ্ছে nn হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে n থেকে সঠিক ক্রমানুসারে আবার n তৈরি হচ্ছে, সো 4টে তৈরি হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি হাফ ডিভিশন। ঠিক আছে, এবং 4টে অপত্য কিন্তু তোমাদের তৈরি হচ্ছে। চলো ড্যাশ টিস্যু মেক্স প্লান্ট হার্ড অ্যান্ড স্ট্রং অ্যান্ড প্রোভাইড স্ট্রেংথ টু প্লান্ট পার্টস, সেটা অ্যান্সার কী হবে তোমাদের? স্ক্লেরেনকাইমা হবে। স্ক্লেরেনকাইমা আমাদের কী করে? কঠিন হয়, কারণ কী থাকে এতে? লিগনিন থাকে। ঠিক আছে, দেখো তোমাদের যেটা আমি এখানে এঁকেছি তাতেও দেখো লেখা রয়েছে লিগনিফাইড, কী আছে? লিগনিফাইড আছে। ঠিক আছে, অ্যান্সার কী হবে তোমাদের? লিগনিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, মানে স্ক্লেরেনকাইমা। চলো পরের প্রশ্ন বলেছে যে শুক্রাণু উৎপাদনের জন্য নিম্নলিখিত কোন অবস্থার প্রয়োজন হয়, যে কারণে অন্ডকোষ মানে শুক্রাশয়কে উদর গহ্বর মানে আমাদের পেটের থেকে বাইরে রাখা হয়, স্ক্রোটামের মধ্যে স্ক্রোটামের মধ্যে রাখা হয়। অ্যান্সার তোমাদের কী হবে? হাই টেম্পারেচার যেটা থাকে আমাদের শরীরে সেটাকে লো করার জন্য। তো অ্যান্সার কী হবে? টেম্পারেচার ইন স্ক্রোটাম ইজ লোয়ার দ্যান দ্য নর্মাল বডি টেম্পারেচার, স্বাভাবিক দেহের তাপমাত্রা থেকে কম তাপমাত্রা হয়, যে কারণে আমাদেরকে দেহের বাইরে এই যে এই অংশে কি হয়? আমাদের রাখতে হয়। ঠিক আছে, উদ্ভিদ তোমাদের মানে ঈশ্বর প্রদত্ত ব্যাপার। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ গ্রোথ হরমোন? গ্রোথ হরমোনের কাজ কি? গ্রোথ হরমোনের কাজ হচ্ছে এটি সকল অঙ্গের বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, কি হবে? এটি সকল অঙ্গের বৃদ্ধি ঘটায়, ইট স্টিমুলেট গ্রোথ ইন অল অর্গান। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইন মেলস ইফ ড্যাশ ইজ সার্জিক্যালি কাট স্পার্ম ট্রান্সফার উইল বি প্রিভেন্টেড, কোনটা কেটে নেওয়ার ফলে স্পার্ম ট্রান্সফার বা শুক্রাণু ট্রান্সফার মানে হবেই না? ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে? ভাস ডিফারেন্সি, এই জন্য একে বলা হয় ভেসেকটমি। ভেসেকটমি শব্দটা এখান থেকেই আসে। ঠিক আছে, ভাস থেকেই ভেসেকটমি কথাটা আসে, এই যে অংশটা এই অংশটাকে কেটে দেওয়া হয়। চলো আচ্ছা, ভাস ডিফারেন্স কি কেন কাটা হয়? কারণ শুক্রাশয় থেকে বাইরে, শরীরের বাইরে শুক্রাণুকে নিয়ে যায় কে? ভাস ডিফারেন্স। একে কেটে দিলে শুক্রাণুর উৎপাদন তো বন্ধ হবে না, কিন্তু কী হবে? শুক্রাণু বাইরে যাবে না। ঠিক আছে, চলো
বলছে যে কার্বোহাইড্রেট উৎপন্ন হয় যেটাকে আমরা গ্লুকোজ বলছি, সেই গ্লুকোজ আদপে পরবর্তীকালে কী হয়? দেখো কিছুটা গ্লুকোজ সে এনার্জি উৎপাদন করে, ঠিক আছে, আর কিছুটা কী হয় স্টার্চ আকারে সঞ্চিত থাকে, ঠিক আছে। তো কারেক্ট আনসার এখানে কী হবে, যে ফার্স্ট দে আর ইউজড ফর এনার্জি প্রোডাকশন অ্যান্ড রেস্ট আর স্টোর ইন স্টার্চ। তো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। হুইচ সার্ভস অ্যাজ বোথ পাথওয়ে অ্যান্ড এ ম্যানুফ্যাকচারিং সার্ফেস অফ ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট। অ্যান্সার তোমাদের কী হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন? কারণ আমরা যখন মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলি তখন সেখানে লিপিড তোমাদের তৈরি হয়, আর যখন আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলি তখন সেখানে কী তৈরি হয়, প্রোটিন তৈরি হচ্ছে। এবং এই দুটোই কিন্তু এই নালিকা দ্বারা, এই যে এন্ডোপ্লাজমিক নালিকা একটা নালিকা সিস্টেম তৈরি করে, এই যেমন দেখতে পাচ্ছ এই নালিকা সিস্টেম দিয়ে কী হয়, বিভিন্ন পদার্থ কী হয় বিভিন্ন জায়গায় তোমাদের পরিবাহিত হতে পারে। তো কারেক্ট আনসার এখানে কী হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উইল বি দ্য কারেক্ট আনসার। তোমরা চিত্রও দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন দেখো, এখানে 81 আর 82 দুটো দাগ একসঙ্গে নিচে আমি তোমাদের জন্য বলেছে প্রোক্যারিওটিক কোষের মূল বৈশিষ্ট্য কোনটা সেটা নির্বাচন করতে বলেছে। বলছে যে এতে ঝিল্লি বেষ্টিত কোষাঙ্গ থাকে। আমরা জানি যে প্রোক্যারিওটিক কোষে কিন্তু নিজস্ব এর কিন্তু কি থাকে না, এই যে কোষটা, এই কোষটাতে কিন্তু কোনো কোষ পর্দা আবৃত, ঠিক আছে, বা বলতে পারো কোনো কোষ পর্দা আবৃত না বলে আবরণীযুক্ত, কোনো আবরণীযুক্ত কি থাকে না, কোষ অঙ্গাণু থাকে না, কোষ অঙ্গাণু নেই, ঠিক আছে, কোনো আবরণীযুক্ত কোষাঙ্গাণু কি নেই এতে, এখানে আছে এই জন্য এটা ঠিক নয়। নেক্সট বলছে এতে একের অধিক গুণসূত্র থাকে, মানে ক্রোমোজোম থাকে, এটাও ঠিক নয়। এতে মাত্র একটি মাত্র ক্রোমোজোম থাকে, এটা মনে রাখবে, এবং সেই ক্রোমোজোমটাও এমনভাবে বিক্ষিপ্ত অবস্থায় থাকে যে পুরো অঞ্চলটাকে আমরা বলি নিউক্লিওয়েড। আমি আগের দিন তোমাদের বিক্রম ব্যাচ 2তেও পড়িয়েছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, বিক্রম ব্যাচ 2 কিন্তু আমাদের চলছে, আমি এবার তোমাদের বলে দেবো কীভাবে ব্যাচ নিতে হবে। দ্য নিউক্লিয়ার রিজিয়ন ইজ ক্লিয়ারলি ডিফাইন্ড অ্যান্ড সারাউন্ডেড বাই নিউক্লিয়ার মেমব্রেন। আমরা জানি যে এতে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকেই না, এবং কেন্দ্রক সুস্পষ্ট নয়, নিউক্লিয়াস সুস্পষ্ট নয়, এই জন্য একে নিউক্লিওয়েড বলা হয়, নিউক্লিওয়েড, ঠিক আছে, নিউক্লিওয়েড বলা হয় একে, এই অঞ্চলকে নিউক্লিয়াস বলাই হয় না একে। এটাও কারেক্ট নয়, অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট বলছে 82 দাগ, যে মানব শরীরের কোন অঙ্গ স্তরিত বা স্তরীভূত স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা তৈরি? অ্যান্সার হবে তোমাদের ত্বক। ত্বক কিন্তু স্ট্র্যাটিফাইড, অর্থাৎ যখন আয়সাকার আবরণী কলা অর্থাৎ স্কোয়ামাস এপিথেলিয়ামগুলো স্তরে স্তরে সজ্জিত হয় এবং একটার পর একটা মিলে যখন তোমাদের স্তর তৈরি করে এবং তার ফলে যখন একটা গাত্রদেশ তৈরি হচ্ছে তখন সেটা ত্বকই হয়, ঠিক আছে। লাইনিং অফ ইন্টেস্টাইন, দেখো অন্ত্রের আবরণী, ঠিক আছে, এখানে তোমাদের কি পাওয়া যায়, এখানে তোমাদের পাওয়া যায় হচ্ছে স্তম্ভাকার এপিথেলিয়াম পাওয়া যায়। কি পাওয়া যায়, কলমনার এপিথেলিয়াম বা স্তম্ভাকার আবরণী কলা পাওয়া যায়, স্তম্ভাকার আবরণী কলা, কলমনার এপিথেলিয়াম। আর কিডনি টিউবওয়েলসে তোমাদের ঘনকাকার আবরণী কলা পাওয়া যায়, কিউবয়েডাল এপিথেলিয়াম, ঘনকাকার। ওয়েসোফেগাসে তোমাদের নর্মাল স্কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়, ঠিক আছে, স্কোয়ামাস, SQUA, স্কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়। এগুলো একটু মনে রাখবে, পরীক্ষার সময় পড়ে যায়। আর একটা জিনিস, শ্বাসনালী যাকে ট্রাকিয়া বলা হয়, ঠিক আছে, তোমরা এনসিআরটিতে পেয়ে যাবে ট্রাকিয়া বা শ্বাসনালী, সেখানে কিন্তু সিলিয়েটেড এপিথেলিয়াম পাওয়া যায়, ঠিক আছে, সিলিয়েটেড। এইগুলোকে মাথা রাখবে, নইলে কিন্তু পরীক্ষার সময় কিন্তু মারাত্মক গোলাবে, কোথায় ঘনকাকার পাওয়া যাচ্ছে, কোথায় সিলিয়েটেড পাওয়া যাচ্ছে, এগুলো তোমরা বলবো স্যার কীভাবে করবো, বারবার রিভিশন দিতে দিতে মনে থাকে, আমার কী করে মনে থাকে, রিভিশন দিতে দিতে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন তোমাদের বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অপশানস ইজ কারেক্টলি পেয়ার্ড অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস। কন্ডমকে মেকানিক্যাল ব্যারিয়ার বলা হয়, আমরা জানি কন্ডমকে মেকানিক্যাল ব্যারিয়ার বলা হয়, ইয়েস। কন্ট্রাসেপটিক পিলসকে ইউট্রাইন ডিভাইস বলা হয় না, একে কেমিক্যাল ডিভাইস বলা হয়, এটা তো অ্যান্সার নয়। কপারটিকে আমরা ইউট্রাইন ডিভাইস বলি, কপারটিকে হরমোন ইমব্যালেন্সের জন্য ব্যবহার করা হয় না, কন্ট্রাসেপটিক পিলের জন্য হরমোন হয়, আর কপারটিকে আমরা ইউট্রাইন ডিভাইস হিসেবে ব্যবহার করি। নেক্সট হচ্ছে টিউবাল লিগেশন, এটাকে বলা হয় কেমিক্যাল ব্যারিয়ার না, নালিকা উচ্ছেদনকে তোমাদের রাসায়নিক প্রতিবন্ধক বলা হয় না। এই নালিকা উচ্ছেদনের মধ্যেই থাকে ভেসেকটমি আর টিউবেকটমি। ভেসেকটমি করা হয় পুরুষদের জন্য, মেল, ঠিক আছে, আর টিউবেকটমি করা হয় ফিলোপিয়ান টিউবকে কেটে, তারপরে টিউবেকটমি কার করা হয়, ফিমেলদেরকে করা হয়, ঠিক আছে, ফিমেলদেরকে করা হয়। ওকে, তো অ্যান্সার আমাদের কী হবে, এটাও অ্যান্সার নয়, অ্যান্সার আমাদের কী হবে, কন্ডোমই এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। একে মেকানিক্যাল বা যান্ত্রিক প্রতিবন্ধক বলা হয়।
আচ্ছা, বেরিয়ার মানে কন্ডোম, এটা বুঝে যাবে। নেক্সট বলছে তোমাদের যে তনা মানে কাণ্ড, কাণ্ড ও শিকড়ের বর্ধনশীল অঞ্চলে যে কলা থাকে এবং যা তোমাদের দৈর্ঘ্যের বৃদ্ধি করে। দেখতে পাচ্ছ এখানে যে ওপর অংশে থাকে এপিকাল মেরিস্টেম, মাঝখানের দিকে থাকে ইন্টারক্যালারি মেরিস্টেম, এটা ঘাসে প্রচুর পরিমাণে পাওয়া যায়, ঘাস বা বিরুৎ জাতীয় যে গাছ আছে তাতে পাওয়া যায়। আর পাশের বৃদ্ধি করার জন্য থাকে ল্যাটারাল মেরিস্টেম, যেটা কিন্তু তোমাদের পরবর্তী মেরিস্টেম হয়। ঠিক আছে, চলো। অনেকে বলবে যে স্যার কোশ্চেন্সগুলো খুব ছোট হয়ে গেছে, এ হয়ে গেছে। দেখো, আমি জানি ছোট হয়েছে, এর কারণ হচ্ছে তোমাদের তাড়াতাড়ি পড়ানোর জন্য একটু করা হয়েছে। তোমরা চেষ্টা করো এটাকে স্ক্রিনশট নেওয়ার, বা তোমরা চেষ্টা করতে পারো এটাকে তোমরা মানে যতটা সম্ভব প্র্যাকটিস করার। ইম্পর্টেন্ট হচ্ছে এখন প্র্যাকটিস, ঠিক আছে? অজুহাত না দিয়ে প্র্যাকটিসটা করো। বলছে যে উদ্ভিদে নিষেক সম্পর্কে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, মেল রিপ্রোডাক্টিভ সেল প্রডিউসড বাই ওভারি ফিউজড উইথ ফিমেল গ্যামেট ইন ওভিউল, অর্থাৎ ডিম্বাশয় দ্বারা গঠিত নর জননকোষ, ডিম্বাশয় থেকে নর জননকোষ কোনোদিন তৈরি হয় না, ফিমেল জননকোষ তৈরি হয়। তো গেল, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে বলছে যে উইথ ফিমেল গ্যামেটস ইন দ্য ওভিউল, মেল রিপ্রোডাক্টিভ সেল প্রডিউসড ইন ওভারি, এটা নয়। তারপর বলছে যে বীজ কোষ থেকে গঠিত নর জননকোষ পরাগ নালীতে যুক্ত হয়, মেল রিপ্রোডাক্টিভ সেল প্রডিউসড বাই ওভিউল, ওভিউল দ্বারা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি হয় না, ওই জন্য এটা গেল। এই ওভিউল দ্বারা কিন্তু মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি হয় না। দেখো মনে রাখবে, ওভিউল থেকে স্ত্রী প্রজনন ব্যাপার, ওভিউল হচ্ছে স্ত্রী আর পরাগ হচ্ছে পুরুষ। মেল রিপ্রোডাক্টিভ সেল প্রডিউসড বাই পোলেন গ্রেনস, এইটা ঠিক। ফিউজ উইথ ফিমেল গ্যামেটস ইন স্টিগমা, না, স্টিগমাতে তো হয়ই না। স্টিগমা কোনটাকে বলা হয়? স্টিগমা হচ্ছে এই যে এইটাকে, অর্থাৎ গর্ভমুণ্ডকে স্টিগমা বলা হয়। গর্ভমুণ্ডতে নিষেক হয় না? নিষেক হয় না। নিষেক কোথায় হয়? শেষে গিয়ে হয়। তো কারেক্ট আনসার তো লাস্টেটাই হবে, নাহলে তো পুরো অপশন ভুল। পরাগ কণায় গঠিত নর জননকোষ বীজকে স্ত্রী যুগ্মকের সাথে যুক্ত করে, ফিউজ উইথ ফিমেল গ্যামেটস ইন দ্য ওভিউল। ঠিক আছে, তো এটাই কারেক্ট আনসার হবে। বেসিক্যালি ওভিউল না বলে আমরা ওভারই বলতে পারি, বাট এ বি সি ডি এর মধ্যে ডি আমরা প্রকৃতভাবে কারেক্টই পাচ্ছি, তো এটাই কারেক্ট। ঠিক আছে, এই যে চার্ট আছে, এই চার্টটাকে একবার দেখো। গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হচ্ছে, পাইরুভেট যখন অক্সিজেনের রেসপেক্টে ভাঙছে তখন মাইটোকন্ড্রিয়া হচ্ছে, এখানে এইটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার দেখো পাইরুভেট যখন অক্সিজেনের অনুপস্থিতিতে ভাঙছে, এটা অক্সিজেন প্লাস করে দিচ্ছে, এটা অক্সিজেন মাইনাস। ঠিক আছে, অক্সিজেন অনুপস্থিতি মানে কি অক্সিজেনের অভাবে ভাঙছে, যেখানে দরকার কিন্তু নেই, তখন সেখানে পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, আর যখন সেটা অক্সিজেনের অনুপস্থিতিতে ভাঙছে, মানে এখানে দরকার নেই, অক্সিজেন দরকার নেই, এখানে দরকার। এইটাতে দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 1 নম্বরে আমার অক্সিজেন দরকার কিন্তু অক্সিজেনের অভাব রয়েছে, 2 নম্বরে অক্সিজেন দরকার, অক্সিজেন আছে, আর 3 নম্বরে কি অক্সিজেন দরকার নেই, দরকার নেই, তখন সেখানে ইথানল তৈরি হচ্ছে। এবার ওখানে বলছে যে হোয়াট ইজ দ্য রিজন, আর 88 এর পরে থাকছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রিজন অফ ফর বার্ড ফর্মেশন অফ হাইড্রা, হাইড্রার বার্ড ফর্মেশনের কারণ কি? তো দেখো, হাইড্রাতে যে কুড়ি তৈরি হয় সেটা কি কারণে তৈরি হয়? একটা বিশেষ অঞ্চলে বারবার যখন তোমাদের কোষ বিভাজন হচ্ছে তখন সেখানে কিন্তু হাইড্রার বার্ড ফর্মেশন হচ্ছে, মানে অপশান এ তোমাদের কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, চলো, দেখতে পাচ্ছ এ হচ্ছে তোমাদের বার্ড, এখানে অপশান তোমাদের চিত্র দিয়ে আমি রেখেছি। চলো, পরের প্রশ্ন, নিচের কোনটি এককোষী জীব নয়? দেখো কত ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে, মনে রাখবে এই তিনটে হচ্ছে তোমাদের এককোষী, এই তিনটে কি তোমাদের এককোষী। ছত্রাক কিন্তু এককোষী নয়। ঠিক আছে, ছত্রাক কিন্তু কি নয়? ছত্রাক কিন্তু এককোষী নয়, এটা হচ্ছে বহুকোষী। তো অ্যান্সার আমাদের এখানে কি হবে? কোনটা এককোষী নয়? অ্যান্সার হবে তোমাদের ডি। চলো, পরের প্রশ্ন দেখো, জটিল স্থায়ী টিস্যু সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি ভুল তা শনাক্ত করো। সেলস ইন এ কমপ্লেক্স টিস্যু ওয়ার্ক টুগেদার টু পারফর্ম এ কমন ফাংশন। আমরা জানি যে কমন টিস্যুতে, কমপ্লেক্স টিস্যু মানে স্থায়ী টিস্যুতে বিভিন্ন টাইপের কোষ থাকে এবং তাদের কাজ বিভিন্ন হয়, কমন ফাংশন তারা কিন্তু করে না, সেটা কিন্তু কারেক্ট নয়। তাদের কাজ আলাদা, তাদের গঠন যেমন আলাদা, গঠন যেমন আলাদা, ঠিক আছে, তাদের কাজও আলাদা, তাদের কাজও আলাদা। যেমন জাইলেম ফাইবার কিন্তু শক্তি প্রদান করে, কিন্তু জাইলেম প্যারেনকাইমা কী করে? খাদ্য স্টোর করে, আর কি করে? জাইলেম নালিকাকে হেল্প করে যাতে জাইলেম নালিকা দিয়ে জল বইতে পারে। ঠিক আছে, তো তিনটে কাজ হলো। এরকমই জটিল টিস্যুতে একাধিক ধরনের কোষ থাকে, এটা কারেক্ট। নেক্সট, জটিল টিস্যুতে প্যারেনকাইমা কোলেনকাইমা থাকে না। আমরা জানি স্থায়ী সরল হচ্ছে, দেখো আমরা জানি যে
স্থায়ীর মধ্যে দুটো পার্ট আছে। যদি স্থায়ী সরল বলি তাহলে আমরা তিনটে পাবো, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। আর স্থায়ীর মধ্যে আবার আছে জটিল, জটিলের মধ্যে পাবো আমরা জাইলেমকে আর কাকে পাবো, ফ্লোয়েমকে। এরকম ধরনের ছোটো ছোটো চার্ট করে মনে রাখতে হয় যে স্থায়ীর মধ্যে দুটো আছে, সরল আর জটিল। জটিলের মধ্যে পাবো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, আর জটিলের মধ্যে জাইলেম আর ফ্লোয়েমকে পাবো। তো জটিল টিস্যুতে প্যারেনকাইমাকে তুমি পাবে না, সেই অ্যান্সার নয় এটা। নেক্সট হচ্ছে সংবহন বান্ডল জটিল টিস্যুর বৈশিষ্ট্য। দেখো সংবহন বান্ডেল জটিল টিস্যুর বৈশিষ্ট্য তা নয়, সংবহন বান্ডেলের মধ্যে তুমি একেও পাবে, কি বলে, প্যারেনকাইমাকেও পেতে পারবে, ঠিক আছে। তো ভাস্কুলার বান্ডেলস আর ক্যারেক্টারিস্টিক ফিচার অফ কমন কমপ্লেক্স টিস্যুস এমনটা কিন্তু নয়। এক মিনিট আমার মনে একটু বলতে ভুল হলো, ভাস্কুলার বান্ডেল বলেছে তো সংবহন তন্ত্র তো জাইলেম আর ফ্লোয়েম দিয়েই তৈরি হয়। তো জাইলেম আর ফ্লোয়েম, ইয়েস এটা ভুল বললাম আমি, জাইলেম আর ফ্লোয়েম দিয়েই তোমাদের সংবহন তন্ত্র তৈরি হয়, এটা তো আমাদের কারেক্টই হবে। এবার প্রশ্ন কি বলেছে দেখি, দুটো কারেক্ট হচ্ছে কেন? ও, এখানে বলেছে কোনটা ভুল সেটা নির্বাচন করো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা খুব ঠিক করে যদি বাংলা পড়ি, এখানে বলছে প্রাথমিক কমন ফাংশন, তো কমন ফাংশন হিসেবে তাহলে এটা ঠিকই তুমি বলে দাও। কেন বলছি শোনো, যদি খুব লজিক্যালি বলি, আমি কেন ওটাকে রং করেছিলাম সেটাও তোমাদের বলি। ফার্স্ট বলেছে যে জাইলেমের মধ্যে ধরো কী কী আছে বলো, জাইলেমের মধ্যে জাইলেম নালিকা আছে, ঠিক আছে, জাইলেম নালিকা আছে, ঠিক আছে। তারপর কি আছে, ফাইবার আছে, জাইলেম ফাইবার আছে, আর জাইলেম প্যারেনকাইমা আছে, জাইলেম প্যারেনকাইমা আছে, ঠিক আছে, প্যারেনকাইমা। এই নালিকা কোনটা, শিপ কোষ, এগুলো তোমাদের থাকে, তো প্যারেনকাইমা আছে, ঠিক আছে, জাইলেম প্যারেনকাইমা আছে। তা আমরা কি দেখতে পাই এর মধ্যে, এই প্যারেনকাইমা ছাড়া বাকিগুলো সব কি মৃত। তার মানে এই যে নালিকার কাজ কি, জল বহন করা, ফাইবারের কাজ কি, শক্তি প্রদান করা, প্যারেনকাইমার কাজ কি, একমাত্র সজীব কোষ কী করে, খাদ্যকে সঞ্চয় করে রাখে, কারণ জাইলেমের তো খাদ্যের দরকার, ঠিক আছে, তো খাদ্যকে সঞ্চয় করে রাখে, এটাই হচ্ছে এর মেন কাজ। তো তিন রকম কাজ করে, ওই জন্য বলেছিলাম। কিন্তু দেখো এদের অ্যাকচুয়াল কাজ কি, অ্যাকচুয়াল তো একটাই জিনিস পরিবহন করছে না, সেটা কি জাইলেম যদি বলি তাহলে কী হবে, জাইলেমের মধ্যে প্যারেনকাইমা থাকলেও জাইলেমের মেন কাজ কি, জলকে পরিবহন করা। তো সেই অর্থে ওরা কিন্তু কমন কাজ করার জন্যই ডিফারেন্ট কাজ করছে। মানে ধরো তোমার বাড়িতে মাটি একটা কেটে কূপ তৈরি করার দরকার, তার মানে মাটি কাটার লোক যেমন থাকবে, মাটি বহন করার লোকও থাকবে, এবং কূপকে গাঁথনি করার জন্য ইট দেওয়ার লোকও থাকবে, ইটও থাকবে। কিন্তু কাজ চারটে পাঁচটা হলেও করছো কিসের জন্য, কূপ তৈরি করার জন্যই তো। তো এইটা এখানে এই ব্যাপারটা সেরকম। তো অ্যান্সার এখানে কী হবে, এটাকে আমরা কি করব, এটাকে আমরা কিন্তু এ অপশানটা কারেক্ট করবো। তাহলে কঠিন কোনটা, মানে রাইট রং কোনটা হচ্ছে, জটিল টিস্যুতে প্যারেনকাইমা আর কোলেনকাইমা থাকে। দেখো প্যারেনকাইমা তো পাওয়া যায়, কিন্তু কোলেনকাইমাকে ডেফিনেটলি পাওয়া যায় না, ওই জন্য অ্যান্সার এখানে হবেই না, ঠিক আছে। সি অপশান তো ডেফিনেটলি হবে না, ওকে, এটা ভুল। চলো, তো অ্যান্সার আমাদের কোনটা হবে, কোনটা ভুল বলেছে, তো সি অপশান কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে, সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। বলেছে নিচের কোনটি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে, নিচের কোনটি কি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়। অ্যান্সার কী হবে তোমাদের, সুস্পষ্ট নিউক্লিয়াসের উপস্থিতি, ডেফিনেটলি ইউক্যারিওটিক কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। ইউক্যারিওটিক কোষের সমস্ত যে অঙ্গাণু থাকে তাদের কিন্তু আবরণী থাকে, ইনভেন ইউক্যারিওটিক কোষের নিজস্ব আবরণীও থাকে। নেক্সট হচ্ছে জিনগত উপাদান নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবদ্ধ নয়, জেনেটিক মেটেরিয়াল ইন নন এনক্লোজ বাই না, এটাও কিন্তু আবদ্ধ। নেক্সট হচ্ছে অবস্থিত জটিল কোষীয় গঠন, মোর কমপ্লেক্স সেলুলার অর্গানাইজেশন, এখানে বলেছে কোনটা বৈশিষ্ট্য নয়, এগুলো তো সবকটাই। জিনগত উপাদান নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবদ্ধ, ও এখানে আবদ্ধ নয় বলেছে, আচ্ছা আবদ্ধ নয়, তো এটাই আমাদের অ্যান্সার হবে। আবদ্ধ তো, আবদ্ধ নয় কি করে, নিউক্লিয়ার আবরণী থাকে তো, তো এটা তো অ্যান্সার নয়, কারণ আবদ্ধ নয় বলেছে, অবশ্যই আবদ্ধ, এটাও অ্যান্সার। এগুলো সব কারেক্ট, কোনটা নয়, সি অপশন আমাদের কারেক্ট নয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, মৌমাছি মধু তৈরি করে তাই মৌমাছি হলো। দেখো মৌমাছি মধু তৈরি করে, কিন্তু তাই মানে এটা নয় যে মৌমাছি কিন্তু মানে উৎপাদক হয়ে গেল, তা কিন্তু নয়। মৌমাছি মধু কোথা থেকে তৈরি করে, আমরা জানি যে ফুল থেকে মৌমাছি কিন্তু মধু তৈরি করছে, একটা ফুল থেকেই তো মৌমাছি কী তৈরি করছে, মধু তৈরি করছে, ঠিক আছে। সো ফুল থেকে যে মৌমাছি যে মধু তৈরি করছে, এটা মানে উৎপাদককে খাচ্ছেও, সুতরাং এটা কি প্রাইমারি কনজিউমার, অর্থাৎ প্রাথমিক ভোক্তা, ঠিক আছে। নেক্সট বলছে তোমাদের নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে পেশি টিস্যু সম্পর্কে ভুল বক্তব্যটি শনাক্ত করো। হোয়েন ভিউড আন্ডার এস মাইক্রোস্কোপ, আচ্ছা আমি বাংলাতেই পড়ছি, স্বেচ্ছা পেশি অর্থাৎ ঐচ্ছিক পেশি যাকে বলা হয় তাতে হালকা ডোরাকাটা দাগ থাকে, এটা তো কারেক্ট। নেক্সট বলছে পেশিতে বিশেষ সংকোচনশীল প্রোটিন থাকে, ঠিক আছে, এটাও কারেক্ট, ঐচ্ছিক পেশিতে থাকে বেসিক্যালি। নেক্সট হচ্ছে দেয়ার আর ভলান্টারি মাসেলস ইন দ্য হ্যান্ড অ্যান্ড ফিটস,
হাত এবং পায়ে স্বেচ্ছাপেশি থাকে, এটাও কারেক্ট। নেক্সট বলছে পেশি টিস্যু ঘনকাকৃতি কোষ দ্বারা তৈরি হয়, কিউবয়েডাল সেল দ্বারা মাসেল টিস্যু কিউবয়েডাল সেল দ্বারা তৈরি হয়। এমন কোনো ব্যাপার তো নেই, আমরা জানি যে মাসেল টিস্যু লম্বা লম্বা কোষ দিয়ে তৈরি হয়, ঐচ্ছিক পেশির কোষগুলো কেমন হয়, লম্বা লম্বা হয়, ঠিক আছে। তো এটা তো কিউবয়েডাল শেপ নয়, তাই দিস ইজ দ্য কারেক্ট, কারণ এখানে বলেছে ভুল বক্তব্যটি। আমরা জানি যে এই দেখো মাসেল টিস্যু, এই যে স্ট্রেটেড মাসেল টিস্যু দেখতে পাচ্ছ, ঐচ্ছিক পেশিগুলোর গায়ে ডোরাকাটা ব্যান্ডের দাগ থাকে, আই ব্যান্ড বলা হয় এগুলোকে, ঠিক আছে। এবং এদের নিউক্লিয়াস কী হয় দেখতে পাচ্ছ যে নিচের দিকে অবস্থান করে, ওপরটা তখন নিচের দিকে অবস্থান করছে, এভাবে অবস্থান করে। এবং এই পেশিগুলোই কিন্তু ঐচ্ছিক পেশি, এবং এদের আকার কেমন হয়, নলাকার হয়, নলের মতো দেখতে হয়, কিউবয়েডাল নয় এরা, নলাকার, কিউবয়েডাল বা ঘনকাকার কিন্তু নয়। তো কারেক্ট অ্যান্সার ডি হবে, কারণ ওটাই ভুল। দেখো আমাদের বিক্রম ব্যাচ যেটা 1.0 আছে, তার যে প্রাইস, সেই প্রাইসটা আবার নতুন করে লো হয়েছে, এখন এটা 399 নেই, এখানে 499 নেই, এখন এটা 399-এ আছে। চাইলে তোমরা এটাও পেতে পারো। অন্যরা যেখানে 1600, 1700, 1000 টাকার উপরে সায়েন্স কোর্স তৈরি করছে, আমাদের সেখানে ডিটেলড এবং ডেডিকেটেডভাবে আমরা সায়েন্স কোর্স তৈরি করার পরেও তার প্রাইস অত্যন্ত লো রাখা হয়, যাতে যারা মধ্যবিত্ত ঘরের স্টুডেন্ট তারা যেন নিতে পারে, ঠিক আছে। এবং এটা 1 ইয়ার ভ্যালিডিটি সমেত আছে, তুমি চাইলে এটা নিতে পারো। এটা কিসের জন্য, এটা কিন্তু রেকর্ডেড। এটা কিসের জন্য হবে, এটা তোমাদের হবে হচ্ছে তোমাদের যে এই যে তোমাদের এএলপি টেকনিশিয়ান তোমাদের আসতে চলেছে, তার জন্য যারা নিতে চাইছো তাদের জন্য এটা। কেন, কারণ এর সমস্ত মেটেরিয়াল দেওয়া কমপ্লিট আছে, তোমরা নিতে পারো। আর যারা ভাবছো নতুন করে শুরু করবে, ঠিক আছে, তাদের জন্য কী করণীয় সেটা বলে দিই। তারা এই ব্যাচটাকে নিতে পারবে। এটা হচ্ছে বিক্রম ব্যাচ 2.0, এটা সদ্য শুরু হয়েছে এবং এটা চলছে। এটা তোমাদের 15 থেকে 20 দিন হয়েছে সদ্য শুরু হয়েছে, ঠিক আছে, এবং এটা চলছে। এবং এই ব্যাচের প্রাইস হচ্ছে তোমাদের 799, কারণ এতে সায়েন্স এবং ম্যাথ বোথ আছে। যারা শুধু সায়েন্স দিতে চাইছো তারা কথা বলো 8670838797, এই নাম্বারে তারা কথা বলতে পারো। কি বললাম, 8670838797-এ কথা বলতে পারো। যারা শুধু ম্যাথ নিতে চাও তারাও এই নাম্বারে কথা বলতে পারো, তাদের জন্য প্রাইস রিডিউস হবে। কিন্তু ভিওডি এবং লাইভ দুটো, অর্থাৎ রেকর্ড এবং ভিওডি, কিছু চ্যাপ্টার এখানে রেকর্ডেড পাবে, কিছু চ্যাপ্টার তোমরা এখানে লাইভ পাবে। কেন, তার কারণ কখনোই পসিবল না যদি সব রেকর্ডেড দেই তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে ব্যাচ কমপ্লিট করা। এর কারণ এনসিইআরটি এবং ম্যাথ অত্যন্ত ভাস্ট ব্যাচ, ঠিক আছে। কখনোই পসিবল হয় না যে চুটকিতে আমি সিলেবাস শেষ করে দিলাম, এটা সম্ভবই নয়, ঠিক আছে। ওই জন্য এটার মোটামুটি শেষ করতে আমাদের এপ্রিল তো লাগবেই লাগবে। আমরা মার্চের টার্গেট নিয়েছি, বাট এপ্রিল আমাদের লেগে যাবে, আমরা যে এক্সপেক্ট করছি, ঠিক আছে, কারণ এটা নতুন শুরু হয়েছে, সদ্য শুরু হয়েছে, একদম জানুয়ারিতে শুরু হয়েছে, তো ব্যাচ শেষ করতে সময় লাগবে, ঠিক আছে। গেল, এতে কী হবে, যাদের আপকামিং ভ্যাকান্সি আসছে, অর্থাৎ যে রেলওয়ের 22,000 ভ্যাকান্সি আসছে রেলওয়ের গ্রুপ ডির, এগুলো তোমরা কিন্তু এই ব্যাচের দ্বারা করতে পারবে। এবং এটা আপডেটেড ভার্সন আছে, যেমন তোমরা জানো এনসিইআরটির অনেক ছোটো ছোটো ইনফরমেশান চেঞ্জ হয়েছে, আলোতেও কিছু চেঞ্জ হয়েছে। তোমাদের যেমন ধরো ব্লিচিং পাউডারে তোমাদের চেঞ্জ হয়েছে, কেমিক্যাল যে ফর্মুলা সেটা চেঞ্জ হয়েছে, এরকম কিছু চেঞ্জ হয়েছে, এগুলো তোমরা সব এই ব্যাচে রিফ্লেক্ট হবে তোমাদের, ঠিক আছে। গেল, তো এই টোটাল তোমরা নিতে পারো। আরেকটা জিনিস আছে, মক টেস্ট যারা চাইছো তারা আমাদের মক টেস্ট ব্যাচ জয়েন করতে পারো। এই যে তোমাদের যে কোশ্চেন্সটা আমি করাচ্ছি, এখানে তোমাদের মোটামুটি 120টা মতো কোশ্চেন্স আমার মনে হচ্ছে আছে এখনও অবধি, ঠিক আছে। সবে তো 90 বা 95টা কোশ্চেন্স হতে গেল। তো এই কোশ্চেন্সগুলো হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, বাকি যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো এই মক টেস্টেই তোমাদের অ্যাড করা আছে, ঠিক আছে। এই টাইপের বায়োলজি কোশ্চেন্স তোমাদের মিসলেনিয়াস তোমাদের অ্যাড করা আছে। যে যে চ্যাপ্টারে তোমাদের মক টেস্ট আসবে না, সেই চ্যাপ্টারে তোমাদের এমসিকিউ প্রোভাইড করানো হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ভালো করে শুনে নাও। মক টেস্টই এই ব্যাচের মেইন উদ্দেশ্য, এবং এটা জেনারেল সায়েন্সের মক টেস্ট ব্যাচ, নট ফর অল, জেনারেল সায়েন্সের মক টেস্ট ব্যাচ। এবং এই ব্যাচে মক টেস্ট তোমাদের যেখানে যেখানে যে চ্যাপ্টারগুলো মক টেস্ট আসবে না, সেই চ্যাপ্টারগুলো তোমাদের এমসিকিউ দিয়ে খতম করানো হবে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল পার্ট। 99 রুপিসে আছে, এর কোনো ছাড় নেই, ওগুলোর ছাড় আছে। তোমরা ওই আবার বলছি যেরকম, যে 8670838797 দিয়ে তোমরা একবার চেক করে নিলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। একবার তোমাদের কথা বলে নিতে হবে, মানে হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে। ওকে, চলো কোশ্চেন্সে যাবো। পরের প্রশ্ন তোমাদের বলছে যে গলগণ্ড রোগের জন্য সর্বাধিক কোন খনিজে ঘাটতি দেখা যায়। দেখো, গলগণ্ড রোগ হয় থাইরয়েড থেকে, মানে থাইরয়েড গ্রন্থি থেকে হয় বেসিক্যালি। আর সেখানে ক্ষেত্রে কাজে লাগা হচ্ছে তোমাদের আয়োডিন, ঠিক আছে। আয়োডিন হরমোন যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে গলগণ্ড রোগ হওয়ার চান্স থাকে। তাই কারেক্ট আনসার কী হবে তোমাদের, আয়োডিন হবে। পরের প্রশ্ন দেখো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে। বলেছে প্লান্ট হ্যাভ লো এনার্জি রিকোয়ারমেন্ট, দে ইউজ রিলেটিভলি স্লো ট্রান্সপোর্ট সিস্টেম, এটা কিন্তু কারেক্টই আছে, ঠিক আছে। তো এটাই তো কারেক্ট। জাইলেমস ট্রান্সপোর্ট প্রোডাক্ট, এটা তো কারেক্ট নয়। আমরা জানি জাইলেম যে উৎপাদ পরিবহন করে, অর্থ হচ্ছে খাদ্য পরিবহন করে, অর্থাৎ পাতায় উৎপন্ন খাদ্য, পাতায় উৎপন্ন খাদ্যকে পরিবহন করে। জাইলেম পরিবহন করে কি, করে না, তো সেটা অ্যান্সার নয়।
ফ্লোয়েম ট্রান্সপোর্ট ওয়াটার মিল, এটাও অ্যান্সার নয়। নেক্সট হচ্ছে ইন হার্বস অ্যান্ড সার্বস ট্রান্সপোর্ট ডিস্টেন্স ইজ মাচ গ্রেটার, না, এগুলো বেটে গাছ, ছোটো গাছ, ফলে এদের ডেফিনেটলি মূল এখানে আর কাণ্ড 50 মিটার উপরে তা তো নয়, ঠিক আছে, ডেফিনেটলি ছোটো হয়। ওকে, সো কারেক্ট অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে তোমাদের এইটা, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফার্স্ট অপশনই কারেক্ট হয়ে গেছে। ওকে, চলো পরের প্রশ্ন তোমাদের বলছে যে উদ্ভিদে নিম্নলিখিত ক্রিয়াটি কেন ঘটে? কোষে জলের পরিমাণ বদলে আকার বড় বা ছোট হয়। তার কারণ আমরা জানি যে কোষে যখন জল ঢোকে তখন আমরা জানি উদ্ভিদ কোষ ফুলে যায়, আর কোষে যখন জল বেরিয়ে যায় তখন উদ্ভিদ কোষ সংকুচিত হয়। এটা কেন হয়? তার কারণ হচ্ছে টু মেনটেন দ্য ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখতে, কিছু উদ্দীপকের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, শক্তি সঞ্চয়ের জন্য। অ্যান্সার তোমাদের কি হবে? টু মেনটেন দ্য ব্যালেন্স বজায় রাখার জন্য, ঠিক আছে, ভারসাম্য বজায় রাখার জন্য। এবার তোমার মধ্যে কিছু উদ্দীপকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এটাও তো অ্যান্সার হতে পারে। দেখো একটা জিনিস বলি, অ্যান্সার হতে পারে কারণ চাপ একটা স্টিমুলাস হিসাবে কাজ করে, বই কি করে না তা নয়, কিন্তু মেন কারণ কি ওটা? মেন কারণ তো কোষের মধ্যে কতটা জল আছে এবং কতটা জল বাইরে আছে তাদের মধ্যে ভারসাম্য বজায় রাখা। শুধু তাই নয়, উদ্ভিদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু এই অসমোটিক প্রেশার প্রয়োজন হয়। আমরা জানি যখনই অসমোটিক প্রেশারের কারণেই কিন্তু উদ্ভিদ কোষের জল বাইরে থেকে ভেতরে ঢোকে, ঠিক আছে, কারণ ট্রান্সপিরেশন মানে বাষ্পমোচন টান সেটা অসমোটিক প্রেশার তৈরি করে, তার ফলেই কিন্তু সেই ভারসাম্য বজায় রাখতেই কিন্তু শরীরে জল ঢুকছে। সো অ্যান্সার তো আমাদের এ হওয়াই উচিত, ঠিক আছে। নেক্সট বলছে মানুষের লিঙ্গ গুণসূত্রের কয়টি, এক মিনিট, হাউ মেনি গ্যামেটস অফ সেক্স ক্রোমোজোমস আর প্রেজেন্ট ইন হিউম্যানস? হাউ মেনি গ্যামেটস, কতগুলো গ্যামেটস অফ সেক্স ক্রোমোজোম আর প্রেজেন্ট ইন হিউম্যানস? সেক্স ক্রোমোজোমের কতগুলো গ্যামেট আছে? দেখো টোটাল তো 46টা থাকে। আমি কোশ্চেন্সটার মনে হয় কোশ্চেন্সটা এরকম ছিল না, আরও স্পষ্ট ছিল, কোনোভাবে এটা ডিস্টর্টেড হয়েছে। 46টা থাকে, ঠিক আছে, অর্থাৎ 23 জোড়া থাকে, ছোটো কথা বলতে 23 পেয়ার। 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে তোমাদের, 22 পেয়ার হচ্ছে তোমাদের দেহ ক্রোমোজোম, আর 1 পেয়ার হচ্ছে তোমাদের সেক্স ক্রোমোজোম। তো যদি এখানে অ্যান্সার হয় তাহলে তোমাদের 2টো গ্যামেট থাকে, এটা তো কারেক্ট, কারণ একটা পুরুষ গ্যামেট একটা স্ত্রী গ্যামেট, সো 2টো গ্যামেট থাকে, এটাও কারেক্ট। 22 গ্যামেট থাকে, এটা কারেক্ট নয়, কারণ লিঙ্গসূত্র বলেছে, সো 2টো গ্যামেট উৎপন্ন হয়। 46 তো নয়, এটা নয়, এটা নয়, এটাও নয়, কারেক্ট অ্যান্সার আমি তো এটাই পাচ্ছি, কারণ 2টো গ্যামেট হয়, একটা স্ত্রী গ্যামেট একটা পুং গ্যামেট, সেই অর্থে তো দুটোই সঠিক, ঠিক আছে, ডি অপশানই সঠিক লাগছে আমার। ওকে, আর যদি বলে কত জোড়া, তাহলে 1 জোড়া হবে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে, আর বাকি এগুলো হবে তোমাদের দেহ ক্রোমোজোম, ঠিক আছে, দেহ গঠনকারী ক্রোমোজোম। তো কারেক্ট অ্যান্সার এখানে তো আমি কোশ্চেন্সের যে অপশান পাচ্ছি তাতে ডি অপশান কারেক্ট লাগছে আমার। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী বলেছেন যে সব কোষই পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়? দেখো ভিরচো, বিজ্ঞানী রুডলফ ভিরচো, ইনি এই কথাটা বলেছিলেন। তিনি বলেছিলেন যে কোনো কোষ আকাশ থেকে টপকায় না, আগে একটা কোষ থাকে, তার থেকে পরবর্তীকালে কোষ তৈরি হয়, ঠিক আছে। তোমাদের যে কোষের যে চ্যাপ্টার আছে তাতে তোমাদের কিছু বিজ্ঞানীর নাম আছে, তাদের সাল আছে, তারা যা বলেছিলেন সেগুলো সব দেওয়া আছে, সেইগুলো থেকে প্রশ্ন এসছে তোমাদের, ঠিক আছে। সোয়ান এবং স্লেইডেনের যে তত্ত্ব ওখানেও দেওয়া আছে, তারপরেই রুডলফ ভিরচোর নাম আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের রবার্ট হুক কী করেছিলেন? উনি কিন্তু মৃত কোষ প্রথম আবিষ্কার করেছিলেন, মৃত কোষ, ফার্স্ট টাইম উনি মৃত কোষ আবিষ্কার করেন। রবার্ট ব্রাউন আবিষ্কার করেন তোমাদের নিউক্লিয়াস আবিষ্কার করেন, ঠিক আছে, নিউক্লিয়াস। পারকিনসে তোমাদের প্রোটোপ্লাজম যে আছে কোষের ভেতরে সেটা বলেন এবং নাম দেন, ধাত্রের নাম দেন প্রোটোপ্লাজম, ঠিক আছে, সেগুলো ওনা করেছিলেন। আর লিউয়েনউইক জীবিত কোষ আবিষ্কার করেন, ঠিক আছে, লিউয়েনউইক উনি আবিষ্কার করেন জীবিত কোষ, ঠিক আছে, জীবিত লাইফ সেল, জীবিত কোষ, পুকুরের জল থেকে আবিষ্কার করেছিলেন। যাই হোক, কোন এককোষী জীব বহু খণ্ডনের মাধ্যমে একসাথে বহু কন্যা কোষ বা ডটার সেল তৈরি করে? অ্যান্সার তোমাদের হবে প্লাজমোডিয়াম, ঠিক আছে, এই যে এখানে চিত্র দেখতে পাচ্ছ। চলো, বলেছে যে ফ্লোয়েমের মধ্যে নিচের কোন কোষগুলি মৃত হয়? তো আমরা জানি যে ফ্লোয়েমের মধ্যে আমরা যে কোষ পাই যেটা মৃত, সেটা কোন কোষ? সেটা হচ্ছে আমাদের ফাইবার, ফ্লোয়েম ফাইবার কিন্তু মৃত হয়, বাকি সব কোষগুলো কিন্তু তোমাদের জীবিত হয়, ঠিক আছে। কম্পানিয়ান সেল, ফোরেন প্যারেনকাইমা, সিপ সেল সবই জীবিত হয়, ফোরেন ফাইবার কিন্তু তোমাদের ফ্লোয়েম ফাইবার কিন্তু তোমাদের কী হয়? মৃত হয়।
খণ্ডন পদ্ধতিতে প্রজনন দেখা যায় কোথায়? আমরা জানি স্পাইরোগাইডাতে খণ্ডন পদ্ধতিতে প্রজনন দেখা যায়। স্পাইরোগাইডা দেখতে পাচ্ছ, এখানে চিত্র দেওয়া রয়েছে তোমাদের। যদি স্পাইরোগাইডা, এইটা স্পাইরোগাইডা যদি একটা খণ্ড ভেঙে যায় তখন সেখান থেকে পূর্ণাঙ্গ বডি তৈরি হয়, ঠিক আছে? তো স্পাইরোগাইডাতে খণ্ডন পদ্ধতিতে প্রজনন তৈরি হয় আর কি। পরের প্রশ্ন, উদ্ভিদের ক্ষেত্রে মূল নিচের দিকে যায় আমরা জানি, আর কাণ্ড যায় উপর দিকে, তো এই ঘটনাটাকে কি বলা হয়? ঠিক আছে, নর্মালি এই ঘটনাকে বলা হয় জিওট্রপিজম, ঠিক আছে? বা অর্থাৎ তোমাদের যে উদ্ভিদের যে মাটির দিকে চলন, জিওট্রপিজম শব্দের অর্থ হচ্ছে তোমাদের মহাকর্ষের সহায়তায় যে স্টিমুলি তৈরি হয় তার রেসপেক্টে গমন, ঠিক আছে? এখানে চলনই এটা আমরা, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? জিওট্রপিজম। চলো, বলছে উদ্ভিদের বর্জ্য পদার্থ ত্যাগ করার পদ্ধতি হিসাবে নিচের কোনটি বা কোনগুলি সঠিক? উদ্ভিদ অতিরিক্ত জল কিন্তু বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন প্রক্রিয়া ত্যাগ করে, এটা কারেক্ট। বি হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট পাতার মধ্যে পড়ে এবং পাতা যখন শুকিয়ে যায় তখন সেই পাতা কিন্তু নিচে পড়ে এবং তার ফলে পাতা দিয়েও কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু বেরিয়ে যায় গাছের দেহ থেকে। নেক্সট হচ্ছে রেজিন ও গাম আকারেও বর্জ্য পদার্থ বিশেষত পুরনো জাইলেমে সঞ্চিত থাকে। তো এ বি সি তিনটে অপশানই কারেক্ট। তো কোথায় আছে দেখো, এ বি সি তিনটে, সি অপশানে আছে, তো সি অপশান এখানে কারেক্ট হবে। এগুলো সব তোমাদের টেকনিশিয়ান পরীক্ষায় পড়া প্রশ্ন। আগামী যে রেলওয়ে গ্রুপ ডি আছে, এলপি আছে, টেকনিশিয়ান ইনফ্যাক্ট যেটা আগামীতে আছে, সব কটাতে গায়ে লাগবে তোমাদের। পরের প্রশ্ন বলছে যে সময়ের সাথে প্রজাতিকে টিকে রাখতে গেলে ড্যাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্সার হবে তোমাদের ভ্যারিয়েশন, ঠিক আছে? সময়ের সঙ্গে যদি তোমাকে প্রজাতিকে টিকিয়ে রাখতে হয় তাহলে ভ্যারিয়েশন খুব ইম্পর্ট্যান্ট, আর ভ্যারিয়েশন হওয়ানোর জন্যই কিন্তু রিপ্রোডাকশন হয়। ভ্যারিয়েশন কাকে বলা হয়? ধরো আগের একটা প্রজাতি প্রচণ্ড ঠান্ডায় মারা গেছে, তখন পরের যে প্রজাতি উৎপন্ন হলো সে দেখা গেল এই ঠান্ডাকে সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মালো, এটাকে আমরা বলি ভ্যারিয়েশন, ঠিক আছে? অ্যান্সার আমাদের কি ভ্যারিয়েশন। যেমন তোমরা দেখবে, তোমরা যদি আমাদের এখানকার চারপাশে গরুগুলোকে দেখো, দেখবে তাদের গায়ে লোম আছে বাট অত বড় নয়। কিন্তু তুমি যদি আন্টার্কটিকা বা ওই জাতীয় দেশে তুমি যখন লোমকে দেখবে, ওকে ইয়ক বা সামথিং বলা হয়, যদি দেখো তাহলে দেখবে ওদের যে গায়ে লোম অত্যন্ত মোটা হয়। কেন? কারণ তো ওখানে ঠান্ডা বেশি, ফলে ওখানে সহ্য করার জন্য ওদের ওই ভ্যারিয়েশন এসছে। তো ভ্যারিয়েশন বা বৈচিত্র্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর বৈচিত্র্য আসেই সেক্সুয়াল রিপ্রোডাকশন দিয়ে। যদি এখানে রিপ্রোডাকশন লিখেছে ওই জন্য অ্যান্সার না, কারণ রিপ্রোডাকশন দুই প্রকারের, সেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন ভ্যারিয়েশন থেকেই আসে, মানে ভ্যারিয়েশন সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকেই আসে। তো ভ্যারিয়েশন এখানে কারেক্ট অ্যান্সার হবে। 6 নম্বর প্রশ্ন দেখো, বলেছে খাদ্য জালের মধ্যে শক্তি স্থানান্তর ড্যাশের ধারা থাকে, ইউনিডাইরেকশনাল ধারা থাকে। আমরা জানি যে খাদ্য জাল যখন হয়, যেমন সূর্য থেকে শক্তি কে পাচ্ছে? উৎপাদক পাচ্ছে। উৎপাদক থেকে শক্তি কোথায় যাচ্ছে? প্রথম শ্রেণীর খাদকে যাচ্ছে, তারপর দ্বিতীয় শ্রেণী, তারপর তৃতীয় শ্রেণী, তারপর লাস্ট একটা শ্রেণী থাকে যেটা এখানে উল্লেখ করেনি, সেটা চতুর্থ শ্রেণী, যেমন বাজ পাখি খাদকে যায়। কিন্তু এটা ইউনিডাইরেকশনাল না, কখনো এটা নয় যে আবার পুনরায় ফিরে আসে, তা কিন্তু নয়। এটা কি হয়? ইউনিডাইরেকশনালে যায়, ঠিক আছে? এবং আমরা জানি যে যে পরিমাণ শক্তি এখানে আসছে তার মাত্র 10%ই পরেরটায় যায়। এখানে যে পরিমাণ যাচ্ছে তার 10% পরেরটায় যাচ্ছে, তার 10% পরেরটায় যাচ্ছে, এবং তার 10% লাস্টে যায়। শক্তি তো কমতে থাকে কিন্তু আমরা জানি যে বায়োম্যাগনিফিকেশন বাড়তে থাকে, ঠিক আছে? চলো, পরের প্রশ্ন দেখো, বলেছে কোন সরল বহুকোষী জীবের হাইফায় স্পোরাঞ্জিয়া গঠিত হয় এবং স্পোরাঞ্জিয়ার মধ্য দিয়ে স্পোর সৃষ্টি হয়? অ্যান্সার তোমাদের কী হবে? রাইজোপাস হবে। একটু আগে সব বলে দিয়েছি যে এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা কী বলি? আমরা বলি স্পোরাঞ্জিও স্পোর, তাই না? স্পোরাঞ্জিও ফোর। আর এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা কী বলি? আমরা বলি স্পোরাঞ্জিয়া, ঠিক আছে? আর এই যে অংশ, এই যে লম্বা এই যে দণ্ড, এটাকে বলি হাইফি। এই হাইফিতেই কী হয়? স্পোরাঞ্জিয়া তৈরি হয়, এই যে স্পোরাঞ্জিয়া তৈরি হয়, এবং এই স্পোরাঞ্জিয়া দিয়েই কী হয়? পরবর্তীকালে স্পোর ছড়িয়ে পড়ে, স্পোর ফেটে ছড়িয়ে যায় এবং সেই স্পোর পরবর্তীকালে আবার মাটিতে পড়ে আবার নতুন এরকম রিজোপাসের তৈরি হয়। তো রিজোপাস উইল বি দ্য কারেক্ট আনসার। স্পোর ফর্মেশনের মাধ্যমে এটা কিন্তু বংশবিস্তার করে। ভেরি গুড কোশ্চেন। পরের প্রশ্ন, মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা, ঠিক আছে? ভাজক কলায় নিচের কোনটা অনুপস্থিত থাকে? দেখো আমরা জানি ভাজক কলা র্যান্ডামলি ডিভাইড হয়, দেখতে পাচ্ছ পাশে, এবং এই কলায় কিন্তু কোনো ভ্যাকুয়াল থাকে না, কারণ এই কলা কিন্তু স্থায়ী কলা নয় যে কে কোনো কাজে লাগানো হবে, সেই জন্য ভাজক কলাতে ভ্যাকুয়াল কিন্তু থাকে না। চলো, পরের প্রশ্ন, অবিভাজিত কোষ, যে কোষ ডিভিশন হচ্ছে না সেই কোষে আমরা ক্রোমাটিনকে কীভাবে পাই? দেখো প্রথম কথা, ক্রোমাটিন দেখতে পাই, আর যে কোষ বিভাজিত হচ্ছে সেই কোষে আমরা ক্রোমোজোম দেখতে পাই। তো ক্রোমাটিনে আমরা মেনলি ডিএনএকে দেখতে পাই, ডিএনএ ছাড়াও এখানে প্রোটিন থাকে এবং সেই প্রোটিনকে হিস্টোন প্রোটিন বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? হিস্টোন প্রোটিন, মেনলি হিস্টোন। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? এখানে ডিএনএ হিসেবে থাকে। চলো, পরের প্রশ্ন দেখো, আমাদের 9 দাগ 8 দাগের আগে হয়েছে, 109 দাগ, ঠিক আছে?
তো বলছে যে তোমাদের ট্র্যাডিশনালি দ্য রিপ্রোডাক্টিভ সেল ইন হুইচ ফুড রিজার্ভস আর স্টোর্ড ইন ইজ কল্ড, ঠিক আছে, তাকে আমরা কী বলি, তাকে আমরা বলি ফিমেল গ্যামেট। ফিমেল গ্যামেটের মধ্যে কিন্তু খাদ্য সঞ্চিত থাকে, এটা গাছের ক্ষেত্রেও হয়, আমাদের ক্ষেত্রেও হয়, এবং এই খাদ্য সঞ্চিত থাকার কারণেই কিন্তু পরবর্তীকালে কী হয়, যেমন মুরগির ক্ষেত্রে তোমরা দেখো ডিমের মধ্যে থাকে, ঠিক আছে, ডিম কিন্তু বেসিক্যালি স্ত্রী গ্যামেট, নট পুং গ্যামেট। পুং গ্যামেটের কাজ হচ্ছে ফার্টিলাইজ করা, ব্যাস, তারপর খতম। স্ত্রী গ্যামেটের কাজ কি, ওটাকে মানে কী করা, ফার্টিলাইজেশনের পরে যে ভ্রূণ তৈরি হচ্ছে তাকে কিন্তু খাদ্য দেওয়াও কিন্তু স্ত্রী গ্যামেটের কাজ হয়, ঠিক আছে। তো হিসেব অনুযায়ী পিতার থেকে মাতা অনেক বেশি কাজ জন্মের আগে থেকেই শুরু করে দেন, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দণ্ডাকার গঠন যা কেবল কোষ বিভাজনের সময়তেই দেখা যায়? তা আমরা জানি সেটাকে আমরা ক্রোমোজোম বলি। ক্রোমাটিন কিন্তু কোষ বিভাজন দশায় দেখা যায় না, ক্রোমাটিনগুলোই ক্রোমোজোম তৈরি করে ফেলে যখন কোষ বিভাজিত হচ্ছে। তো এইটা তোমরা বুঝতে পারছো, সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ার ইত্যাদি ব্যাপার থাকলে তখন তোমরা বুঝতে পারবে। এই পুরো গঠনটাকে একবার চিত্র সহকারে দেখে নাও, ঠিক আছে। চলো নেক্সট পার্টটাতে। 112 দাগ বলছে নিম্নলিখিত কোনটি পশ্চাৎ মস্তিষ্কে মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় না? আমরা জানি লালাক্ষরণ, বমন এগুলো এবং রক্তচাপ এগুলো পশ্চাৎ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কোনটা হয় না? রেগুলেশন অফ হিয়ারিং, এটা তোমাদের অগ্র মস্তিষ্ক দ্বারা হয়, ঠিক আছে, অগ্র মস্তিষ্ক। তো কারেক্ট অ্যান্সার কী হবে? রেগুলেশন অফ হিয়ারিং, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি ইউনিসেলুলার সিলিয়েটেড অর্গানিজম? দেখো ইউনিসেলুলার সিলিয়েটেড অর্গানিজম মানে কি? যার সিলিয়া আছে এবং সেটা ইউনিসেলুলার অর্থাৎ এককোষী, ঠিক আছে, সেটা হচ্ছে প্যারামেসিয়াম। সরি, অ্যামিবা নয় কিন্তু প্যারামেসিয়াম, ঠিক আছে। অ্যামিবার কিন্তু সিলিয়া নেই, এককোষী হলো। প্যারামেসিয়ামের কিন্তু সিলিয়া আছে এবং প্যারামেসিয়াম কিন্তু এককোষী, ঠিক আছে। অ্যান্সার তোমাদের হবে প্যারামেসিয়াম। তোমরা কোষ চ্যাপ্টারে চলে যাও, ওখানেই তোমরা পেয়ে যাবে এগুলো নিয়ে। পরের প্রশ্ন দেখো, বলছে ম্যারিস্টেমেটিক কোষের যে বৈশিষ্ট্য সেটার উপর প্রশ্ন দিয়েছে তোমাদের, যে কোনটা সক্রিয় হলেও কোনটা অনুপস্থিত থাকে। একটু আগে তোমাদের বলেছি যে ভ্যাকুয়াল অনুপস্থিত থাকে। এর কোষপ্রাচীর কিন্তু অত্যন্ত পাতলা হয়, কারণ এগুলো বিভাজকজনক্ষম, অর্থাৎ বিভাজিত হচ্ছে। কোষপ্রাচীর মোটা কার হয়? স্থায়ী কোষের কোষপ্রাচীর মোটা হয়। এগুলো দিয়েও কিন্তু প্রশ্ন দিতে পারে, ওই জন্য এই কথাগুলো শুনবে। প্লেন্টি অফ সাইটোপ্লাজম, প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকে, সদ্য জন্মানো কোষে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকে। কোষ যখন স্থায়ী হয় তখন তার লিগনিন বাড়ে এবং তার প্রোটোপ্লাজম ছোট হয়ে আসে, যেটা স্ক্লেরেনকাইমাতে দেখা যায়, কোলেনকাইমাতে দেখা যায়। নেক্সট হচ্ছে প্রচণ্ড বড় এবং স্পষ্ট নিউক্লিয়াস দেখা যায়, ঠিক আছে। সো কারেক্ট আনসারটা কী হবে তোমাদের? ভ্যাকুয়াল তোমাদের এখানে দেখা যায় না, অনুপস্থিত থাকে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, বলছে যে ব্যাকটেরিয়াজনিত রোগ এবং ভাইরাসজনিত রোগের মধ্যে একটা তোমাদের স্টেটমেন্ট বেস দিয়েছে, কোনটা সঠিক তোমাদের করতে বলেছে। দেখো এইচআইভি কিন্তু ব্যাকটেরিয়াজনিত নয়, আমরা জানি এইচআইভি ভাইরাসজনিত, তো এখানে ব্যাকটেরিয়ার মধ্যে এইচআইভি রয়েছে, এটা অ্যান্সার হতে পারে না, ঠিক আছে। নেক্সট দেখো, কোথায় কোথায় এইচআইভি যদি কারোর না জানা থাকে, ভালো কথা, কারোর জানা নেই, ঠিক আছে, কিন্তু আমার এটা তো জানা আছে যে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত নয়, সেইটাকে অ্যান্সার করো আগে ফার্স্ট, সেটা অ্যান্সার করলে অ্যান্সার হবে, বুঝতে পারছি আমি। দেখো সিফিলিস আর গনিরিয়া কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত হয়, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে হ্যাঁ, এই যে সি অপশান কারেক্ট। দেখো এখানে গনেরিয়া আর সিফিলিস তোমাদের বলেছে ব্যাকটেরিয়া ঘটিত, আর ভাইরাল ঘটিতর মধ্যে ওয়াটসন এইচআইভি দিয়েছে, তো অ্যান্সার তোমাদের এটাই হবে, ঠিক আছে। আমি মনে রাখি কী করে বলে দিই তোমাদের, সেটা হচ্ছে এইচআইভি যে ভাইরাস ঘটিত এটা আমি জানি, আর ডব্লু আর ভি অনেকটা একরকম, তো ভাইরাসের ভি আর ওয়াটসের ডব্লু দেখতে পাচ্ছি একই রকম, সো এইগুলো মনে রাখবে। আর এই দুটো যদি ভাইরাসে ঢুকে যায় তাহলে গনেরিয়া সিফিলিস ব্যাকটেরিয়া এমনিই হবে, ঠিক আছে। সো ব্যাস খতম এখানে খেল। ওয়াটসটা নিয়ে গোলায় যে ওয়াট, ঠিক আছে, ওইটা কি? তো ভাইরাসের ভি আছে, ডব্লিউ আছে, ভি ডব্লিউ একসাথে বসে, সেই অর্থে মনে রাখতে পারো, ঠিক আছে। চলো নেক্সট পার্টটাতে। পরের প্রশ্ন, তোমাদের বলেছিলাম যে এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে, ওই জন্য আমাদেরও বারবার চলে এসছে, কারণ শিফট ওয়াইজ আমরা করেছি। তো বলছে নিম্নলিখিত কোনটি অলিঙ্গ প্রজনন অর্থাৎ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে বিভিন্ন শরীরের পার্ট ভেঙে ভেঙে তোমাদের অংশ হয় এবং সেই পার্টগুলো আবার পুনরায় বৃদ্ধি পায়? অ্যান্সার তোমাদের কী হবে? ফ্র্যাগমেন্টেশন হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রিজেনারেশন নয় কিন্তু, শরীরের পার্ট ভাঙা বলেছে, ঠিক আছে। প্রতিটি পৃথক অংশ পৃথক জীব হিসাবে কিন্তু অংশগ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, না ভুল হয়েছে, ফ্র্যাগমেন্টেশন ক্যান নট বি দ্য অ্যান্সার। এখানে অ্যান্সার হবে তোমাদের রিজেনারেশন। কেন? কারণ বলেছে জীবকে কেটে বা ভেঙে দিলে, অর্থাৎ তুমি যদি জীবকে কাটো বা ভাঙো তখন কিন্তু রিজেনারেশন অ্যান্সার হবে, প্রতিটি অংশ পৃথক পৃথকভাবে বৃদ্ধি পায়, ঠিক আছে। আর স্পাইরোগাইডের ক্ষেত্রে কী হয়?
খণ্ডে খণ্ডে বিভাজিত হয়। পয়েন্ট টু বি নোটেড, খণ্ড খণ্ড কথাটা থাকলে এই দুটো পার্টটা দেখতে অনেকটা একরকম, মানে পড়লে একই রকম লাগে, যে কাটলে বা ভাঙলে তো খণ্ডই হয়। সো ওখানে তখন আমাদের ফ্র্যাগমেন্টেশন অ্যান্সার করতে ইচ্ছা করে, বাট না, ওখানে অ্যান্সার হবে কিন্তু রিজেনারেশন। আর যখন খণ্ড খণ্ড করে কাটছে বা ভাঙছে তখন কিন্তু অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু আমার এখানে তোমাদের খণ্ডীভবন, তখন অ্যান্সার হবে সেটা স্পাইরোগ্যারের ক্ষেত্রে দেখা যায়। নিচের কোশ্চেনটা স্পাইরোগ্যারে দিয়েছে দেখছি। স্পাইরোগ্যারে যে প্রজনন দেখা যায় তাকে আমরা কী বলি, তাকে আমরা বলি ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, চলো। আচ্ছা মাফ করো, এখানে 19 আর 24 দাগ তোমাদের একসঙ্গে এসছে, স্লাইডটা এভাবেই তৈরি আছে দেখছি, তো 19 আর 24 দাগ তোমাদের পরেই দিচ্ছি। ঠিক আছে, 20 পর্যন্ত যাবো ভেবেছিলাম, তাই দেখলাম 25 দাগ 24 দাগ যখন পড়াচ্ছি তখন 25 অবধি আমাকে পড়াতেই হবে। আরও কোশ্চেন্স আছে, কিন্তু সত্যি কথা বলতে আমি, তোমরা জানো আমার ঘাড় ইনজিওর আছে, কারণ মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওটার জন্য আমাকে বারবার ব্যাঙ্গালোরে ছুটতে হচ্ছে এখন, তো সেই জন্য আমি পড়াতে পারিনি তোমাদের মাঝখানে। তো আবার পড়াচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই, এবার ডিটেল ক্লাস আসবে, কারণ ব্যাঙ্গালোর আমি 4 মাসের মধ্যে আর ব্যাঙ্গালোর আমার নেই, অ্যাপার্টমেন্টই নেই। ঠিক আছে, সো চিন্তা করার কোনো কারণ নেই। এটা গেল। আর নেক্সট হচ্ছে ওই জন্য অনেক সময় আমি তোমাদের এই হাত করে পড়তে অসুবিধা হচ্ছে, এছাড়া কিছু না, তো সে চেষ্টা করছি আমি। তো বলছি নিম্নলিখিত কোনটি এপিথেলিয়াল টিস্যুর একটি কাজ, তো অ্যান্সার তোমাদের কী হবে, প্রোটেকশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে তোমরা জানো যে এই চর্বি সঞ্চয় অ্যাডিপোজ টিস্যুর কাজ হয়। প্রোভাইডিং রেসপন্স টু স্টিমুল, এটা কার কাজ, নার্ভের কাজ হয়। রেসপন্সিবল ফর ইনভলেন্টারি মাসল, এটা কার কাজ, আমরা জানি মাসল টিস্যুর কাজ। সো এটা তো এপিথেলিয়াল টিস্যুর কাজ নয়, প্রোটেকশনই কাজ হবে। নেক্সট বলছে তোমাদের অন্ননালী এবং মুখগহ্বরের আস্তরণ কোন কলা দিয়ে তৈরি, আমাদের অ্যান্সার হবে কোয়ামাস এপিথেলিয়াম, একটু আগে তোমাদের বলেছি। ঠিক আছে, কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে কিন্তু মুখগহ্বরের আস্তরণ এবং অন্ননালী দিয়ে, তোমাদের এটা চামচ না, বা চামচের উল্টো পিঠ নিয়ে মুখে একটু কাঁকবে, দেখবে কিছু কোষ উঠে আসে, ওগুলো কিন্তু মুখের যে কোয়ামাস এপিথেলিয়াম তার কোষ হয়। ঠিক আছে, আচ্ছা কিউবয়েডাল এপিথেলিয়াম বা ঘনকাকার কোষ কোথায় দেখা যায়, বৃক্কনালীতে দেখা যায়, একটু আগে লিখে দিয়েছিলাম। সিলিয়েটেড কোথায় দেখা যায়, ট্রাকিয়াতে দেখা যায়, একটু আগে লিখে দিয়েছি। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বা গ্রন্থিযুক্ত কোষ কোথায় দেখা যায়, যেখানে স্তম্ভাকার এপিথেলিয়াম দেখা যায়। স্তম্ভাকার এপিথেলিয়াম কোথায় দেখা যায়, ক্ষুদ্রান্তে দেখা যায়, তো ক্ষুদ্রান্তে কিন্তু গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামও দেখা যায়। এখানে গ্রন্থিযুক্ত এপিথেলিয়াম দিয়ে অ্যান্সার দিয়েছে, তোমাদের এনসিইআরটিতে কিন্তু গ্রন্থি লেখা আছে, বাট গ্রন্থিযুক্ত এপিথেলিয়াম বলে কিছু লেখা নেই, ওই জন্য কনফিউজ হয়ে যেতে পারো, সেই জন্য তোমাদের একবার বলে দিলাম। ঠিক আছে, যেখানে যেখানে কিউবয়েডাল এপিথেলিয়াম অর্থাৎ ঘনকাকার দেখা যায় সেখানে নয়, যেখানে কলমনার এপিথেলিয়াম দেখা যায়, কলমনার কোষগুলি পরবর্তীকালে গ্রন্থি তৈরি করে। ঠিক আছে, এটা মনে রাখবে, এনসিইআরটিতে উল্লেখ আছে, ওখানে গ্র্যান্ডুলার এপিথেলিয়াম ওটাই হয়। ঠিক আছে, তো 124 দাগও তোমাদের এখানে কমপ্লিট হলো। চলো নেক্সট, পরের প্রশ্ন তোমাদের বলছে ড্যাশের ফলে স্থায়ী টিস্যু তৈরি, এগুলো সব কিন্তু টেকনিশিয়ানের প্রশ্ন। ঠিক আছে, অ্যান্সার হবে তোমাদের ডিফারেন্সিয়েশন। আমি তোমাদের ডিফারেন্সিয়েশন রিডিফারেন্সিয়েশন এই তিনটেই বুঝিয়েছিলাম, যদি এনসিইআরটিতে নেই, বাট আমি কেন করেছিলাম, কারণ আমি জানি ডিফারেন্সিয়েশন আছে, এই সামান্য ঘুরিয়ে দেয়, তো রিডিফারেন্সিয়েশন দিয়ে দিলে তোমার মাথায় তখন ঘুরে যাবে। ওই জন্য আমি তোমাদের বিক্রম ব্যাচ 1.0-তে করে দিয়েছি, বিক্রম ব্যাচ 2.0-তে এখনও তোমাদের চ্যাপ্টার আসেনি, সো করাবো। তো ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন রিডিফারেন্সিয়েশন তিনটে আছে, তো এখানে ডিফারেন্সিয়েশন দিয়ে প্রশ্ন এসছে, তো ডিফারেন্সিয়েশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। যে কোন ধরনের, মনে রাখবে যখনই তোমরা কোনো কোষ পাবে, কোনো কলা পাবে যেটা কিনা ভাজক কলা, সেই ভাজক কলা কী হয়, ক্রমিকভাবে বিভাজিত হয়, পরবর্তীকালে যখন ওই ভাজক কলাই আর মানে বিভাজন ক্ষমতা হারায়, তখন তারা স্থায়ী কলাতে কনভার্ট হয়ে যায়, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যারেনকাইমা, জাইলেম, ফ্লোয়েম। ঠিক আছে, তখন তাদের মধ্যে ডিফারেন্সিয়েশন হয়, তারা স্পেসিফিক কার্য করার ক্ষমতা অর্জন করে, ওটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, যেমন ফ্লোয়েম খাদ্য নিয়ে যাবে, জাইলেম তোমার জল নিয়ে যাবে, তো দুটোর ক্যাপাবিলিটি আলাদা, ফলে তাদের গঠন আলাদা হবে, ওটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন হয়ে তারা স্থায়ী কলায় কনভার্ট হচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে তোমাদের নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল। দেখো আমি তোমাদের এইটা কিন্তু বিভিন্নভাবে বুঝিয়েছি, তোমাদের বলেছি যে অ্যামিবা কিন্তু যে কোনো তলে ডিভাইড হতে পারে, আর যখন আমরা লিসমেনিয়ার কথা বলবো তখন তারা কিন্তু কী হয়, তখন তারা কিন্তু বিভাজিত হয় কীভাবে, দৈর্ঘ্যক্রমে বিভাজিত হয়। অনেক সময় ছবিতে ভুল থাকে, ছবিতে খুব একটা ঠিক দেওয়া নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তোমাদের এনসিইআরটি ছবিটা ফলো করবে। তো প্লাজমোডিয়াম দ্বিখণ্ডনের মাধ্যমে একসাথে বহু কোষ তৈরি করে। দেখো প্লাজমোডিয়াম দ্বিখণ্ডনের মাধ্যমে কী করে তৈরি করবে, প্লাজমোডিয়াম বহু বিভাজনের মাধ্যমে তৈরি করবে, তো দ্বিখণ্ডন হলে বহু কোষ কী করে তৈরি হবে, সেই যে অ্যান্সারটা ভুল। নেক্সট হচ্ছে ইস্ট কোষে কুঁড়ি সৃষ্টি হয়, ইস্ট কোষে কিন্তু বার্ডিং হয়, এবং বার্ডের ফলে কিন্তু ইস্ট কোষ তৈরি করে, তো প্রথম বক্তব্যটাই আমরা ভুল পাচ্ছি, এটাই কারেক্ট অ্যান্সার, এটা তো রাইট আমাদের। ঠিক, নেক্সট বলছে লিসমেনিয়া বায়োনারি ভিশন করে, এটাও ঠিক। অ্যামিবা বহুতলে ডিভাইড করে, এটাও ঠিক। তো অ্যান্সার আমাদের কোনটা ভুল, এই অপশান ভুল। প্লাজমোডিয়াম দ্বিখণ্ডন কী করে করবে, দ্বিখণ্ডন হতে দুটো খণ্ড তৈরি হবে, প্লাজমোডিয়াম বহু বিভাজন করে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে বলছে নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের ফলে সৃষ্ট যৌন রোগ। একটু আগে তোমাদের বলেছি সিফিলিস আর গনিডিয়া কিন্তু ব্যাকটেরিয়া জনিত। ঠিক আছে, তো অ্যান্সার তোমাদের কী হবে, এ আর সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে দেখো, সি অপশানই রয়েছে, এ আর সি, গনিডিয়া আর সিফিলিস,
এডস আর ওয়ার্ডস কিন্তু ভাইরাস গঠিত, ডব্লিউর সঙ্গে ভি, এটা মাথায় রাখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, জলে দ্রবীভূত খনিজ, ঠিক আছে, এবং জল এই দুটো যখন পাতায় পরিবহন হয় তখন তাতে কি প্রয়োজন হয়? দেখো বড় সড়ো ক্ষেত্রে আমরা যখন ব্যাপক মানে নিচ থেকে যখন ব্যাপক উঁচুতে বা যখন পাতা থেকে একদম মূলে নিয়ে যাচ্ছি তখন অনেক ডিস্টেন্স প্রেরণ করতে হচ্ছে, এই ধরনের বেশি ডিস্টেন্স প্রেরণকে আমরা বলি ট্রান্সলোকেশন বা স্থানান্তরণ। কারেক্ট অ্যান্সার এটা হবে। দেখো আমাদের হিউম্যান মস্তিষ্কের ক্ষেত্রে দুটো পার্টে ডিভাইড হয়, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যাকে আমরা বলি সিএনএস। সিএনএসের মধ্যে কী থাকে? এই মস্তিষ্ক আর মেরুদণ্ড দুটো নিজেই থাকে হচ্ছে সিএনএসের মধ্যে। আর মস্তিষ্ক আর মেরুদণ্ড থেকে যে স্নায়ু নির্গত হয় তারা উৎপন্ন করে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো মস্তিষ্ক আর মেরুদণ্ড ইটসেলফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি করে, আর এদের থেকে যে স্নায়ু উৎপন্ন হয় তারা পেরিফেরাল নার্ভাস সিস্টেম তৈরি করে। মনে রাখবে, এখানে ছবি দিয়ে রেখে দিয়েছি, আশা করি বোঝাতে পারছি আমি। এটা আমাদের এখানে সিদ্ধারই ছবি রয়েছে, অর্থাৎ মেরুদণ্ডের ছবি রয়েছে, দেখতে পাচ্ছ। ওকে, এখান থেকে যে স্নায়ুগুলো উৎপন্ন তারা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পার্শ্বীয় স্নায়ুতন্ত্র তৈরি করছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে পরিবহনের সঙ্গে সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? ধমনীগুলি হৃদয় থেকে রক্ত শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায়, এটা কিন্তু কারেক্ট। ধমনীগুলো কিন্তু হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায়। নেক্সট বলেছে যে ধমনীর প্রাচীর পাতলা হয়, তা আমরা জানি যে ধমনীর প্রাচীর কিন্তু পাতলা হয় না, ধমনীর প্রাচীর কিন্তু মোটা হয়, ঠিক আছে। নেক্সট কি বলেছে যে শিরায় ভাল্ব থাকে যাতে রক্ত একই দিকেই প্রবাহিত হতে পারে। তো সঠিক কোনটা? আমরা দেখতে পাচ্ছি 1 আর 3 সঠিক, ঠিক আছে। কারেক্ট আনসার কী হবে? 1 and 3 কোথায় আছে? 1 and 3 বি অপশান, ঠিক আছে, অনলি বি অপশান কারেক্ট। ধমনীর প্রাচীর কিন্তু পাতলা হয় না, ধমনিকার প্রাচীর পাতলা হয়, ধমনীর প্রাচীর কিন্তু যথেষ্ট মোটা হয়। আর মোটা হয় কেন? কারণ এরা যাতে প্রেশার সহ্য করতে পারে, ঠিক আছে। সো অ্যান্সার তোমাদের কী হবে? এইটা। ধমনীগুলো কিন্তু হৃদয় থেকে রক্ত শরীরে নিয়ে যায়। আর একটা জিনিস মাথায় রাখবে যে ধমনীর প্রাচীর কিন্তু মোটা হয় এবং ধমনীতে কিন্তু কোনো ভাল্ব থাকে না, শিরার মাত্র রোগা হয় বলি শিরাতে ভাল্ব প্রয়োজন হয়, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে? 1 and 3 কারেক্ট এখানে। নেক্সট 127 বলছে পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? আর্টারি ক্যারি ব্লাড ফ্রম হার্ট টু বডি পার্টস। ও এটা সরি, এক মিনিট, তোমার দ্য ওয়ালস অফ আর্টারিজ আর থিন অ্যান্ড ইলাস্টিক অ্যান্ড ভেন্স আর ভালভ আর প্রিভেন্টেড। আচ্ছা, এটা তোমাদের 126 দাগেরই ইংলিশ, নট 127 দাগ, ঠিক আছে, মাফ করো। 126 দাগের ইংলিশটাও আবার অন্যভাবে রেখা হয়েছে, তো এটা একই অ্যান্সার হবে তোমাদের, ঠিক আছে। এটা মাফ করো আমাকে, এটা দেখার দরকার নেই তোমাদের, এখানে এটাই দেখে নেই, এটাই তোমাদের কারেক্ট আছে। চলো আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটিতে ভাল্ব থাকে না? একটু আগে তোমাদের বললাম যে শিরাতে তার উল্টো প্রবাহ আটকানোর জন্য ভাল্ব দেখা যায়, ঠিক আছে, যেখানে ধমনীতে কিন্তু কোনো ভাল্ব থাকে না। অ্যান্সার উইল বি ধমনী, ঠিক আছে, এবং নার্ভ এই দুটোতেই কিন্তু ভাল্ব থাকে না। তো অ্যান্সার উইল বি বি অ্যান্ড ডি, বোথ। এখানে বোথ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার তোমাদের, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি খাদ্য কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনজাত বর্জ্য দ্রবীভূত অবস্থায় বহন করে? অ্যান্সার হবে তোমাদের প্লাজমা, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার উইল বি হোয়াট? প্লাজমা। মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনঘটিত বর্জ্য দ্রবীভূত অবস্থায় কিন্তু বহন করে প্লাজমা, নট কিন্তু রক্তকণিকা, এটা মাথায় রাখবে, ঠিক আছে। চলো দেখো, একটা জীবনের প্রক্রিয়া সম্ভবত দেওয়াও আছে তোমাদের, যে প্লাজমা বা রক্তরস কিন্তু খাদ্যবস্তু, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ পরিবহন করে, ঠিক আছে। আর মনে রাখবে লসিকা কিন্তু ক্ষুদ্রান্তে শোষিত ফ্যাটকেও কিন্তু বহন করে, সুতরাং ওটা থাকলে কিন্তু লসিকা হতো। এর নিচেই এই যে জীবনের প্রক্রিয়া সমূহ যে ক্লাস 10 তার নিচের দিকে তোমাদের লসিকা আছে, ওখানেও তোমাদের ওটা উল্লেখ আছে। এগুলো একটু পড়ে নেবে, কারণ এগুলো একবার রিভিশন দিলেই তোমরা বুঝতে পারো। আর আমি তো কোশ্চেন্সটা এখানে করে তোমাদের মাথায় স্ক্রু দিয়ে ঢুকেও দিচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন দেখো, কোনটা সঠিকভাবে মেলানো হয়েছে? দেখো তোমরা দেখতেই পাচ্ছ জবা ফুল কিন্তু বাইসেক্সুয়াল, মানে কি? মানে একটাই ফুলের মধ্যে তুমি পুংদণ্ডও পাবে তেমন গর্ভধানীও পাবে, ঠিক আছে। স্টাইল, পিস্টিল, স্টিগমা, ওভারি, স্টামেন সব পাবে তুমি, ঠিক আছে। কিন্তু তুমি যদি পেঁপের ফুল দেখো, তুমি দেখতে পাবে সেখানে একটাতে তোমরা স্ত্রী ফুলই পাবে, অপরটাতে তোমাদের পুরুষ ফুল পাবে। পুরুষ ফুলগুলো তো খুব একটা ফল দেয় না, তোমরা জানো, সেগুলো আবার কেটেও দেয় অনেকে। অ্যান্সার কী হবে তোমাদের? অ্যান্সার তোমাদের এখানে হবে যে পাপায়া কিন্তু বাইসেক্সুয়াল নয়। সো এটা তো ম্যাচ করানো হয়নি ঠিকভাবে, দেখতে পাচ্ছ পাপায়া, এটা কিন্তু ম্যাচ করানো ঠিকভাবে নেই, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি, মনে রাখবে জবা সরিষা কিন্তু তোমাদের উভলিঙ্গ ফুল হয়, ঠিক আছে। আর পাপায়া আর ওয়াটারমেলন তোমাদের একলিঙ্গ ফুল হয়। তো পাপায়া তো বাইসেক্সুয়াল নয়, ইউনিসেক্সুয়াল তো মাস্টার্ড নয়, ওয়াটারমেলন কিন্তু বাইসেক্সুয়াল নয়। অ্যান্সার হবে তোমাদের এইটা, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারকে ওয়াটারমেলন ইজ দ্য ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। তরমুজ কিন্তু একলিঙ্গ ফুল, ঠিক আছে। চলো
তোমরা যদি ক্লাস 9-এর চ্যাপ্টারে যাও, 9-এর চ্যাপ্টারে একদম কোষের যদি নিউক্লিয়াসের ঠিক আগের যে তোমাদের প্যারা আছে, বাট ওইখানেই যে প্যারা আছে তাই যদি লেখা থাকে দেখবে 3টে জিনিস লেখা আছে, যে কোষের সাথে কোষের পরিবেশের যে অন্তঃক্রিয়া। আমি তোমাদের বিক্রম ব্যাচ 2.0তেও এটা ভালো করে বারবার বলেছি এই লাইনটা, যে 3টে জিনিসের মাধ্যমে এই অন্তঃক্রিয়াটা হয়। কোষ এবং তার আশপাশের পরিবেশের সঙ্গে যে মিথস্ক্রিয়া, সেটা 3টের দ্বারা হয়। একটা হচ্ছে তোমাদের কোষ পর্দা, কারণ কোষ পর্দার মধ্যে দিয়ে কী হয়, জল যদি পরিবেশের বাইরে থাকে বেশি তাহলে জল কোষের মধ্যে ঢুকে যায়, যদি কোষে বেশি থাকে তাহলে জল কোষ থেকে বাইরে চলে যায়। তার মানে বাইরে জলের পরিমাণ কী আছে তার উপর বেশ করে কোষের সাথে মিথস্ক্রিয়া হচ্ছে কোষ পর্দার মাধ্যমে। আর এই পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে কে? কোষে কতটা জল ঢুকবে বেরোবে, কোষের ব্রেনকে, নিউক্লিয়াস। আর কোষের মধ্যে যে জল আছে সেটার ঘনত্ব কে নির্বাচন করে? সাইটোপ্লাজম নির্বাচন করে। তাহলে এই 3টে জিনিসই কিন্তু মেন কোষের সাথে তার পারিপার্শ্বিক পরিবেশের মিথস্ক্রিয়া করার জন্য। অ্যান্সার কী হবে তোমাদের? অ্যান্সার হবে তোমাদের ডি, প্লাজমা ঝিল্লি, কেন্দ্রক এবং সাইটোপ্লাজম। এই 3টে তোমাদের ইম্পর্টেন্ট। কোষের সাথে কোষের মিথস্ক্রিয়া, পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করার জন্য এই 3টে ইম্পর্টেন্ট। এই যে 130টা কোশ্চেন্স তোমাদের ছিল, টোটাল 2 ঘন্টা তোমাদের ক্লাস হলো। আর যদি ভিডিওটা ভালো লাগে আমি আশা করবো তোমরা শেয়ারও করবে, আর লাইক আর সাবস্ক্রাইবটা ডেফিনেটলি করবে, ঠিক আছে? আর বলার অপেক্ষা রাখে না। আর কোর্স যারা পেতে চাইছো তারা আবারও বলে দিচ্ছি, তারা 86, ঠিক আছে, 70838797 এই নাম্বার, এই যে নাম্বার দিলাম এই নাম্বারে তোমরা কল করতে পারো, ঠিক আছে? পেন আমি অন্যভাবে ধরেছি, লেখাটা অদ্ভুত বেরিয়েছে। যাই হোক, তোমরা এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু দেখে নিতে পারো যে কী কী প্রাইস তোমাদের আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর এর PDF তোমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। আর আমাদের অ্যাপে বাড়তি যে 130টা কোশ্চেন্স করানো হলো, আরও যে কোশ্চেন্স আছে, তো টোটাল এখনও 150টা কোশ্চেন্স, তো মোটামুটি 100টা কোশ্চেন্স তো ডেফিনেটলি আছে, ঠিক আছে, বায়োলজিরই অনলি। তো সেই কোশ্চেন্স তোমাদের পেডে অ্যাড করে দেওয়া হবে আমাদের যে 99 যে প্রাইস আছে ওতে, ঠিক আছে? থ্যাংক ইউ।